এখন হচ্ছে ফিজিক্স 4 এর লেকচার। এর মধ্যে দুইটা টপিক আছে, একটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত স্পন্দন, খুব ইম্পর্টেন্ট একটা টপিক হোল লাইফের জন্য। আর দ্বিতীয় আরেকটা টপিক হচ্ছে ওয়েভস বা তরঙ্গ, ওটাও খুব ইম্পর্টেন্ট। তো সরল ছন্দিত স্পন্দনটা খুব ভালো করে শিখলে, ভালো করে বুঝলে ওটাও খুবই সহজ হবে টপিক হিসেবে। তো আমাদের আজকের আলোচনার জন্য আসলে আমরা খুব এলাবোরেট ভাবে লিটারেচারে ঢুকবো না, তার জন্য আমরা একটা অলরেডি ভিডিও করেছি, তোমাদের থিওরির প্রবলেমগুলো ওখানে সবচেয়ে বেশি মার্চ করা হয়েছে। তো আমরা কয়েকদিনের মধ্যে ওটা ইউটিউবে ছাড়বো। তবে এখানে যতটুকু না হলেই না, আমরা সেগুলোর পরিচয় অবশ্যই বলবো। তো অবশ্যই যারা সরল ছন্দিত স্পন্দন চ্যাপ্টার পড়ছো তাদের অবশ্যই এই সমীকরণটার সাথে খুব ভালোভাবে পরিচিতি করছে, x = sin ওমেগা টি প্লাস ডেল্টা। তখন স্যারের বই অনুসারে লিখলাম। তো এটাকে বলা হয় সরল ছন্দিত স্পন্দনের স্মরণের রাশিমালা। এবং স্মরণ সবসময় কোত্থেকে মাপতে হবে, যেসব তথ্যগুলো অবশ্যই মাথায় রাখবো সেই জিনিসগুলো। স্মরণ অলওয়েজ মেজার করতে হবে সাম্যাবস্থান থেকে। সাম্যাবস্থান কি জিনিস? যেখানে বেগটা হয় সর্বোচ্চ। আর বিস্তার কি জিনিস? যেখানে বেগটা হয় মিনিমাম। হ্যাঁ, আর সাম্যাবস্থানে ত্বরণটা হয় মিনিমাম, আর বিস্তারে ত্বরণটা হয় ম্যাক্সিমাম। তো সেই অনুসারে আমরা অনেক ফর্মুলা বের করছিলাম। ভেলোসিটি আসলে কি? dx dt। স্মরণের রেটটাই হচ্ছে বেগ। তাহলে ওটাকে করলে আসলে a ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে আমরা ওমেগা টি প্লাস ডেল্টা লিখতেছি, বোঝাই যাচ্ছে এটা সাইনের পর যেহেতু লিখছি, এটা একটা থিটা বা অ্যাঙ্গেল। তাহলে সেই অ্যাঙ্গেলটার নাম কি? এই কোণটাকে বলা হয় দশা কোণ, বা শর্টে আমরা এটার নামই দেই দশা। তুই কখনোই যদি দশা বের করতে বলে, ভুলেও কেউ যাতে না ভাবি ডেল্টা বের করতে দিছে। দশা কোণ বা দশা বললে বুঝবো ওমেগা টি প্লাস ডেল্টা পুরাটা। এটা অনেকটা ওই আমরা সবসময় এক্সাম্পল দিই v = u প্লাস at। এই হচ্ছে শেষ দশা, মানে শেষ বেগ। তাহলে সেটার সঙ্গে আদি বেগ রাখলেই চলবে না, শুধু ত্বরণ ইনটু টাইম, টোটাল বেগটা আমাকে বলতে হবে। সিমিলারলি থিটা দশা কোণ হবে ওমেগা টি টুকু বললেই চলবে না, আদি অবস্থাটা সহ বলে দিতে হবে টোটালটা। ওকে, কারণ দশা এই অ্যাঙ্গেলটা আসলে সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। তো খালি যদি অ্যান্সার দাও আদি দশা, সেটার সাথে কোনো টি নেই, আলটিমেটলি বুঝতেই পারতেছো ওটা সবসময় সেম থাকবে, সবসময় সেম দশায় আসলে থাকবে না। কারণ সরল ছন্দিত স্পন্দন আপ অ্যান্ড ডাউন করতেছে, ফলে তার কারেসপন্ডিং সেই যে কাল্পনিক বৃত্তের মধ্যে কাঁটাটা অলওয়েজ অ্যাঙ্গেল চেঞ্জ করতেছে। তো এই ব্যাপারটাও যাতে মাথায় থাকে। আর ডেল্টার পরিচয় হচ্ছে আদি দশা, ইপোক বলা হয়। আদি দশা, আদি বেগ যেমন সময়ের সাথে চেঞ্জ হয় না, শুরুতে কি ছিল সেটা অলওয়েজই সেম। তাহলে আদি দশাটা হচ্ছে কনস্ট্যান্ট, এবং সেটা হচ্ছে আমাদের শুধু ডেল্টা। ওকে, এই দুইটা তথ্য আমরা মাথায় রাখবো। তাহলে ভেলোসিটি টাইমের রেসপেক্ট আমরা বের করছি, কোন সময় তার বেগের মান কেমন হবে, কারণ এখানে ডান পাশে টাইমের ফাংশন। তো এটাকে আসলে সময়ের ফাংশন ছাড়া স্থানের ফাংশন হিসেবে আমরা লিখতে পারি। এবং যাদের মনে আছে একটু হলো ওমেগা √a² - x², ডেরিভেশন কোয়াইট ইজি, তোমরা বই দেখলেই পারবা। ওকে, এই হচ্ছে বেগ। এটা সময়ের সাথে সম্পর্ক। কখনো যদি অঙ্কে সময় দেওয়া থাকে 3 সেকেন্ড পর তার বেগ হচ্ছে এত, হ্যাঁ, আদি দশা কত হ্যান বের করো। আর কখনো যদি বলে সে সাম্যাবস্থান থেকে 3 সেন্টিমিটার ডানে আর বামে, তখন আমাদের স্থানের রিলেটেড ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। ত্বরণের ক্ষেত্রে একই dv dt, একে যদি আরেকবার ডেরিভেটিভ নাও তাহলে আসবে মাইনাস ওমেগা স্কোয়ার a sin ওমেগা টি প্লাস ডেল্টা। a sin ওমেগা টি প্লাস ডেল্টাকে আবার বলা হয় x। উপরের রাশিমালাটা দেখে নাও। তাহলে এই হচ্ছে ত্বরণের রাশিমালা। এইটুকু হচ্ছে সময়ের সাথে রিলেটেড বা সময়ের ফাংশন, আর এটা হচ্ছে আসলে টাইমের ফাংশন। তাহলে কোনো কিছু শুরু করার আগে আমরা দুইটা গ্রাফ একটু দেখে নিই, এবং এই গ্রাফ দুটো খুব ইম্পর্টেন্ট। আমি যদি জানতে চাই উপরে ত্বরণ আর ডান পাশে হচ্ছে এক্স সরণ, আর এই মিড পয়েন্টটা তাহলে বুঝতে পারতেছি এটা হচ্ছে সাম্যাবস্থা। তাহলে গ্রাফটা কেমন হবে? ত্বরণ ভার্সেস এক্স বা সরণের গ্রাফটা। ডানে দেখতে পাচ্ছ ওমেগাটা অলওয়েজ কনস্ট্যান্ট, কারণ পুরো চ্যাপ্টারে আমরা সরল ছন্দিত বা সিম্পল হারমোনিক মোশন পড়বো। তাহলে অনেকেই কিন্তু আমরা জানি না এটার নাম কেন সরল, কারণ আমরা পুরো জায়গায় ফ্রিকোয়েন্সি ধরবো একটা, ফলে এটা কোনো কমপ্লেক্স মোশন কনসিডার করা হচ্ছে না। ফ্রিকোয়েন্সি সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, একটা ওমেগা হলে পুরো জায়গায় ওমেগা, ওটা কখনো চেঞ্জ করবে না। বা ফ্রিকোয়েন্সি এফ হলে সেটা সবসময় সেম, বা পর্যায়কাল টি হলে অলওয়েজ সেম। তাহলে এটা আমরা একটা কনস্ট্যান্ট ধরতে পারি, তার সামনে একটা মাইনাস আছে, আর ওয়াই অক্ষে বসিয়েছি আমরা এ, তাহলে ওয়াই = -mx। তাহলে কমন সেন্স, এটা মূলবিন্দুগামী সরলরেখা, কিন্তু ঢালটা হবে নেগেটিভ। তাহলে এই, কিন্তু এটা অসীম পর্যন্ত কিন্তু বিস্তৃত না, কারণ আমরা জানি বিস্তার হচ্ছে সর্বোচ্চ সরণ, এর বাইরে সে যেতে পারে না। তাহলে এই হচ্ছে প্লাস বিস্তার ক্যাপিটালে, মাইনাস ক্যাপিটালে, এবং তখন তার ভ্যালু হয় যখন সে নেগেটিভ দিকে যায়, তখন তার ত্বরণ হয় পজিটিভ, সেটা ভ্যালু হচ্ছে প্লাস ওমেগা স্কোয়ার এ। আর যখন সে পজিটিভ দিকে যায় তখন তার ভ্যালু হয় মাইনাস ওমেগা স্কোয়ার এ। তাহলে এই হচ্ছে ত্বরণ বনাম সরণের গ্রাফ। দেখো সাম্যাবস্থানে শূন্য, কোনো ত্বরণ থাকে না, কারণ আগেও যা বেগ পরেও তাই বেগ, সর্বোচ্চ বেগ, কিন্তু বেগের পরিবর্তন খুব সামান্য। যখন বিস্তারে যায় তখন ত্বরণ হয় সর্বোচ্চ, কিন্তু বিপরীত দিকে। যখন বাম বিস্তারে যায় মানে নেগেটিভ, তখন ত্বরণ হয় সর্বোচ্চ, বাট অপোজিট দিকে মানে পজিটিভ। এবার যদি বলতে পারি যে বেগ বনাম এক্স এর যে গ্রাফটা, সেটা গেস করি তো কেমন হবে। উপরে বেগ আর এখানে হচ্ছে সরণ।
তাহলে এতটুকু আমরা শিওর যে সাম্যাবস্থানে বেগ হবে ম্যাক্সিমাম। আর এটাকে যদি বলি পজিটিভ বিস্তার প্লাসে, আর এটাকে যদি বলি মাইনাসে, তাহলে এইখানে বেগ হবে শূন্য, এটা আমরা সবাই জানি। তাহলে গ্রাফের তো অনেকগুলো পসিবল কেস আছে, এরকম ট্রায়াঙ্গুলার হতে পারে, সেমিসার্কুলার হতে পারে, অর্ধবৃত্ত, তারপরে প্যারাবোলা হতে পারে, কিংবা ইলিপস হতে পারে। এদের মধ্যে কোনটা হবে আসলে? তো এই দারুণ ব্যাপারটা আমরা একটু দেখবো। আমরা এখন বেগ বনাম এক্স এর একটা গ্রাফ আঁকবো, তাই বেগ আর এক্স এর মধ্যে একটা রিলেশন এস্টাবলিশ করি, যেটা আসলে গ্রাফটা কার্ভ মতো সমীকরণ ফলো করে। তাহলে ভি সমান ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। আমরা এটাকে হোল স্কয়ার করি, তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু ওমেগা স্কয়ার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। ওকে, তো তাহলে ভি স্কয়ার আমি বাম পাশ থেকে এক্স স্কয়ার ওয়ালাটা রাশিটাকে নিয়ে আসলাম, তাহলে ডান পাশে পুরো কনস্ট্যান্ট। তাহলে ডান পাশকে আমি 1 বানানোর চেষ্টা করি, তাহলে থাকবে কি ভি স্কয়ার বাই ওমেগা স্কয়ার এ স্কয়ার, তারপর ওমেগা স্কয়ার কাটা এক্স স্কয়ার বাই এ স্কয়ার ইকুয়াল টু 1। যেটা অনেকটাই কাছাকাছি চলে আসছে। এক্স স্কয়ার বাই এ স্কয়ার, এটা কাইন্ড অফ ওয়াই, কারণ ওয়াই আমরা ভি বসাবো, ভি স্কয়ার বাই সাম কনস্ট্যান্ট স্কয়ার দ্যাট ইজ ওমেগা হোল স্কয়ার ইকুয়াল টু 1। যেটা গ্রাফটা হুবহু দেখতে এক্স স্কয়ার বাই এ স্কয়ার ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1, যেটা আসলে একটা ইলিপস বা উপবৃত্তের ইকুয়েশন। সো আসলে বুঝে গেছো যে এটা আসলে দেখতে যেমনই হোক না কেন, এটা বাকি পার্ট আমরা আঁকি না, কারণ ওর কোনো মিনিং নেই, কিন্তু গ্রাফটা হবে এমন। বাকি সব কিছু কিন্তু ঠিকই আছে। যখনই বিস্তারে আসবে তখন বেগ থাকবে শূন্য, যখন 0 পয়েন্টে দ্যাট ইজ সাম্যাবস্থায় তখন বেগ থাকবে ইউজ ওমেগা ইনটু এ, আর যখন মাইনাস বিস্তারে তখন বেগ হবে আবারও 0। তাহলে সরলসন্ধিত স্পন্দনের যে বেসিক ইকুয়েশনগুলো তার উপর বেস করে একটা ম্যাথ, যে একটা পার্টিকেল সরলসন্ধিত স্পন্দনে দুলতেছে, সর্বোচ্চ বিস্তার হচ্ছে তার 0.15 মিটার, সে ফ্রিকোয়েন্সি হচ্ছে 4 হার্জ। তো কোয়েশ্চেন কি করছে, সর্বোচ্চ বেগ কত হবে মানে সাম্যাবস্থায়, তার ত্বরণ কত হবে যখন সে সাম্যাবস্থা থেকে 0.09 মিটার দূরে, আর কত সময় লাগবে সাম্যাবস্থা থেকে 0.12 মিটার দূরে যেতে। তো এরকম যত ফর্মুলাই থাকুক আমরা স্টার্ট করবো এখান থেকে। এক্স ইকুয়াল আমরা জানি এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তো যাই যা বের করতে যাই না কেন আমাদের ওমেগা টার্মটা কিন্তু সব ক্ষেত্রেই লাগবে। যেমন প্রথম অঙ্ক ভি ম্যাক্স, ম্যাক্সিমাম ভেলোসিটি বা যে কোনো ভেলোসিটি ফর্মুলা কি ছিল, ওমেগা এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এবং আমরা জানি ম্যাক্সিমাম ভেলোসিটি কখন হয়, সাম্যাবস্থায়। আর যেহেতু সবকিছু সাম্যাবস্থা থেকেই মাপি, তাহলে সাম্যাবস্থা এক্স এর ভ্যালু হচ্ছে 0, তখন থাকবে ওমেগা ইনটু এ। এটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি টার্ম। তাহলে ওমেগা সমান আবার কি জানো আমরা, টুয়াইস পাই বাই টি, 1 বাই টি কে আবার আমরা লিখি এফ, তাহলে ওমেগা সমান 2 পাই এফ, এটা অলওয়েজ মনে রাখবা। তাহলে 2 পাই এফ ইনটু বিস্তার। ওকে, তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি, সব গিভেন। এ দেওয়া আছে তোমার, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 4 হার্জ। এবার সেকেন্ড অঙ্ক দেখো, ত্বরণ কত, ত্বরণ আমরা জানি মাইনাস ওমেগা স্কয়ার ইনটু দূরত্ব সাম্যাবস্থা থেকে, সেই দূরত্ব দেওয়া আছে 0.09, আর ওমেগা আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। থার্ডটা দেখো কত টাইম লাগবে, তাহলে আমাদের এইসব ফর্মুলা আর খাটবে না, কারণ এগুলোর সাথে সব রিলেশন এক্স এর। তাহলে আমরা জানি যে কত দূরে এক্স ইকুয়াল টু এই যে সেই এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। যেহেতু ডেল্টার ব্যাপারে কিছু বলে নাই, তাহলে আমরা ধরবো আদি দশা হচ্ছে 0। যেমন আদি বেগ না বলা থাকলে আমরা অনেক ক্ষেত্রেই করি এই কাজটা। সরণ দেওয়া আছে সাম্য থেকে 0.12, আর বিস্তার দেওয়া আছে 0.15। এখান থেকে সাইন ওমেগা তো আমরা জানি 2 পাই এফ ইনটু টাইম, এই টাইমটাই তোমাকে নির্ণয় করতে হবে। অবশ্যই যে ভুলটা করা যাবে না, এখানে সব কিছু কিন্তু রেডিয়ান এককে। ওকে, তাই ক্যালকুলেটরের মোড চেঞ্জ করে অবশ্যই রেডিয়ানে নিয়ে তারপর কাজ করবো। আর একটা খুব সিম্পল অঙ্ক, একটা কণা সরলসন্ধিতে স্পন্দন করতেছে, যার ইকুয়েশন হচ্ছে x = 7 sin ওমেগা টি, ওমেগার ভ্যালুটা সব গিভেন। তো এরকম অঙ্ক আসলে আমরা আমাদের বেসিক ইকুয়েশনটার সাথে কম্পেয়ার করব। আমরা জানি a sin ওমেগা টি প্লাস ডেল্টা, তাহলে এখানে ডেল্টা যেহেতু এখানে প্লাস সামথিং নাই, তাহলে বোঝা যাচ্ছে এখানে ডেল্টা দেওয়া নেই, মানে 0। আর ওমেগা ইনটু টি, তাহলে টি এর আগে কি আছে 0.5 পাই, তার মানে আমরা ওমেগার ভ্যালুটাও জেনে গেলাম। তাহলে এবার সুবিধা কি, কণাটি কতক্ষণ পরে মানে সময়ের সাথে সম্পর্ক, বিস্তারে যাবে মানে দূরত্বের সাথে সময়, তার মানে x = a sin ওমেগা টি, ডেল্টা নাই এখানে। তাহলে x যেহেতু বিস্তার, তাহলে x এর বদলে হবে a, এখানেও a sin ওমেগা টি, ওমেগা টি এর ভ্যালু তো 0.5 পাই ইনটু টি। তাহলে এখানে কাটবো আমরা, তাহলে 1 এখানে 90 ডিগ্রি লেখা যাবে না, একটু আগে আমরা বলছি এটা রেডিয়ান এককে হতে হবে, সো π/2। ওকে, sin এর কতর ভ্যালু হয় 1, π/2 এর ভ্যালু = 0.5 পাই টি। অর্থাৎ পাই কাটলে এটা দাঁড়াচ্ছে t = 1/4। তো এটা কিন্তু এমনিতেও বোঝা যেত, কারণ দেখো সাম্যাবস্থা থেকে বিস্তারে আমরা যদি সেই কাল্পনিক বৃত্ত কল্পনা করি, তাহলে ছিল সাম্যাবস্থায় মানে x অ্যাক্সিসে, সেখান থেকে বিস্তারে যেতে কত টাইম লাগে, পুরা যেতে যে টাইম লাগে তাকে বলি আমরা ক্যাপিটাল টি। তার মানে 360 যেতে লাগে ক্যাপিটাল টি, অর্থাৎ 90 ডিগ্রির জন্য কি 4/1 সময় লাগবে।
তাহলে এখান থেকে যেহেতু তুমি ওমেগাটা বের করতে পারছো, তাহলে ওমেগা সমান আবার কি টোয়াইস পাই বাই টি ইকুয়াল টু 0.5 পাই। এখান থেকে টিটা বের করে ফেলতে পারবে, আর টি বাই 4ই আসলে সেই রিকোয়ার্ড টাইম যখন সে সাম্যাবস্থান থেকে বিস্তারে যাবে। তো একটা সরল দোল সম্পন্নকারী কণার ম্যাস দেওয়া আছে হচ্ছে 0.5 কিলোগ্রাম। তো কোনো একটা সার্টেন মোমেন্টে তার বেগ 0.3 মিটার পার সেকেন্ড। কোন মোমেন্টে? যখন সে সাম্যাবস্থান থেকে 1 সেকেন্ড যাত্রা শুরু করে ফেলছে, মানে যাত্রা শুরুর পর 1 সেকেন্ড অতিক্রম হয়ে গেছে। এর পর্যায়কাল দেওয়া আছে হচ্ছে 6 সেকেন্ড। কোয়েশ্চেন করছে তার গতিশক্তি কত, টোটাল এনার্জি কত, চাইতে পারে বিভব শক্তিও কত। বুঝল? তাহলে আমরা এটা কিভাবে বের করি? সেই যে একটা বিখ্যাত ফর্মুলা টি ইকুয়াল টু 2π√m/k। এটা মনে না থাকলে যাদের মনে আছে ওমেগা স্কয়ার ইকুয়াল টু k/m বা ওমেগা সমান √k/m, ওটা খুব পপুলার। তাহলে এখানে m এর ভ্যালু দেওয়া আছে, t এর ভ্যালু দেওয়া আছে, এখান থেকে কি বের হয়ে যাবে? k এর ভ্যালুটা, স্প্রিং ধ্রুবক k। তো এখন খেয়াল করে দেখো, পোটেনশিয়াল এনার্জি রাশিমালা আমরা কি জানি? হাফ কে এক্স স্কোয়ার। কিনেটিক এনার্জি কত? হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে ভেলোসিটি দেওয়া আছে 0.3 মিটার পার সেকেন্ড, ম্যাসের ভ্যালু দেওয়া আছে 0.5 কিলোগ্রাম। সো আমরা কাইনেটিক এনার্জিটা কিন্তু এখন অলরেডি জেনে গেছি। টোটাল এনার্জি সমান কি ছিল মনে আছে? টোটাল এনার্জি হচ্ছে হাফ কে এ স্কোয়ার, যেখানে অ্যামপ্লিটিউডটা আবার বের করে নেওয়া যাবে কিভাবে? ভেলোসিটি দেওয়া আছে আর একটা সার্টেন টাইম দেওয়া আছে। তাহলে ভি এর সাথে টি এর আমরা একটা সম্পর্ক কিন্তু জানি টাইমের সাথে, এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল্টা। যেহেতু এখানে কিছু মেনশন করেনি, আমরা ধরবো ডেল্টা 0। তাহলে ভেলোসিটি দেওয়া আছে 0.3, অ্যামপ্লিটিউড জানি না, বের করবো। ওমেগা আমরা অলরেডি জানি, কারণ কি টি দেওয়া আছে 6 সেকেন্ড। তাহলে 2π/t, ওখান থেকে টি বের করে ফেলবো। এই ওমেগা আমরা জানি, আর এই এর টাইমটার ভ্যালু দেওয়া আছে 1 সেকেন্ড পর। তাহলে সব যদি আমরা এখানে বসাই এবং রেডিয়ান এককে অবভিয়াসলি, তাহলে আমরা এখান থেকে অ্যামপ্লিটিউডের মানটা জেনে গেছি। তাহলে বিস্তার অ্যামপ্লিটিউড যদি এখানে বসাও, টোটাল এনার্জি পেয়ে গেছি। আর টোটাল এনার্জি থেকে যদি কাইনেটিক এনার্জিটা বিয়োগ করে দাও, তাহলে আসলে কি পোটেনশিয়াল এনার্জি চলে আসবে। এটা একটা সুন্দর প্রবলেম যে এটা একটা লিফটের মেঝে আমরা রাখছি, তার উপর একটা বস্তু দাঁড়ানো আছে। তো লিফটটা করতেছে কি, এরকম অনেকেই এক্সপিরিয়েন্স করছে বোধহয়, অনেক সময় দেখা যায় যে এত ওভারলোড হয়ে যায় লিফট উপরে উঠতে পারে না, নিচে নামতে পারে না, বাম্প করে। তাহলে এটাই তো আসলে আমাদের চ্যাপ্টারের সিম্পল হারমোনিক অসিলেশন বা সরল ছন্দিত স্পন্দন। তো এই লিফটটা আমাদের এরকম বাম্প করতেছে, এবং সেই বাম্পের পরিমাণ হচ্ছে উপরে নিচে টোটাল 10 সেন্টিমিটার। তো কোয়েশ্চেনটা খুব অদ্ভুত। কোয়েশ্চেন করছে এই যে লিফটটা আপ ডাউন করতেছে, তাহলে একটা সার্টেন টাইম পর পর সে একই দিক থেকে নিচে নামতেছে, একই দিক থেকে নিচে নামতেছে। তাহলে তার একটা পর্যায়কাল আছে, সেই পর্যায়কালটা মিনিমাম কত হলে, ওকে কি হবে? এই বস্তুটা তার গায়ে যে লেগে আছে, সেই লেগে যাওয়া ভাবটা শেষ হয়ে যাবে। তার মানে আলতো হয়ে যাবে, তার সঙ্গে কন্ট্যাক্ট লেস হয়ে যাবে, স্পর্শ করে আর থাকতে পারবে না। সেই টাইমটা আমাদের বের করতে হবে। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে এমনটা কেন করবে যে একটা লিফটের উপর জিনিস দাঁড়ানো আছে, তার সঙ্গে লিফটের কন্ট্যাক্ট কেন শেষ হয়ে যাবে? প্রথম কথা, লিফটটা যখন উপরের দিকে যায় তখন খেয়াল করে দেখো তার ওয়েট তো এমজি, ওয়েট না আসলে পৃথিবীর টান এমজি, সেটা তো বিয়ার করেই, তারপর আরো এ ত্বরণে উপরে উঠায় নিয়ে যায়। তার মানে টোটাল ধাক্কা দেয় কিন্তু mg প্লাস ma, দ্যাট ইজ mg প্লাস a। তার মানে তখন লেগে থাকতে বাধ্য, কারণ এরকম একটা ব্যাপার যে দুই পাশ থেকে ঘুষি দেওয়া হচ্ছে, এই যে দুইজন যদি আগে আসে হিউজ একটা ঘুষি খাবে, কিন্তু যদি যে ঘুষি দিতে আসছে ওই দিকেই হাতটা সরে যায়, খেয়াল করে দেখো, তখন কিন্তু আলতো একটা টাচ করবে, সিম্পলি আলতো একটা টাচ করবে। কিংবা আমরা যে মেঝেতে দাঁড়ায় থাকি, মেঝেটা নড়তেছে না, ফলে আমরা এখানে সুন্দর মতো দাঁড়াতে পারি। এমন যদি হতো আমরা নিচে পড়ে যেতে চাইতেছি, মেঝেও পড়ে যেতে যাচ্ছে, এই চাপ দিয়ে ধরতে যাওয়া যাকে সেও নিচে পড়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি কেউ কারো উপর চাপ প্রয়োগ করতে পারবে না। ওকে, তাহলে এই সিচুয়েশনটাই হয় আসলে যখন উপরের দিকে বাম্প করে, তখন কোনো ঝামেলা নেই, তখন আরো বাড়তি একটা ওয়েট ফিল করে, আরো বেশি করে লেগে থাকতে চায়। কিন্তু যখন নিচের দিকে চলে যায়, তখন যেন ওই যে একটা বাংলা প্রবাদ আছে না, যে পায়ের নিচ থেকে মাটি সরে যায়, এই যেই চাপ দিতে যাবে লিফটটাও নিচে জি ত্বরণেই নেমে যাচ্ছে, ওই মোমেন্টে সে গ্র্যাভিটির প্রেশারটা দিতে পারবে না। তাহলে আমরা এটা কখন হবে আসলে ঘটনাটা? লিফটটা যখন জি ত্বরণে নিচে নেমে যেতে যাবে, তখন ও জি ত্বরণে নিচে পড়তে চায় গ্র্যাভিটি টানে, লিফটের মেঝেও জি ত্বরণে নেমে যেতে চায়, ফলে তারা পরস্পরকে আর কোনো রিলেটিভ প্রেশার দিতে পারবে না। এই সিচুয়েশনে আমরা বলবো এটা কন্ট্যাক্ট লেস হয়ে পড়বে। তাহলে আমাদের সেই সর্বোচ্চ ত্বরণের ভ্যালুটা হতে পারবে জি, এর চেয়ে বেশি ত্বরণ হলে আরো আলগা হয়ে যাবে, আর কম ত্বরণ হলে লেগে থাকবে। তাহলে সেই সর্বোচ্চ ত্বরণের রাশিমালা যদি আমরা খালি ভ্যালুটা নিই, সেটা আমরা জানি ওমেগা স্কয়ার এ সমান জি। এখন এ হচ্ছে বিস্তার। অনেকেই ভুল করে বিস্তার ভাববে 10 সেন্টিমিটার, মোটেই কিন্তু তা না। বিস্তারের ডেফিনিশন দেওয়া হয়েছে কোনো একটা সার্টেন রেফারেন্স ফ্রেম থেকে, রেফারেন্সটা হচ্ছে আমাদের এখানে সাম্যাবস্থা, সেই সাম্যাবস্থা থেকে যে কোনো একদিকে কতটুকু যায় সর্বোচ্চ। তো আমরা বলছি টোটাল
আপ অ্যান্ড ডাউন মিলে হচ্ছে 10 সেন্টিমিটার বাম্প করে, তাহলে আসলে সাম্যাবস্থা থেকে করে আসলে 5 সেন্টিমিটার। তাহলে ওমেগা স্কয়ার ইন্টু 5 সেন্টিমিটার কনভার্ট করে নেবে এসআই ইউনিটে ইকুয়াল টু 9.8। সলভ করে এখান থেকে ওমেগা বের হবে, আর আমরা টি এর সাথে রিলেশন জানি 2π/ওমেগা। তাহলে ম্যাক্সিমাম এই ফ্রিকোয়েন্সি দিতে পারবে, তার চেয়ে বেশি দিলে কন্ট্যাক্টলেস। আর ওমেগা যেহেতু ম্যাক্সিমাম তাহলে টাইম হবে মিনিমাম, যেহেতু রিলেশনটা উল্টা। এখন বোর্ডে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো আসলে আমরা ডিরাইভ করবো না, মোটামুটি মনে রাখলে অঙ্ক যে টাইপেরই আসুক না কেন আমরা সলভ করতে পারবো। মজার ব্যাপার খেয়াল করছো যে প্রত্যেকটা ক্ষেত্রেই সরল ছন্দিত স্পন্দনে টি এর রাশিমালার স্টাইলটা সেম, 2π√ওভার সামথিং বাই সামথিং। তো সেইগুলো কোন ক্ষেত্রে কি, যদি একটা স্প্রিং হয় হরাইজন্টাল স্প্রিং, এখানে একটা এম ম্যাস আছে, এটাকে টেনে ছেড়ে দেবো, ফলে হরাইজন্টাল সরল ছন্দিত স্পন্দন দেখাবে, তখন পিরিয়ড হবে 2π√ওভার m/k। সিমিলার কেস ঘটবে যদি এরকম ভার্টিক্যাল মোশন হয়, কে এর পরিচয় হচ্ছে স্প্রিং ধ্রুবক, এম হচ্ছে ম্যাস ওই লোডটার। স্প্রিং কিন্তু এখানে আমরা ভরবিহীন ধরে নিচ্ছি, এই এমটা কিন্তু এই লোডটার। ওকে, তাহলে যদি এরকম সরল ছন্দিত স্পন্দন হয় সরল দোলকের খুব অল্প বিস্তারে, আমরা অলরেডি এটা জানি 4 ডিগ্রি চেয়ে কম হলে 2π√ওভার l/g। এল এর পরিচয় কার্যকরী দৈর্ঘ্য। কার্যকরী দৈর্ঘ্য কি ছিল যাতে মনে নেই, এল হচ্ছে স্মল এল প্লাস আর। স্মল এল হচ্ছে সুতার দৈর্ঘ্য আর আর হচ্ছে ববের ব্যাসার্ধ। এবার এটা একটু নতুন, এটা একটা নিচের অংশ হচ্ছে পানি বা লিকুইড, আর এর মধ্যে একটা এরকম টিউব আস্তে করে চাপ দিয়ে ছেড়ে দেবো, তাহলে কি হবে, আলতোভাবে আপ ডাউন করতে থাকবে। তাহলে সেটা একটা সরল ছন্দিত স্পন্দন, ডিরাইভ করে দেখা যাবে এটা ওই প্লবতা হ্যানত্যান হিসাব করে আমরা দেখতে পাবো 2π√ওভার h রো ডিভাইডেড বাই রো এল জি। এই রো এর পরিচয় হচ্ছে বস্তুটার ঘনত্ব, আর রো এল, এল ফর লিকুইড, লিকুইডের ঘনত্ব। ওকে, এবার যদি এরকম একটা ইউটিউব থাকে, তাহলে দুইটা যদি পানির হাইট সমান না থাকে তাহলে কি হবে, এটা নিচে নামবে এটা উঠবে, আবার এটা নামবে এটা উঠবে। সো আসলে ওদের মধ্যে আবার কি সরল ছন্দিত স্পন্দন, সেই সরল ছন্দিত স্পন্দনের পিরিয়ডটা হবে 2π√ওভার h/g। এইচ এর পরিচয় কি, যদি তারা সাম্যাবস্থায় থাকতো তাহলে এই নিচের তলা থেকে সাম্যাবস্থার হাইটটা কত, মানে দুই বাহুতে যখন পানির লেভেলটা সমান থাকতো। এবার দেখো এটা আরো মজার, যে নিচে একটা গ্যাস পাত্র আছে, সেই পাত্রের ভলিউম হচ্ছে ভি। সমষ্ণ প্রক্রিয়া কি করলাম, এখানে গ্যাসের মধ্যে ওই দুই পাশে ঘর্ষণ নেই কোনো, মানে একটা পিং পং বলের মতো আস্তে করে ট্যাপ খায় ছেড়ে দেবো, তাহলে এটা গ্যাসের মধ্যে কি হবে, আস্তে আস্তে সরল ছন্দিত স্পন্দন ঘটাবে। তাহলে এখানে পরিচয় হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া হলে টি ইকুয়াল টু 2π√ওভার mv ডিভাইডেড বাই pa স্কয়ার। এম এর পরিচয় হচ্ছে ওই বলটার ভর, ভি হচ্ছে এই ভলিউম, এরিয়ার এই যে মাঝখানে এরিয়াটা দেখতে পাচ্ছ না, ওই হচ্ছে a স্কয়ার। ওকে, আর পি হচ্ছে তোমার প্রেসার, বর্তমান প্রেসার, চাপ দেওয়ার পরেরটা না, ওখানে তো চাপ দিলে একটু প্রেসার বেড়ে যায়। আর রুদ্ধতাপের ক্ষেত্রে আমরা সবাই জানি যে আইসোথার্মালের ক্ষেত্রের সাথে রুদ্ধতাপের একটাই পার্থক্য, গামা। ওকে, আর এটা হচ্ছে তোমরা সেকেন্ড ইয়ারে পড়ছো যে একটা দণ্ডচুম্বক আছে, একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটু রোটেট করে দিলে সে এরকম অসিলেট করতে থাকবে, যেটাকে আমরা কৌণিক সরল ছন্দিত স্পন্দন বলতে পারি। ফর্মুলাটা কি, 2π√ওভার I/mvh। আই হচ্ছে এইটার জড়তার ভ্রামক, আর ক্যাপিটাল এম এর পরিচয় হচ্ছে তোমরা ওখানে পড়বা ডাইপোল ভ্রামক, m/2l, সেকেন্ড ইয়ারে আছে এটা। bh, h ফর অনুভূমিক বা হরাইজন্টাল, b হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তার মানে এটা হচ্ছে পৃথিবীর ভূগোলীয় যে চুম্বকটা, ভূচুম্বকের অনুভূমিক উপাংশ, যার একক হচ্ছে টেসলা। আর এটা হচ্ছে টরশনাল পেন্ডুলাম বলা হয়, যে নরমাল পেন্ডুলাম তো এমনে দোলে, আর টরশনাল হচ্ছে ঘুরাই দিতে হয় ডিস্কের মতো, তাহলে সে এরকম রোটেট করতে থাকে। ওকে, তার মানে এটা একটা ঘূর্ণায়মান সরল ছন্দিত স্পন্দন, অ্যাঙ্গুলার। 2π√ওভার I/gamma। যারা আগের ফিজিক্স বইটা পড়ছো তারা ক্যাভেন্ডিসের পদ্ধতিতে জি এর মান নির্ণয় নামের একটা জিনিস ছিল, ওখানে এরকম একটা টরশনাল পেন্ডুলাম ইউজ করছিল, এবং সেক্ষেত্রে এই ফর্মুলাটা হঠাৎ করে আউট অফ নোহোয়্যার দিয়ে দিয়েছিল। আই এর পরিচয় ছিল যে জিনিসটা ঘুরবে সেই জিনিসটা জড়তার ভ্রামক, যেমন ডিস্ক ঘুরলে mr²/2, রিং ঘুরলে mr², কাঠি ঘুরলে ml²/3 or ml²/12 হোয়াটএভার। আর গামা হচ্ছে একক ঘূর্ণনের জন্য সৃষ্ট কাউন্টার টর্ক বা প্রত্যয়নী টর্ক, একক ঘূর্ণনের জন্য, মানে এক রেডিয়ান ঘুরাইতে পারলে যে টর্কটা তৈরি হয় উল্টা দিকে আসার জন্য, সেটা নাম হচ্ছে গামা। ওকে, তো এখানে তিনটা বস্তু দেখতে পাচ্ছ, তিনটা একই বস্তু, আসলে তিন ভাবে দেখাইছি। প্রথম বস্তুটাকে, মানে প্রথম বস্তু না বলি, বস্তুটাকে প্রথমে f1 বলে টান দিলাম। ওকে, f1 একটা সার্টেন ভ্যালু, তার ফলে সে অসিলেট করতে শুরু করলো। সেই অসিলেশনের টাইম পিরিয়ডটা হচ্ছে 1 সেকেন্ড, বেশ দ্রুত অসিলেট করতেছে। এবার ওইটা শেষ, আমি বস্তুটাকে এবার অন্য একটা ফোর্সে টান দিছি f2 আলাদাভাবে, তখন ফ্রিকোয়েন্সি মানে পিরিয়ডটা হবে 3 সেকেন্ড, মানে আর কি স্লো চলবে। তো বোঝাই যাচ্ছে আমি টানটা আগের চেয়ে একটু কম দিছি। এবার যদি মিলিতভাবে ফোর্স দিতাম, দ্যাট ইজ f1 প্লাস f2 অ্যাট দ্য সেম টাইম দিতাম, তখন পিরিয়ডটা কত হবে। তো একটু তো আমরা শিওর যে লাস্টবার আমরা ফোর্সটা কত দিছি, f1 প্লাস f2। তো প্রত্যেকবারই তো আমি আসলে একটা সার্টেন অ্যামাউন্ট পরিমাণ সরাবো, তাহলে আমি ধরলাম f ফোর্স দেই, যে ফোর্সই দেই সরাবো আসলে x পরিমাণ, প্রত্যেক ক্ষেত্রে x পরিমাণ সরাবো, স্প্রিংটাকে প্রসারিত করবো।
তাহলে এটা হবে k1x, এটা হবে k2x। তো k এর সাথে আমাদের একটা রিলেশন আছে, মনে পড়ে যে ওমেগা সমান √k/m। তাহলে k সমান আমরা লিখতে পারি ওমেগা স্কয়ার m। তাহলে আমরা এখানে লিখতে পারবো ওমেগা স্কয়ার m ইনটু x, এখানে আসবে ওমেগা 1 স্কয়ার m ইনটু x, ওমেগা 2 স্কয়ার m ইনটু x। কারণ একটাই বস্তু, একই পরিমাণ সরণ ঘটাইছো, ফলে m আর x সব ক্ষেত্রে সমান। তাহলে ওমেগা সমান আবার জানি 2π/t। তাহলে এটা হচ্ছে সেই মিলিত ইম্প্যাক্টের ফলে পিরিয়ডটা কত হবে। এটা হচ্ছে প্রথম যখন ফোর্স দিলে F1 তখন পিরিয়ড কত ছিল, আর ওটা হচ্ছে দ্বিতীয় ফোর্স যখন দিয়েছিলাম তখন পিরিয়ড কত ছিল, 2π/t2 হোল স্কয়ার। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি 1/t স্কয়ার, কাটাকাটি গিয়ে 1/t1 স্কয়ার প্লাস 1/t2 স্কয়ার। সলভ করলে t1 এর ভ্যালু দেওয়া আছে 1 সেকেন্ড, t2 দেওয়া আছে 3 সেকেন্ড। তাহলে এখান থেকে টিটা বের হয়ে আসে। বোর্ডে কিছু ছবি দেখতে পাচ্ছ স্প্রিং এর, এই যে এর ছবি, বি ছবি, একটা হরাইজন্টাল আর একটা ভার্টিক্যাল একই রকম। একইভাবে সি আর ডি একটা হরাইজন্টাল ভার্টিক্যাল একই রকম। তো রকমটা কি, প্রথম যেটা হচ্ছে প্যারালাল স্প্রিং কানেকশন, আর দ্বিতীয় যেটা হচ্ছে সিরিজ স্প্রিং কানেকশন। তো প্যারালাল বা সিরিজের ক্ষেত্রে তোমাদের যদি স্প্রিং ধ্রুবক দুইটা থাকে k1 আর k2, সেক্ষেত্রে তুল্য রোধ যেমন বের করতে ওরকম তুল্য স্প্রিং ধ্রুবক একটা বের করা সম্ভব। তো তুল্য স্প্রিং ধ্রুবক সিরিজের ক্ষেত্রে কেমন, প্যারালালের ক্ষেত্রে কেমন, ওটা আমরা এখন নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা শুরু করতেছি প্যারালালের ক্ষেত্রে। তো এরকম একটা সাপোর্ট থেকে দুটি স্প্রিং ঝুলানো, যার স্প্রিং ধ্রুবক হচ্ছে k1 এবং k2, নিচে একটা ম্যাচ ঝুলানো m সাপোজ, এবং তাকে তুমি f বলে নিচে টানলা। তাহলে এই ম্যাচটা যখন x পরিমাণ নিচে নেমে যাবে তখন ওরা দুজন বাধ্য x পরিমাণ নামতে। তার মানে দুইজনেরই সরণ হবে আসলে কতটুকু, x। কিন্তু যেহেতু দুইজনের সরণ সেম আর k1 দুটো যেহেতু আলাদা, তাহলে আমরা একটা ফর্মুলা জানি না, f = kx, স্প্রিং ধ্রুবক আর সরণের গুণফলটা হচ্ছে তোমার রিস্টোরিং ফোর্স। তাহলে দেখো x টা যদি কনস্ট্যান্ট হয় তাহলে অবশ্যই f আর k দুটো কি আলাদা। এই যেমন এখানে দেখো k1 k2 যেহেতু আলাদা, f1 f2 হতে হবে আলাদা। তাহলে আমরা এইভাবে ভাবতে পারি f ফোর্সটার একটা পার্ট যাবে এখানে আর একটা পার্ট যাবে এখানে, f1 তাকে x পরিমাণ সরাবে, f2 তাকে এই পাশ থেকে x পরিমাণ সরাবে। তাহলে এক কথা লিখতে পারি f1 = k1x, f2 = k2x। এই দুটো ফোর্স টোটাল মিলে হবে f। তাহলে f = f1 + f2 = x কমন নিলে k1 + k2। কিন্তু আমরা কি চাই, আমরা চাই এই দুইটা স্প্রিং এর বদলে একটা মাত্র স্প্রিং রাখবো, ফোর্স একই পরিমাণ দেব f, এই যে f, এবং সরণ কতটুকু ঘটাইছে আগে x, এখন আমরা তাই ঘটাবো। ধরি সেই অবস্থায় তুল্য স্প্রিং ধ্রুবকটা হচ্ছে k। দেখো ফোর্সটা আমি আগের মতো f রাখছি, সরণ আগের মতো x, কিন্তু তুল্য স্প্রিং ধ্রুবকটা নাম দিলাম k। তাহলে কোয়াইট সিম্পল, এটা আমরা কম্পেয়ার করে দেখতে পারতেছি x x বাদ, অর্থাৎ তুল্য স্প্রিং ধ্রুবকটা হবে k1 + k2। তাহলে খুবই কমন সেন্স, যখন দুটি স্প্রিং প্যারালালে থাকে তখন তাদের শক্তি বা দৃঢ়তা আসলে অনেক বেড়ে যায়। তার প্রমাণ দেখো দুইটা ইন্ডিভিজুয়ালি যোগ হয়ে যাচ্ছে, নতুনটার দৃঢ়তা হবে আগে ডাবল, মানে ডাবল বলতে আমরা দুইটা যোগ। তো এবার আমরা দেখবো দুইটা স্প্রিং সিরিজে কানেক্টেড থাকলে তাদের তুল্য স্প্রিং গুণাঙ্কটা কত হবে। তো আমি যদি এরকম সিরিজে আছে k1 k2 স্প্রিং ধ্রুবক বিশিষ্ট দুইটা স্প্রিং, তাদের f বলে টানি, তাহলে দুইটাই কিন্তু একই ফোর্স পাবে f। কিন্তু ফোর্স একই পেলেও তাদের স্প্রিং ধ্রুবক যেহেতু আলাদা, তাহলে তাদের সরণ হবে আলাদা আলাদা, x1 আর x2। তাহলে আমি কি লিখতে পারি, f প্রথমটার ক্ষেত্রে হবে k1 x1, ওই f এই দ্বিতীয়টার ক্ষেত্রে হবে k2 x2। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে x1 সমান লিখতে পারি f/k1, আর দ্বিতীয় ক্ষেত্রে x2 সমান লিখতে পারি f/k2। ওকে, তাহলে টোটাল সরণ কত হচ্ছে, টোটাল সরণ হচ্ছে x1 + x2 = f যদি কমন নেই 1/k1 + 1/k2। তো আমরা যখন তুল্য স্প্রিং গুণাঙ্কের কথা বলবো তখন আমরা অবশ্যই কত ফোর্স দিতে বাধ্য, ফোর্স দেব f। এখানে টোটাল সরণ করছে x1 + x2, অথবা আমাদের ক্ষেত্রেও সরণ করতে হবে x1 + x2। সেই ক্ষেত্রে আমরা যদি একটা স্প্রিং গুণাঙ্ক k ইউজ করতাম তাহলে কত হতো, f = k × x1 + x2। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি k = বা 1/k যদি লিখি তাহলে আসবে হচ্ছে, বা f/k এই পাশে নিয়ে আসলে x1 + x2। তাহলে এটারও ডান পক্ষে হচ্ছে x1 + x2, এখানে বামে আছে x1 + x2। তাহলে আমরা কম্পেয়ার করে লিখতে পারি কি f/k = f 1/k1 + 1/k2। অবিকল সেই যে প্যারালালের ক্ষেত্রে তুল্য রোধ যেভাবে পড়তাম, এখানে সিরিজের ক্ষেত্রে তুল্য স্প্রিং গুণাঙ্ক তেমন। কিংবা উল্টাভাবে বলে ক্যাপাসিটরের ক্ষেত্রে যেমন পড়তাম, ক্যাপাসিটরের সিরিজে থাকলে এই রিলেশন ফলো করে, স্প্রিং এর ক্ষেত্রেও এই রিলেশন ফলো করে। এই জন্য অনেক বড় হলে তোমরা জানতে পারবা যে ক্যাপাসিটর এর অ্যানালজি বা মিলটা হচ্ছে স্প্রিং, বা স্প্রিং এর অ্যানালজি হচ্ছে ক্যাপাসিটর। তাহলে তোমরা যেমন তুল্য রোধের ক্ষেত্রে জানতা যে এরকম যদি রিলেশন থাকে প্যারালালের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তুল্য রোধটা হয় কি সবচেয়ে ছোট রোধটার চেয়েও ছোট। তাহলে একইভাবে আমরা বলতে পারি কি এখনকার তুল্য স্প্রিং গুণাঙ্ক হবে সবচেয়ে ছোট গুণাঙ্কটার চেয়েও ছোট, দ্যাট ইজ k1টা যদি হয় সবচেয়ে ছোট গুণাঙ্ক,
তাহলে এই দুইটা মিলিতভাবে হবে সবচেয়ে ছোটটার চেয়েও ছোট। তাহলে এক কথা বলতে পারি দুইটা স্প্রিং যদি সিরিজে থাকে তারা অনেক ঢিলে ঢালা হয়ে যায়, অল্প টানলে অনেক বেশি এক্সটেন্ডেড হয়, তার মানে মনে হবে গুণাঙ্ক আগের চেয়ে কমে গেছে। তো এবার আমাদের নির্ণয় করতে হবে এই প্রত্যেকটা ক্ষেত্রে পর্যায়কালটা কত হবে। তো আমরা জানি যে একটা স্প্রিং এর সাথে একটা এম ভর যদি ঝুলন্ত থাকে, সেটা ভার্টিক্যালি হোক হরাইজন্টালি হোক, ক্যাপিটাল টি বা পর্যায়কাল হবে 2π√m/k। তো এখানে ম্যাস তো সব ক্ষেত্রে এম, কিন্তু এবার চেঞ্জটা হবে কোন জায়গাটায়, স্প্রিং ধ্রুবক। প্রথম দুইটা ক্ষেত্রে হচ্ছে প্যারালাল, এবং সেই ক্ষেত্রে স্প্রিং ধ্রুবকটা আমরা অলরেডি শিখে ফেলছি, প্যারালালের ক্ষেত্রে শক্তিশালী হয়ে যায় আরো। তাহলে সেই ক্ষেত্রে কে হবে k1 + k2। ওকে, আর দ্বিতীয় কেসে আমরা শিখছি যে তুল্য স্প্রিং গুণাঙ্ক যদি k হয় তাহলে সেটা হবে 1/k1 + 1/k2। তাহলে একটু লসাগু করলে দাঁড়াচ্ছে k1 k2, আর উপরে থাকতেছে k1 + k2। কিন্তু এটা তো উল্টাটা, অর্থাৎ k হবে গুণফল বা যোগফল, এটা মনে রাখবো আমরা সবাই, উপরে গুণফল নিচে যোগফল। তুল্য রোধের ক্ষেত্রে বেশ হেল্পফুল। তাহলে আমরা লিখতে পারি প্রথম ক্ষেত্রে মানে a আর b এর ক্ষেত্রে, এই দুইটা ক্ষেত্রে হবে t = 2π√m/k1 + k2, আর c আর d চিত্রে এটা সিম্পলি হবে t = 2π√m/গুণফল বাই যোগফল। 12 কেজির একটা ভর দুইটা স্প্রিং এর উপর সাপোর্টেড। আমি করলাম কি যে 12 কেজির এই ভরটাকে একটু করে প্রেস করে দিলাম, তারপর ছেড়ে দিলে কি হবে, সরলচন্দ্রিত স্পন্দন হবে, এবং সেটা পর্যায়কাল দেওয়া আছে 1.5 সেকেন্ড। এরপর কি করা হলো, এই যে 12 কেজির যে ভর, এটার উপর আরেকটা ভর আমি চাপাই দিলাম, জানি না সেটা ম্যাস কত, ওটাই আমার কোয়েশ্চেন যে এম এর ম্যাস কত, যাতে করে দেখা গেল এখন যদি প্রেস করি একটু আস্তে দুলবে, তার প্রমাণ হচ্ছে এখন দোলনকাল হয়ে গেছে 3 সেকেন্ড, স্লো হয়ে গেছে। তো কোয়েশ্চেন করছে যে এম এর মান দেওয়া কত। তো একটু সতর্ক থাকতে হবে, এই অঙ্কটা যেভাবেই করি না কেন মিলবে, কিন্তু এই দুটো স্প্রিং কিন্তু প্যারালাল, ফলে স্প্রিং গুণাঙ্ক কিন্তু আর কে নাই। ওকে, প্যারালাল থাকলে আমরা সিম্পলি কি বলছিলাম, কে তুল্যটা হবে k1 + k2, যেহেতু দুইটার মানই সমান, অর্থাৎ k + k দ্যাট ইজ 2k হবে কিন্তু বর্তমান ভ্যালুটা। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে যখন এম ভরটা আমরা চাপাই নেই তখন হবে t1 = 2π√m, টা হচ্ছে 12 কেজি, ডিভাইডেড বাই k এর জায়গায় লিখতে হবে 2k, কমন সেন্স। এরপর t2 = 2π√12 না, এখন টোটাল ম্যাস হচ্ছে 12 + m, কারণ দুইটা লোড চাপানো, ডিভাইডেড বাই স্টিল 2k। তাহলে আশা করি পারবা, এই দুটোর মান দেওয়া আছে, এখানে হচ্ছে 1.5, এটা হচ্ছে 3, ভাগ দিলে k কাটা চলে যাবে, এখান থেকে mটা বের করে নিয়ে আসতে পারবো। বেশ সুন্দর একটা অঙ্ক এটা, যে একটা খেলনা গাড়ি নিচে চাকা লাগানো, আর এই নিচের যে তলটা দেখতে পাচ্ছ ওটা মসৃণ না, ফ্রিকশন আছে। এই পাশেও একটা স্প্রিং লাগানো, ডানেও একটা স্প্রিং লাগানো, এবং দুটো আইডেন্টিক্যাল, তাদের স্প্রিং ধ্রুবক যথাক্রমে ওই 600 নিউটন/মিটার। সাম্যাবস্থা থেকে করলাম কি, ডান পাশে 5 সেন্টিমিটার চাপায় ছেড়ে দিলাম, ফলে কি হবে, সরলচন্দ্রিত স্পন্দন হতে থাকবে। সেই সরলচন্দ্রিত স্পন্দন এর পর্যায়কাল কত, ম্যাক্সিমাম ভেলোসিটি কত, আর এই যে একটু পর কি হবে, ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হতে থাকবে এবং একটা সময় স্লো হয়ে শেষ হয়ে যাবে। তাহলে এই যে উৎপন্ন তাপের পরিমাণটা কত, এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তো অঙ্ক সিম্পল, কিন্তু একটু জিনিস খেয়াল করার বিষয়, সেটা হচ্ছে এই, একটু লক্ষ্য করো, আমি যখন এটাকে ডানে চাপাবো তখন আসলে সিচুয়েশনটা দেখতে কেমন হবে। দেখতে হবে এরকম, যখন এটা ডানে যাবে ডানের স্প্রিংটি স্কুইজড হয়ে যাবে, কিন্তু অনেক চাপবে, আর যেহেতু ডানে সরতেছে অর্থাৎ বামের স্প্রিংটা কিন্তু স্ট্রেসড বা অনেক প্রসারিত হয়ে যাবে, তারপর মাঝখানে ওই গাড়িটা থাকবে। তাহলে একটা দারুণ ব্যাপার খেয়াল করো, আমি টান দিছি একবার, কিন্তু স্ট্রেসড স্প্রিং কোথায় ফিরতে চায়, শিথিল অবস্থায়, আর কম্প্রেসড স্প্রিংও কোথায় ফিরতে চায়, শিথিল অবস্থায়। ফলে আসলে রিস্টোরিং ফোর্সে কয়টা পাচ্ছেন, ডাবল। ফলে তুমি আশা করছিলাম এখানে কে স্প্রিং গুণাঙ্ক, কিন্তু স্প্রিং গুণাঙ্ক আসলে কত, টুয়াইস কে। তার মানে আমরা আসলে একটা জিনিস দাবি করতেছি, সেটা হচ্ছে এই যে কনফিগারেশনটা, একই কনফিগারেশনটা যদি আমি স্প্রিং দুটাকে এভাবে রাখতাম, দুইটি স্প্রিং প্যারালাল, তার সঙ্গে একটা গাড়ি নিচে চাকা দেওয়া, এবং তাকে তুমি এক্স পরিমাণ সরাইছো, সেই ক্ষেত্রে যে ইম্প্যাক্টটা পড়তো এই দুই পাশে থাকতেও একই ইম্প্যাক্ট। ওকে, কারণ এখানে টান দিলেও কি হতো, এই দুই স্প্রিংই ব্যাক করতে চাইতো, আর এখানে কম্প্রেস করার ফলেও কি হয়েছে, কম্প্রেসড স্প্রিংটাও বামে ব্যাক করতে চায়, স্ট্রেসড বা প্রসারিত স্প্রিংটাও বামে ব্যাক করতে চায়। সো আলটিমেটলি আমাদের প্রথম কোয়েশ্চেনের অ্যান্সার আমরা পেয়ে গেছি, t = 2π√m/k লিখতাম, সেই জায়গায় লিখতে হবে 2k, m এর ভ্যালুটা দেওয়া থাকবে কোয়েশ্চেনে, মানে ওই গাড়ির ভর কত। এখান থেকে তাহলে t পাচ্ছ, আর t পাওয়ার মানে এখান থেকে ওমেগা = 2π/t, তাহলে ওমেগার ভ্যালুটা আমরা পেয়ে গেছি, মানে ফ্রিকোয়েন্সিটা আমরা বের করতে পারবো। তাহলে সেকেন্ড কোয়েশ্চেন কোয়াইট সিম্পল, ম্যাক্সিমাম ভেলোসিটি সমান ওমেগা * a, এই হচ্ছে বিস্তার। সবসময় মনে রাখবা এখানে আমরা কতটুকু টেনে ছেড়ে দিছি স্প্রিংটাকে, 5 সেন্টিমিটার, যতটুকু টেনে ছেড়ে দেবো ওইটাই হচ্ছে আসলে স্প্রিং এর জন্য বিস্তার।
তাহলে আমরা এখানে যেহেতু 5 সেন্টিমিটার ছেড়ে দিয়েছি আর ওমেগা আগের ধাপে বের হয়েছে, সো আলটিমেটলি আমরা এখান থেকে ম্যাক্সিমাম ভেলোসিটি বের করতে পারবো। এবার হচ্ছে প্রডিউসড হিট। এটা একটু অন্যভাবে ভাবি। প্রথমে স্প্রিং এর পুরো শক্তিটাই কি ছিল? গতিশক্তি। সেই গতিশক্তিটা হারাতে 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 একটা সময় শূন্য হয়ে গেল। শক্তি তো হারাইতে পারে না আমরা জানি। তাহলে এই গতিশক্তি, টোটাল গতিশক্তিটাই আসলে কিসে কনভার্ট হয়ে গেছে? ওই ঘর্ষণের কারণে তাপে কনভার্ট হয়েছে। তাহলে আমাদের আসলে উৎপন্ন হিট, এই কথাটাকে আমরা বলবো ই টোটাল, টোটাল এনার্জি। আর টোটাল এনার্জি আসলে কি? ম্যাক্সিমাম গতিশক্তি, যখন কোনো বিভব শক্তি থাকবে না। সো হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার্ড। তাহলে ভি ম্যাক্স আগের ধাপে বের হয়েছে, ম্যাচ দেওয়া থাকবে, এখান থেকে হিট প্রডিউসড আমরা বের করতে পারবো। এখানে দেখতে পাচ্ছ যে একটা দেয়ালে পাশ থেকে একটা স্প্রিং দিয়ে আমি একটা ম্যাচকে টেনে ছেড়ে দেবো। আর ওই একই ছবিটা একটু ডিফারেন্ট ভাবে আঁকছি। কিরকম? এখানে যেমন দেয়াল থেকে স্প্রিং, তারপর হচ্ছে একটা ম্যাচ, তারপরে আমরা ফোর্স দিচ্ছি। এবার তা না, কোনো দেয়াল নেই, দুই পাশেই হচ্ছে এম ভরের দুইটা বস্তু, মাঝে হচ্ছে স্প্রিং দ্বারা তাদের মধ্যে আটকানো। দুই পাশে আমি এফ ফোর্সে টান দেবো। তো টান দিলে কি হবে? প্রসারণ হবে। ফার্স্ট কোয়েশ্চেন করছে সর্বোচ্চ প্রসারণটা কত। তো প্রথম ক্ষেত্রে কত, দ্বিতীয় ক্ষেত্রে কত। মজার ব্যাপার হচ্ছে এই দুইটার মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। পার্থক্য নাই কেন? যদিও মনে হচ্ছে এখানে স্প্রিং প্রসারিত করতে আমি শুধু একটা ফোর্স দিচ্ছি, কিন্তু তোমাদের নিশ্চয়ই মনে আছে টান বলের ক্ষেত্রে কখনো একটা হয় না। যেহেতু আমি দেয়ালের মধ্যে টান দিচ্ছি, অর্থাৎ দেয়ালও টান দেবে, দ্যাট ইজ এখানে থার্ড ল অনুসারে আরেকটা ফোর্স আছে এবং সেটা অবভিয়াসলি এফ এর সমান। ওকে, তাহলে এবার যদি দেয়ালটাকে অমিট করে দিই, আসলে এই স্প্রিং এর দুই পাশে কয়টা ফোর্স? দুইটা ফোর্স, যার মান হচ্ছে এফ। এই স্প্রিং এর দুই পাশে দুইটা ফোর্স, যার মান হচ্ছে এফ। অর্থাৎ প্রসারণ দুই ক্ষেত্রেই হবে সেম। প্রসারণের ভ্যালুটা হবে, আমরা অলরেডি জানি এফ ইকুয়াল টু কে এক্স, অতএব এক্স ইকুয়াল টু হবে এফ বাই কে। কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। এবার তাদের দোলনকালটা কত হবে, কিংবা ফ্রিকোয়েন্সি আর ওমেগা। এবার কিন্তু আমাদের একটু ঝামেলা। সেটা হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে প্রথম স্প্রিং এর জন্য সাম্যাবস্থা, দ্যাট ইজ এই পয়েন্টে সে স্থির থাকে আর বাকি জায়গাগুলো অসিলেট করে। আর আমাদের এই ক্ষেত্রে হচ্ছে এইটা হচ্ছে সাম্যাবস্থা, এইটার দুই পাশ থেকে অসিলেট করা শুরু করে। তাহলে একটু দারুণ ব্যাপার খেয়াল করছো? স্প্রিং এর যদি অ্যানালজি ভাবি, তাহলে এইখানে একটা স্প্রিং এর সাম্যাবস্থা, সেখান থেকে এই পুরা স্প্রিংটা ফুল পাক সংখ্যা। সেই জায়গায় যদি এবার ভাবি এইটা দেয়াল, ডান পাশ ভুলে যাও, তাহলে স্প্রিং এর সাইজটা কি অর্ধেক হয়ে গেছে না? তো আমরা একটু পরে আরেকটা অঙ্কে শেখাবো, একটা স্প্রিং তার কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, তাকে যদি কেটে সমান দুইটা টুকরা করো আর কি, তাহলে এক একটার সাইজ কিন্তু ছোট হয়ে গেল, তখন তাকে ওই সমপরিমাণ টানতে আরো বেশি কষ্ট লাগবে। তার অর্থ হচ্ছে স্প্রিং ধ্রুবকটা আসলে ডাবল হয়ে যায় সেক্ষেত্রে। কিভাবে আমরা পরে দেখবো, বাট এতটুকু কমন সেন্স গ্রো করছে অবশ্যই যে দুইটি স্প্রিং এর মধ্যে এখন আসলে আমাদের এফ বলে এটাকে বিশাল একটা স্প্রিং কে টানতেছিলাম, এখন সেই এফ বলেই অর্ধেক একটা স্প্রিং কে টানতেছি। সো অবভিয়াসলি অনেক কষ্ট হবে এবং স্প্রিং ধ্রুবকটা আসলে 2k হিসেবে অ্যাটিটিউড করবে। তাহলে আমাদের টি আসলে প্রথম ক্ষেত্রে একদম নরমাল 2 পাই রুট ওভার এম বাই কে, প্রথম কেস। কিন্তু আমি যদি বি সূত্রের জন্য বলি, তাহলে টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে, না 2k। সো এটা আরো জোরে অসিলেট করবে। তো এবার আমরা দেখবো এই একটা স্প্রিং আছে যার স্প্রিং গুণাঙ্ক হচ্ছে কে। তো প্রায় এটা খুব পপুলার একটা কোয়েশ্চেন, এটাকে যদি সমান দুইটা টুকরা করা হয় সেক্ষেত্রে স্প্রিং ধ্রুবকটা বাড়বে, কমবে না সমান থাকবে? মজার ব্যাপার হচ্ছে বাড়বে, এবং এটাও আসলে গেস করা যায়। স্প্রিং গুণাঙ্কটা আমরা কিভাবে ডিসাইড করতাম মনে করে দেখো, এফ ইকুয়াল টু কে এক্স, দ্যাট ইজ কে ইকুয়াল টু এফ বাই এক্স। তার মানে একটা স্প্রিংকে 1 সেন্টিমিটার যদি প্রসারিত করতে চাই, সাপোজ এক্স এর ভ্যালু 1, তাহলে যত ফোর্স লাগবে বা যত টান দেওয়া লাগবে সেটাই হচ্ছে কে। তাহলে এই স্প্রিংটাকে 1 সেন্টিমিটার প্রসারিত করতে যে ফোর্স লাগবে, তোমার কি মনে হয় এই ছোট্ট স্প্রিংটাকে 1 সেন্টিমিটার প্রসারিত করতে আরো অনেক কষ্ট হবে? খুবই কমন সেন্স। এটাকে যদি আরো অর্ধেক করি, সেটাকে 1 সেন্টিমিটার প্রসারিত করতে আরো বেশি টান দিতে হবে। তাহলে যত বেশি টান দিতে হবে কে এর ভ্যালু আসলে তত। তাহলে যেহেতু অর্ধেক করে ফেলছি, এটা খুবই কমন সেন্স থেকে আমরা বলতে পারি আসলে শক্তি হয়ে গেছে ডাবল, অনেক বেশি টাইট লাগবে। তো এটা আমরা একটু ম্যাথমেটিক্যালি অ্যানালাইসিস করি। তোমরা প্রায়ই গেস করো যে কে যেহেতু একটা স্প্রিং প্রপার্টি, এটা কেন কাটাকাটির উপর ডিপেন্ড করবে, ম্যাটেরিয়াল বা উপাদান তো চেঞ্জ হচ্ছে না। কিন্তু এইখানে আমাদের ভুলটা, স্প্রিং ধ্রুবকটা ম্যাটেরিয়াল প্রপার্টি না, একটা জিনিস যেটা আমরা মেনশন করি না সেটা হচ্ছে উপাদানের গুণ। এটা হচ্ছে দৃঢ়তার গুণাঙ্ক। এটা লিখে রাখো সবাই যে দৃঢ়তার গুণাঙ্ক বা রিজিডিটি মডিউলাস, এই জিনিসটা কখনো চেঞ্জ হয় না। তো এটার একটা বড় সূত্র আছে, সূত্রটা আমাদের মনে রাখতে হবে না, আমরা শুধু মনে রাখবো সেটার মধ্যে n ইন্টু কে নামের একটা ব্যাপার আছে, আর বাকি সব অনেক কিছু আছে, রেডিয়াস আছে, তার মানে এই পাকগুলোর ব্যাসার্ধের উপরও ডিপেন্ড করবে। তো আমাদের খালি মনে রাখবা যেহেতু উপাদান চেঞ্জ হয়নি, যতই কাটাকাটি করি না কেন n গুণ কে এই জিনিসটা কনস্ট্যান্ট থাকতে হবে। আর n এর পরিচয় কি? পাক সংখ্যা। তাহলে বুঝতে পারতেছো আশা করি যে আসলে আমরা যখন কোনো স্প্রিংকে কাটি তখন পাক সংখ্যা চেঞ্জ হয়ে যায়। পাক সংখ্যা চেঞ্জ হলে অবশ্যই কে কে এমন ভাবেই বদলাইতে হবে
যাতে ইটাটা থাকে কনস্ট্যান্ট। যদি এমন হয় পাক সংখ্যা কমে গেছে তাহলে কে বেড়ে যাবে, পাক সংখ্যা বেড়ে গেলে কে কমে যাবে। তাহলে আমরা একটু হিসাব করি। তো ধরি প্রথমে পাক সংখ্যা ছিল n, তখন স্প্রিং গুণাঙ্ক ছিল k, তাহলে গুণফলটা কত থাকতে হবে n k। পরের বার পাক সংখ্যা হয়ে গেছে n/2, তাহলে তোমরাই বলো স্প্রিং গুণাঙ্ক অবশ্যই কত হতে হবে টুয়াইস k, সো দ্যাট এই দুই বাদ গিয়ে আবারও গুণফলটা থাকে n k। তাহলে এভাবে আমরা আসলে এখন আর সমান দুই টুকরা করতে হবে না, এর চেয়ে বেশি টুকরা করো, ভিন্ন অনুপাতে করো, সেক্ষেত্রে আমরা বের করতে পারবো। সাপোজ একটা ছোট এক্সাম্পল দিই, যে এই স্প্রিংটাকে আমি 3:2 কেটে ফেললাম, মানে প্রথম অংশে টুকরা আর দ্বিতীয় অংশের টুকরা সংখ্যার মধ্যে অনুপাতটা হচ্ছে 3:2। তাহলে প্রত্যেক টুকরার জন্য এবং ইভেন প্রথমটার জন্য এই n × k টা ধ্রুবক থাকতে হবে। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি খেয়াল করে দেখো। প্রথমে বললাম n × k, একদম আদি অবস্থা যখন কাটি নেই। তাহলে এটাকে আমি বললাম 5n ইচ্ছা করি, কারণ এই টুকরাটাকে আমরা যেহেতু 3:2 ভাঙছি, তাহলে টোটাল টুকরা আমরা ভাবি 5টা, তার 3টা নিচে বাম পক্ষ আর 2টা টুকরা নিচে ডান পক্ষ। তাহলে আমি প্রথম ক্ষেত্রে লিখলাম 5n × k, প্রথমটার জন্য লিখবো টুকরা, প্রথম টুকরার জন্য লিখবো 3n × k1, দ্বিতীয় টুকরার জন্য লিখবো 2n × k2। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে। তোমাদের এমনি ইনটুইটিভ গেস কি বলে, এই ছোট্ট টুকরাটার শক্তি হবে সবচেয়ে বেশি, তার তুলনায় এটা হবে আর একটু কম, কিন্তু দুইটারই শক্তি হবে প্রথমটার চেয়ে অনেক বেশি। প্রথমটার গুণাঙ্ক কত ছিল, k ছিল, এটার কিছু একটা গুণাঙ্ক আসবে, এটার কিছু একটা গুণাঙ্ক আসবে, বাট অবভিয়াসলি এটার গুণাঙ্ক হবে এটার চেয়ে বড়। তো আমরা দেখে আসি কিনা। k1 প্রথমটার জন্য ইকুয়াল আসবে 5nk / 3n, তাহলে n কাটা 5k / 3, 5/3 একের চেয়ে বড়, তাহলে বোঝা যাচ্ছে এটা মেইন যে স্প্রিং গুণাঙ্কটা ছিল k তার চেয়ে বড়, এটুকু আমরা মানতে পারছি, কোনো সমস্যা নেই। এবার দেখি দ্বিতীয় যেটা, সেটা কি এর চেয়ে বড় কিনা। তাহলে 2n k2, তাহলে k2 = 5nk / 2n, তাহলে 5/2 × k, তাহলে 5কে 3 দিয়ে ভাগ দিছিলাম, এবার 5কে 2 দিয়ে ভাগ করছো, তাহলে অবভিয়াসলি ভাগফল এই ক্ষেত্রে বড়, তার মানে k2 টা k1 এর চেয়ে বড় আর দুইটাই k এর চেয়ে বড়, যেটা হওয়ার কথা ছিল। তো আমাদের আজকের P4 এর বাকি অংশ সেটি হচ্ছে তরঙ্গ। তো এই তরঙ্গের মধ্যে কি কি বিষয় ইনক্লুডেড, তা হচ্ছে অগ্রগামী তরঙ্গ, তার একটা রাশিমালা আছে, স্থির তরঙ্গ, টানাতারে আর কম্পন, ওটার একটা সূত্র আছে, বিট, তীব্রতা লেভেল এবং তীব্রতার একটা রাশিমালা। তো আমরা যেহেতু মোটামুটি অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার্ড, বা অ্যাডমিশনের জন্য যেহেতু এই কোর্সটা করা, তো অত ডিটেইলে যাব না, কিন্তু প্রত্যেকটা সূত্রের পরিচয় একটু ডিটেইল যাব, কারণ পরিচয়গুলো জানা থাকলে তোমাদের অঙ্কে অ্যাপ্লাই করতে অনেক সুবিধা হবে। তো প্রথমেই আমরা দেখব অগ্রগামী তরঙ্গের একটা যে ইকুয়েশন আছে, সেটার কোন টার্ম কি মিন করে, ওকে, এবং কোনো প্রকার কনফিউশন যাতে কারো না থাকে। কারণ আমরা অনেকেই জানি যে সরল ছন্দিত স্পন্দনেও এরকম একটা গ্রাফ আছে, আবার ওয়েভের ক্ষেত্রে একই রকম গ্রাফ, তো দুইটার মধ্যে অবশ্যই একটা বেসিক ডিফারেন্স আছে, আমরা সেখান থেকেই শুরু করতেছি। আমরা যদি সরল ছন্দিত স্পন্দনের রাশিমালার কথা একটু চিন্তা করি, ওপরে x ছিল, তোমাদের যাদের মনে আছে যে আমরা আগের এতেই করেছিলাম, x = a sin ωt + ডেল্টা। তো আমরা জাস্ট x-টাকে y আকারে লিখি, তাহলে আমাদের এই দুই চ্যাপ্টারে একটা সাদৃশ্য থাকবে, ওকে। তাহলে উপরে রাখতেছি y, আর নিচে হচ্ছে সময়, সময়ের সাথে সাথে ওই সরল ছন্দিতে স্পন্দনকারী কণাটার কোন কোন অবস্থান সেটা আমরা মেনশন করতেছি। তাহলে গ্রাফটা ছিল এরকম সাইনোসয়েডাল, ওকে। আর একইভাবে এখানে সময় না, এখানে হচ্ছে দূরত্ব, আমরা সরণ বলবো না, আমরা বলবো দূরত্ব। আর ওপরে থাকবে সরণ y, কোত্থেকে সরণ, সমাবস্থা থেকে। আর কেমন সরণ, উলম্ব সরণ, মানে y অ্যাক্সিসে সরণগুলো হবে। তো এটার চেহারাও দেখবা এরকম, কিন্তু আমরা বলবো নিচেটা হচ্ছে একটা ওয়েভের ইকুয়েশন বা ওয়েভের গ্রাফ, কিন্তু উপরেরটাকে বলি একটা পার্টিকুলার গ্রাফ, যেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন বা পর্যাবৃত্ত গতি, যেটা সরল ছন্দিত স্পন্দন শো করে। তো গ্রাফের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু তাহলে আমরা বুঝতে পারতেছি কিভাবে যে কোনটা কোন গ্রাফ। তো আমরা এটার জন্য একটু মনে রাখবো যে জায়গাটা, সেটা হচ্ছে একটা ওয়েভ ফর্ম করতে অবশ্যই অ্যাটলিস্ট দুইটা কণা তো থাকবেই, অ্যাটলিস্ট দুইটা কণা। কারণ আমরা ওয়েভের ক্ষেত্রে খুব পপুলার 3টা টার্ম আছে, ওয়েভের বেগ, ওয়েভের ফ্রিকোয়েন্সি, ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য। এই 3টা টার্ম মিলাই যে আমরা একটা ইকুয়েশন লিখতাম, মনে পড়ে, যে v = f λ, যেখানে v ফর ভেলোসিটি, দ্যাট ইজ 1 সেকেন্ডে সে কত দূর যায়, ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 সেকেন্ডে কয়বার পূর্ণ কাঁপে, আর ল্যামডা হচ্ছে দুইটা সমদশা সম্পন্ন কণার মধ্যে গ্যাপ। তাহলে এখানে কথা প্রসঙ্গে আমরা ল্যামডার পরিচয় দিয়ে দিয়েছি দুইটা সমদশা সম্পন্ন কণার গ্যাপ। তাহলে এখানে কণার সংখ্যা কিন্তু একটা হতেই পারে না, একটা তরঙ্গ যদি হতে হয় তাহলে কণার সংখ্যা থাকবে অসংখ্য, ওকে। কিন্তু আমরা যখন সরল ছন্দিতে স্পন্দন পড়তাম, তখন আমরা পুরো চ্যাপ্টার জুড়ে একটা কণা পড়তাম, একটা সিঙ্গেল পার্টিকেল। সো এটা একটা বেসিক ডিফারেন্স। আর একটু যদি ভিন্নভাবে বলি, তাহলে মনে করবে
যে এই যে এই অক্ষটাকে এক্স অ্যাক্সিসটাকে তোমরা ভাবো হচ্ছে সেট হচ্ছে ওই যে সাগর বা নদীর পানির সারফেসটা। তাহলে পানির সারফেসের উপর কি থাকে? প্রচুর পরিমাণ পানির অণু। তাহলে আমরা সেই জিনিসগুলোকে এভাবে ভাবতেছি যে এখানে প্রচুর পরিমাণে পানির মলিকিউল আছে। তো যদি এই মোমেন্টের কথা চিন্তা করি, কোনো একটা পার্টিকুলার মোমেন্ট, এখন বাজে সাপোজ 3:30 কোনো একটা সার্টেন টাইম, এই টাইমে প্রত্যেকটা কণার অবস্থান যদি একটু চেক করি, তাহলে প্রত্যেকটা কণা কিন্তু এখন এই যে ব্ল্যাক যে কার্ভটা, ওই কার্ভের ওই পয়েন্টগুলোকে ডিনোট করতেছে কণাগুলো। তার মানে আমি যদি জানতে চাই এই কণাটা এখন কোথায়, ওই বরাবর নিচে যাব, ব্ল্যাক ডটের যে কার্ভটা ওখানে আমরা প্লট করলে বুঝতে পারবো কণাটা এই মোমেন্টে কোথায় আছে। কিন্তু একটা মজার ব্যাপার সেটা হচ্ছে এই কণাটা আর এই কণাটা এর কিন্তু কোয়াইট ডিফারেন্ট। আই মিন এ আছে x ইকুয়াল টু সাপোজ 0.01 মিটার দূরত্বে, এ আছে সাপোজ x ইকুয়াল টু 5 মিটার দূরত্বে। তার মানে এক একটা সার্টেন দূরত্বে এক একটা কণা। ওকে, তার মানে এটা অবশ্যই মনে রাখবো, আমি বললাম একটা কণার x 5 সেন্টিমিটার, তাহলে বুঝে ফেলতে হবে আমি একটা নির্দিষ্ট কণার কথা বলতেছি, কারণ 5 সেন্টিমিটার দূরত্বে একটা এবং কেবলমাত্র একটাই কণা আছে। সেই কণাটা এই যে সাপোজ 5 সেন্টিমিটার দূরত্বে এই কণাটার কথা আমি বলতেছি, একটু শেয়ার। সেই কণাটা কখনো এখানে থাকতে পারে, কখনো এখানে থাকতে পারে, আপ অ্যান্ড ডাউন বিভিন্নভাবে হতে পারে। তাহলে বোঝা যাচ্ছে গতিটা কেমন। আপ অ্যান্ড ডাউন বা টু অ্যান্ড ফ্রো মোশনটা কাকে বলে? সরল ছন্দিত স্পন্দন, যেটা আমরা আগের চ্যাপ্টারে পড়ছি। সরল ছন্দিত স্পন্দন এবং ওয়েভ কেন আমরা একটা লেকচারের মধ্যে আনতেছি? এর কারণ হচ্ছে সরল ছন্দিত স্পন্দন একটা গতি নিয়ে আলোচনা করতেছে, একটা পার্টিকুলার, আর সেরকম অসংখ্য পার্টিকেল যদি আপ অ্যান্ড ডাউন করতে থাকে সময়ের সাথে সাথে, তাহলে আমরা যে মোশনটা দেখতে পাই এটাকে বলে ওয়েভ। তাহলে আমরা এখন ওয়েভের ইকুয়েশনটা দেখব এবং তার বিভিন্ন প্যারামিটারগুলোর সাথে সরল ছন্দিত স্পন্দনের পার্থক্যটা কী ছিল এটা একটু বোঝার চেষ্টা করব। তো আমাদের এই চ্যাপ্টার পড়ার সময় যে সবচেয়ে ইম্পর্টেন্ট ইকুয়েশনটা সেটা হচ্ছে অগ্রগামী তরঙ্গী সমীকরণ। তো ইকুয়েশনটার মধ্যে প্রত্যেক প্যারামিটারের পরিচয়গুলো আগে বলতেছি। এ হচ্ছে বিস্তার। বিস্তার কি? কোনো একটা কণা সাম্যাবস্থা থেকে, এই লাইনটার নাম হচ্ছে আমাদের সাম্যাবস্থা বা সাম্য লাইন, সেই লাইন থেকে যে কোনো একদিকে, এদের উপরে অর নিচে যে কোনো একদিকে সর্বোচ্চ যত দূর যেতে পারে। তার মানে আমাদের গ্রাফ অনুসারে এই হাইটটুকু হচ্ছে বিস্তার এ। ওকে, আচ্ছা একটু মজার ব্যাপার আমরা একটু পরে বলবো। এই এর এককটা কার মতো হবে, এক্স এর এককটা কার মতো হবে, কিংবা ভেলোসিটির এককটা কোন পদ্ধতিতে হবে, সেগুলো আমরা একটু অ্যানালিসিস করবো। তার আগে পরিচয়গুলো জেনে নিই। ল্যামডা, ল্যামডার পরিচয় হচ্ছে পরপর দুইটা সমদশা সম্পন্ন কণার মধ্যে পার্থক্য, দূরত্ব। তাহলে এই যদি একটা কণা হয়, দেখতে মনে হচ্ছে এই কণাটা তো একই জায়গায়, এরা কিন্তু সমদশা না, কারণ এই কণাটা একটু পরে উঠতে চায়, এ কিন্তু নামতে চায়। কিন্তু এই কণাটা আর এই কণাটা কিন্তু সমদশা সম্পন্ন, কারণ এ আছে এখন এই পয়েন্টে, এক্স্যাক্টলি এও আছে এই পয়েন্টে। এর ইমিডিয়েট পরে সে নামার চেষ্টা করবে, এর ইমিডিয়েট পরেও কিন্তু সে নামার চেষ্টা করবে। সো আলটিমেটলি আমরা বলতে পারি এরকম দুটো সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্বটি হচ্ছে ল্যামডা। এরকম যে কোনো ক্ষেত্রে হতে পারে, এই যে ক্রেস্ট কিংবা এরকম ট্রাফ, এইগুলোই কিন্তু না, যে কোনো পয়েন্ট। এই পয়েন্টটা যদি নাও তাহলে এই পয়েন্ট নিয়ে কাজ করতে হবে, এদের মধ্যে গ্যাপ হবে ল্যামডা। সমদশা সম্পন্ন বা একই অবস্থা সম্পন্ন হলে আমরা বলবো মাঝখানে গ্যাপটা হচ্ছে ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য। এবার দেখো ভি, এই ভি এর পরিচয় হচ্ছে তরঙ্গের বেগ। এটা একটু স্পেশালি মনে রাখতে হবে এই জন্যই যে তরঙ্গের বেগটা কনস্ট্যান্ট। আমরা যত কিছু আলোচনা করব সেখানে তরঙ্গের বেগ পরিবর্তিত হবে না। এবং আমার ছবিতে তাকিয়ে দেখো, আমরা এখানে একটা ডিরেকশন দেখাচ্ছি, এই হচ্ছে তরঙ্গের বেগের দিক, ডান দিকে যাচ্ছে। মানে এরকম একটা ওয়েভ আপ অ্যান্ড ডাউন তো থাকবেই, কিন্তু পুরো ওয়েভটা যাচ্ছে কোন দিকে? বাম থেকে ডান দিকে। ওকে, যদি এই হয় সিচুয়েশন তখনই আমরা ইকুয়েশনটা এমন লিখবো। আর যদি কখনো দেখি ওয়েভটা ডান দিক থেকে বাম দিকে অ্যাপ্রোচ করতেছে, তখন আমাদের চিহ্নের চেঞ্জটা হবে কি, আগে যে কোঅর্ডিনেটগুলোকে ডান দিকে বলতাম মানে এক্স অক্ষের ধনাত্মক দিক, সেগুলো হয়ে যাবে সব বাম দিকে। মানে এটা মূল বিন্দু হলে সেগুলো সব বাম দিকে বা ঋণাত্মক দিকে হবে। তাহলে আমি কি বলতে পারি, a sin 2π/λ vt মাইনাস এক্স। তার মানে এখন এই পাশে মূল লক্ষ্য যদি এরকম করে যেত, মূল বিন্দু থাকতো এই পাশে, বাম দিকে অ্যাপ্রোচ করতেছে। সো আলটিমেটলি যদি এখানে মাইনাস এক্স এর জায়গায় এই মাইনাস দ্যাট ইজ প্লাস এক্স থাকতো, a sin 2π/λ vt প্লাস এক্স, এই সিচুয়েশন থাকলে বুঝতে হবে আমার ওয়েভটা অ্যাপ্রোচ করতেছে ডান দিক থেকে বামে। আর যদি উপরের ইকুয়েশনটা লিখি তাহলে বুঝতে হবে ওয়েভ অ্যাপ্রোচ করতেছে বাম দিক থেকে ডানে। ওকে, এটা লক্ষ্য রাখবো। প্রথমে লক্ষ্য করি এক্স এর পরিচয় কি আর ওয়াই এর পরিচয়টা কি। এক্স এর পরিচয় হচ্ছে এখানে যে এটাকে আমরা ধরবো, যে একটু আগে বলছি এটা পানির তলটা ভাববা। তাহলে সেই পানির তলে অসংখ্য কণা আছে যারা সরলছন্দিত স্পন্দন করতেছে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি। সেরকম কোন কণাটার পরিচয় বহন করে হচ্ছে এক্স। আমি যদি বলি 3 সেন্টিমিটার দূরের কণা, হয়তো এটা হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে ওই কণাটাকে ফিক্স করবো এক্স কে ফিক্স করে। তাই আমি যদি কোয়েশ্চেন করি এক্স কি চলক নাকি কনস্ট্যান্ট, তাহলে অ্যান্সার কিন্তু দুইটাই। এক্স যদি কনস্ট্যান্ট হয় মানে এক্স যদি একটাই হয়,
তাহলে বুঝতে হবে কণা একটাই, এই যে 3 সেন্টিমিটার দূরে, এটার কোনো চেঞ্জ নেই, একটাই কণা মাত্র, সে আপ ডাউন করতেছে। মানে পুরাপুরি সরলচন্দ্রিত স্পন্দন চ্যাপ্টার যেমন ছিল একটা কণা নিয়ে আলোচনা, এখানেও তাই। বাট যদি বলি না এক্স অনেকগুলো মান গ্রহণ করতে পারে, তাহলে বুঝতে হবে আমি কখনো এই কণার কথা বলতেছি, কখনো ডানের কণা, কখনো বামের কণা, তার মানে বুঝতে হবে আমি অনেকগুলো কণার কথা বলছি। সো এক্স যদি ভেরিয়েবল হয় বুঝতে হবে অনেকগুলো কণার কথা বলতেছি, এক্স কনস্ট্যান্ট হলে একটা সিঙ্গেল কণার কথা বলতেছি। ভি অলওয়েজ কনস্ট্যান্ট, এ হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, আমরা এখানে কোনো ড্যাম্পিং আলোচনা করব না। ড্যাম্পিং বলতে বোঝাচ্ছি এই ওয়েভটা কখনো কাঁপতে 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 ফ্ল্যাট হয়ে যাবে না। আমরা ধরে নিচ্ছি যতদিন আছে এ সবসময় একই বিস্তারে কাঁপতে থাকবে, ওই এনার্জির কোনো প্রবলেম হবে না, বাহ্যিক কোনো বাধার কারণে সেটা ড্যাম্প হবে না। আর এদিকে আরো একটা বিষয় খেয়াল করার জিনিস, সেটা হচ্ছে এমনি জাস্ট মনে রাখার জন্য, টাইমটা তো অবভিয়াসলি ভেরিয়েবল, কিন্তু টাইম যদি কনস্ট্যান্ট বলি তার অর্থ কি? টাইম কনস্ট্যান্ট বলার অর্থ হচ্ছে একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে, কোন একটা মোমেন্টে 3:30 মিনিট, 3:34 মিনিট, এই সময়ে। তার মানে আমি একটা ওয়েভ যাচ্ছে সামনের দিকে অ্যাপ্রোচ করে চলে যাচ্ছে, কোন একটা মুহূর্তে তুমি ছবি তুললে, স্টিল পিকচার, তাহলে এই যে কোন একটা মুহূর্তের ছবি তুললে তার মানে তুমি টাইমটাকে ফিক্স করে দিচ্ছ। ওই পার্টিকুলার টাইমে সকল এক্স এর সকল ওয়াই গুলো জানতে পারবো, মানে কোন এক্স এ অবস্থিত কোন কণা কোন অবস্থানে আছে। সো কোন কণা এক্স, সেই কণা কোথায় আছে ওয়াই, মনে থাকবে। কোন কণা বা পরিচয় যদি ইন্ডিকেট করতে চাও এক্স দিয়ে পরিচয় দেবো, সেই কণা এখন কোথায় আছে, সেই ডিস্টেন্স গুলো হচ্ছে ওয়াই। তাই উপরেরটাকে বলবো আমরা সরণ, সে সাম্যাবস্থা থেকে কতটুকু উপর বা নিচে সরছে, এটা সরতে পারে, সে সামনে থাকবে কখনো, বিস্তারে থাকবে, মাঝামাঝি থাকবে কখনো। বাট এইগুলোকে আমরা বলবো দূরত্ব, এগুলোর কখনো চেঞ্জ হবে না, মানে যে যে অবস্থানে বসে আছে সে সেখানেই থাকবে। ওকে, এবং এটা আমরা বোধহয় অলরেডি জানছি, সেই যে অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ যখন পড়তাম তখন মনে পড়ে কণাগুলো খালি স্থানচ্যুত হয় না, উপরে আর নিচে আপডাউন করে নিজের জায়গায় থেকেই। তাই এই যে নিজের জায়গাটাকে ফিক্স রেখে শুধু উপরে এবং নিচে যেতে থাকবে, ডান বাম করতে পারবে না। এটা কিন্তু আমরা বলতেছি অনুপ্রস্থের ক্ষেত্রে। ওকে, তো এবার আমরা একটু ছোট্ট ব্যাপার জানতে হবে, সেটা হচ্ছে একক নিয়ে অনেকে ঝামেলায় পড়ে। আমরা প্রত্যেক ইন্ডিভিজুয়াল ইন্ডিকেট করে দিচ্ছি, ল্যামডা, ভি, এক্স, ওয়াই আর এ, কোনটা ইউনিট কেমন হবে। প্রথম কথা, ওয়াই এর একক যাই হোক বলতে এসআই একক হোক, সিজিএস একক হোক, যাই হোক, সেটা যাই হোক না কেন সেটা হবে এ এর একক, বা এ এর একক হবে ওয়াই এর একক। কারণটা কি? কারণ হচ্ছে একটু খেয়াল করে দেখো, এই পুরোটা কিন্তু সাইন থিটা। তো সাইন থিটা তো একটা পার্টিকুলার অ্যাঙ্গেল, আর অ্যাঙ্গেলের তো আসলে কোনো একক নেই। যতই মুখে বলি রেডিয়ান, আসলে তো ওটা একক না। চাপ বাই ব্যাসার্ধ আসলে সমান এককের কাটাকাটি। তাহলে আসলে এ যদি মিটার হয় ওয়াইও মিটার, এ যদি সেন্টিমিটার হয় ওয়াইও সেন্টিমিটার। ওকে, তার মানে বুঝতে পারতেছি একক যাই হোক ওয়াই এর একক আর এ এর একক সেম। আবার খেয়াল করে দেখো, এখানে ল্যামডা, এখানে ভি বা এখানে এক্স, আর এই সাইডের এই পুরো অংশটা হচ্ছে একটা অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের কোনো একক নেই। তাহলে আমি কি বুঝতে পারতেছি যে 2π/λ ভিটি মাইনাস এক্স, এই ওভারঅল জিনিসটার কোনো একক থাকতে পারে না। তার সিম্পল ব্যাপারটাও খেয়াল করো, এক্স বা ভিটি এগুলো কি এক একটা দূরত্ব না? সেই দূরত্বকে আমরা ল্যামডা দিয়ে ভাগ করছি, তার মানে আরেকটা দূরত্ব দিয়ে ভাগ করছি। সো আলটিমেটলি এরা এককবিহীন, কিন্তু ল্যামডারও একক আছে, এক্স এরও একক আছে, কিন্তু ওভারঅল হতে হবে এককবিহীন। কিভাবে পসিবল? পসিবল এভাবে, এক্স এর একক যদি সে মিটার হয় তাহলে অবশ্যই ভেলোসিটি হতে হবে মিটার পার সেকেন্ড, এবং অবশ্যই ল্যামডা হতে হবে মিটারে, যাতে করে এই ল্যামডা এক্স এটা কাটা যায়, মিটার এইখানে ল্যামডার মিটার কাটা যায়। আবার এটা যদি হয় সেন্টিমিটারে, তাহলে অবভিয়াসলি বাকিগুলো হতে হবে সেন্টিমিটার পার সেকেন্ড, এটা হতে হবে সেন্টিমিটারে। সো আশা করি বুঝতে পারতেছো যে ভেলোসিটি, ল্যামডা, এক্স এগুলোর ইউনিট একই রকম হতে হবে। কিন্তু যেহেতু সাইনের সাথে এ কিংবা ওয়াই এর কোনো সম্পর্ক নেই, কারণ সাইন থিটার একক নিজের মধ্যেই থাকবে, ওর ওভারঅল কোনো একক থাকবে না, তাহলে আমরা এতটুকু শেয়ার, এক্স এর একক যদি সেন্টিমিটার হয় তাহলে বাকিগুলো সেন্টিমিটার বলতে ভি আর ল্যামডার একক সেন্টিমিটারে, কিন্তু ওয়াই এবং এ তখন কিন্তু মিটারে হতে পারবে, কোনো সমস্যা নেই। ওয়াই মিটার হলে এটাও তখন মিটারে। তো কোয়েশ্চেনে এক্স কিসে দেওয়া আছে, ওয়াই কিসে দেওয়া আছে, এগুলো মনে রাখবা। আর যদি একান্তই না থাকে তাহলে এসআই ইউনিট লিখে দিবা পাশে, যদি মেনশন না করা থাকে। আরেকটি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে পথ পার্থক্য এবং দশা পার্থক্যের মধ্যে রিলেশনটা। সাপোজ একটা ওয়েভের উপর এই এ একটা পয়েন্ট, এ প্রাইম আরেকটা পয়েন্ট, তাহলে যেহেতু একটা ওয়েভের দুইটা ভিন্ন অবস্থানে আছে আমরা, তাহলে অবভিয়াসলি দুইটা ভিন্ন এক্স, তার অর্থ হচ্ছে অবশ্যই দুইটা ভিন্ন কণা। তাহলে এ, বি, এ প্রাইম, এই তিনটা কিন্তু অবশ্যই ভিন্ন ভিন্ন কণা। কিন্তু এ এবং এ প্রাইমের মধ্যে একটা চমৎকার রিলেশন হচ্ছে, এ যা অবস্থানে আছে, যা অবস্থায় আছে, মানে সরণ এবং দশা, এখানেও সেই একই অবস্থা এবং একই দশায় আছে। তাই আমরা একে বলি সমদশা অবস্থিত দুইটা কণা, এবং সমদশা অবস্থিত দুইটা কণার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আর বি অন্য কোনো একটা দশায় আছে, দেখতেই পাচ্ছি এটা উপরে এটা নিচে। তো একটু দারুণ ব্যাপার হচ্ছে এই যে প্রত্যেকটা কণা যারা আপ ডাউন করতেছে, ওপর নিচে যাচ্ছে, নিজের জায়গায় দাঁড়িয়ে আপ ডাউন করতেছে প্রত্যেকটা কণা,
তারা আসলে নিজের জায়গায় দাঁড়িয়ে এক একটা সরল ছন্দিত স্পন্দন ফলো করতেছে। তো সরল ছন্দিত স্পন্দনের সময় অবশ্যই আমরা জেনে ফেলছি যে সরল ছন্দিত স্পন্দনকারী যে কোনো কণাকে আমরা এরকম একটা কাল্পনিক বৃত্তের মাধ্যমে প্রকাশ করতে পারি। কাল্পনিক বৃত্তের মধ্যে একটা কাঁটা থাকবে, সেই কাঁটাটা ওমেগা কৌণিক বেগে ঘুরতে থাকবে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে একটু খেয়াল করে দেখো, এই কাঁটাটা যদি যাত্রা শুরু করে তাহলে এরকম পাশেই ইমিডিয়েট পাশেই আরো অনেক কণা আছে না, এই যে আরো সামনে আরো অনেক 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 কণা আছে। তাহলে কাঁটার পরিমাণ আর একটা না, যেটা আমাদের সরল ছন্দিত স্পন্দন চ্যাপ্টারে কাঁটা ছিল একটা, এখানে কাঁটার সংখ্যা কিন্তু এরকম বলতে গেলে অসংখ্য। আমি আর রাখলাম না, ইমিডিয়েট পাশের কণাগুলো প্রত্যেকটা যদি আঁকতে যাই তাহলে অসংখ্য কাঁটা। এখন এই কাঁটাটা আর এই কাঁটাটা এর মধ্যে গ্যাপটা কত একটু হিসাব করে দেখি আমরা। ইমিডিয়েট যদি একটু পরের কণাই হতো তাহলে তাদের মধ্যে একটা গ্যাপ থাকতো এরকম 90 ডিগ্রি একটা গ্যাপ থাকতো। যে আমি যদি ঘুম ভাঙানোর কথা চিন্তা করি, যে তরঙ্গ হচ্ছে এমন একটা কিছু যে প্রত্যেকটা কণা ফ্ল্যাট ছিল, তার উপর দিয়ে তরঙ্গ নামের একটা কিছু ডিস্টারবেন্স আসছে, ফলে এরা এরকম আপডাউন করতে বাধ্য হচ্ছে। কিন্তু সেই ডিস্টারবেন্সটা প্রথম পাইছে কে? সবচেয়ে বামের কণা, কারণ তরঙ্গটা বাম থেকে ডানের দিকে যাচ্ছে। এই ডিস্টার্ব করতে করতে সে আপডাউন যতক্ষণে করবে ততক্ষণে বাকিদের ঘুম ভাঙতেছে। এ ততক্ষণে ঘুম ভেঙে অনেকবার উঠবস করে ফেলছে, ততক্ষণে এ মাত্র ঘুম ভাঙলো। সো আমি সবসময় বলবো এভাবে, যখন বাম থেকে ডানে যাচ্ছে তখন বামের দশাগুলা, বামের যে কণা, বামের কণার দশা বা দশা কোণ বলবো, জানো তো ফিজিক্সে দশা বলতে ডেল্টা বা ওমেগা টিকে বুঝবো। দশা কোণ কাদের চেয়ে বেশি? ডানের চেয়ে বেশি। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট কথা। তাহলে আমি কি দাবি করতে পারি, এইখানের যে দশাটা তার দিক চেয়ে একটু কম, আরো কম, আরো কম, সামনে অনেক কম, কারণ এর ঘুম ভেঙে সে আপ ডাউন অনেকবার 4 বার করে ফেলছে, হয়তো ততক্ষণে এ মাত্র একবার টের পাইলো যে ওয়েভ আসছে। সো আমি এটা অবশ্যই দাবি করতে পারি এই এ বিন্দুতে যে কাঁটাটা আর এ প্রাইম বিন্দুতে যে কাঁটাটা তাদের মধ্যে একটা বিশাল গ্যাপ, গ্যাপটা হচ্ছে 360 ডিগ্রি। তার মানে এ যখন কমপ্লিট একবার আপ এন্ড ডাউন করে ফেলছে ততক্ষণে এই এ প্রাইম মাত্র জানতে পারলো। তার মানে এ দৌড়ে দৌড়ে একদম এই পয়েন্টে চলে আসছে, ততক্ষণে এই এ প্রাইমের ঘুম ভাঙলো। একটু ভেবে দেখো, প্রথমে এর ঘুম ভাঙছে এবং সে যাচ্ছে 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 যাচ্ছে, ক্রস করে যে এই পয়েন্টে আসলো ততক্ষণে দুজনে একসঙ্গে যাত্রা শুরু করছে। এই কথাটাকে আমরা বলি এ এবং এ প্রাইম সমদশায় আসছে। কিন্তু তার মানে এই না যে তারা আসলে তাদের মধ্যে কোনো গ্যাপ নেই, গ্যাপটা হচ্ছে 360 ডিগ্রি, ফলে মনে হচ্ছে তারা একই সঙ্গে যাত্রা শুরু করছে। কথাটা কিভাবে বলি, তোমরা যখন ছোটবেলায় ম্যাথ করতা এরকম থাকতো না যে একটা কাজ একজন লোক পারে 4 দিনে আর একজন লোক পারে 3 দিনে, একই তো কমন সেন্স, কার এফিসিয়েন্সি বেশি, যে 3 দিনে পারে সে দ্রুত কাজটা করতে পারে। কিন্তু আমরা অঙ্কটা চাইতাম না যে কতদিন পর দুইজনে একত্রে কাজটা সম্পন্ন করবে। তাহলে আমরা এরকম যে 12 দিনে লসাগু করে বলতাম যে 12 দিনে তারা একত্রে কাজটা করবে। আসলে কি বোঝায়? বোঝায় এরকম যে 4 দিন পরে তার কাজটা শেষ হবে আর 3 দিন পরে কাজটা শেষ হবে, কখনোই তো তারা একত্রে নেই। একজনের কাজে অল্প একটু বাকি আছে, একজনের কাজে একটু বেশি বাকি আছে, কিন্তু 12 দিন পর গিয়ে তাদের কাজ একটা ফিনিশড হবে। তাহলে মনে হচ্ছে কি ব্যাপার, 12 দিনে যদি তারা একসঙ্গে কাজটা করে ফেলে তাহলে তাদের এফিসিয়েন্সি যে আলাদা, কিভাবে বুঝবো? কোয়াইট কমন, যে 4 দিনে পারে আর যে 3 দিনে পারে তাদের কাজের পরিমাণ কিন্তু সেম হবে না। সে 4 দিনে যেহেতু একটা কাজ শেষ করে তাহলে এতক্ষণে সে 3টা কাজ কিন্তু করে ফেলছে। 3 4 12, মানে প্রথম একটা কাজ শেষ, দ্বিতীয় আরেকটা কাজ শেষ, থার্ড আরেকটা কাজ শেষ। বাট যে 3 দিনে পারে সে দেখো কয়টা কাজ করছে, 4টা কাজ করছে। ফলে এই থার্ড কাজের পর এবং এই ফোর্থ কাজের পর যে আবার তারপরে কাজটা একসঙ্গে শুরু করবে, এর মানে কি এই যে আসলে তাদের এফিসিয়েন্সি সেম? ওটাই তার না, মানে একসঙ্গে শুরু করছে যাত্রাটা। তাহলে একইভাবে এ অনেক আগেই তার ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে উঠবস করে দাঁড়ানো শুরু করছে, আর এ মাত্র টের পাইছে যে একটা ভূমিকম্প আসছে, আমাকে দাঁড়াইতে হবে। তাহলে দুইজনই তাকায় যদি দেখি তাহলে ভাববো যে দুইজনই কি আসলে দাঁড়ানো শুরু করছে, কিন্তু কেউ জানবে না যে সে আসলে কি একবার উঠবাস করে ফেলছে। তো এই 360 ডিগ্রি হচ্ছে সেই জিনিস যা বুঝিয়ে দেবে না এর ঘুম অনেক আগেই ভাঙছে এবং সে একটা কমপ্লিট যাত্রা শেষ করে ফেলছে, এ মাত্র শুরু করলো। ওকে, একটু ডিটেইলি বললাম। তাহলে হোয়াট এভার আমি বলতে পারি সমদশা সম্পন্ন দুইটা কণার মধ্যে আসলে এই বৃত্তের ক্ষেত্রে অ্যাঙ্গেলের পার্থক্য বা দশা পার্থক্য হচ্ছে কত ডিগ্রি? 360 ডিগ্রি, বা ফিজিক্সে বা ম্যাথে আমরা সবসময় রেডিয়ানে বলি 2π রেডিয়ান। তাহলে আমি কি দাবি করতে পারি না এই বরাবর তাদের দূরত্ব বা পথের পার্থক্য কত? এ কিন্তু ওখানে যায়নি, এদের এমনিতেই পথের পার্থক্যটা কত? পথের পার্থক্য হচ্ছে ল্যামডা। তাহলে আমি বলতে পারি পথ পার্থক্য যদি ল্যামডা হয় তাহলে দশা পার্থক্য হয় 2π/360 ডিগ্রি। ওকে, পথের পার্থক্য যদি ল্যামডা হয়, দশার পার্থক্য হয় 360 ডিগ্রি বা 2π। এখন যে কোনো একটা আরবিট্রারি ভ্যালু, সাপোজ এই যে কোনো একটা কণা সে ল্যামডা দূরত্বে না, ধরলাম সেটা x দূরত্বে অবস্থিত, তাহলে পথের পার্থক্য যদি x হয় তাহলে দশার পার্থক্য হবে 2π/λ × x। এই হচ্ছে ফর্মুলাটা, যে পথ পার্থক্য এবং দশা পার্থক্যের মধ্যে রিলেশনটা হচ্ছে এই পথ পার্থক্য
আর দশা পার্থক্য, এদের মধ্যে সম্পর্ক হচ্ছে দশা পার্থক্য সমান পথ পার্থক্য ইনটু 2 পাই বাই ল্যামডা, যেটাকে আমরা লিখি সাপোজ ডেল্টা ফাই দশার পার্থক্য হবে 2 পাই বাই ল্যামডা ইনটু এক্স বা ডেল এক্স। ডেল এক্স হচ্ছে দুইটা কণার মধ্যে পথের পার্থক্যটুকু কত। সিম্পল অঙ্ক দিয়ে আমরা শুরু করতেছি। একটা টিউনিং ফর্ক যার ফ্রিকোয়েন্সি দেওয়া হচ্ছে 480 হার্টজ, বাতাসের শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড, এবং এটা অনেকবার কাঁপতেছে। সাপোজ কাঁপাকাঁপির ফলে এই বিন্দু থেকে শব্দ এই আমার কানে এসে পৌঁছলো, ততক্ষণে শব্দ 220 মিটার অতিক্রম করে ফেলছে। কোয়েশ্চেন হচ্ছে টিউনিং ফর্কের তাহলে কতবার কাঁপছিল। তো যেহেতু ফ্রিকোয়েন্সি ল্যামডা ভেলোসিটির মধ্যে একটা সম্পর্ক আছে, সেই কারণে আমরা বলতে পারবো যেহেতু এত দূরত্ব সে ক্রস করছে তাহলে কতবার কাঁপছে। কিভাবে? ল্যামডার পরিচয় কি? তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক এভাবে মনে রাখবো না, মনে রাখবো একবার কাঁপলে কত দূরে যায়। ল্যামডা সবসময় এভাবে মনে রাখবো, একবার কাঁপলে, কাঁপলে বললে আমরা পূর্ণ কাঁপন বোঝাবো, মানে এ থেকে গিয়ে আবার এতে ফিরে আসা। একবার কাঁপলে কত দূর যায় শব্দ, এই হচ্ছে ল্যামডার মিনিং। তাহলে আমাদের এই তথ্যটা লাগবে। ল্যামডা কিভাবে বের করবো? ভি সমান আমরা জানি এফ ল্যামডা, সেই বিখ্যাত কথা। একবার কাঁপলে যায় ল্যামডা দূরত্ব, অর্থাৎ এফ বার কাঁপলে যায় এফ ল্যামডা দূরত্ব। এফ বার কাঁপে 1 সেকেন্ডে, আর 1 সেকেন্ডে যত দূর যায় তারই নাম হচ্ছে বেগ। তো এখানে বেগ দেওয়া আছে, সবই দেওয়া আছে, তাহলে ভি বাই এফ করে আমরা পেয়ে যাচ্ছি ল্যামডাটার ভ্যালু। বেগ হচ্ছে 330 আর 480 হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে এটা সলভ করে আমরা ল্যামডাটা পাচ্ছি। এখন ল্যামডা যায় একবার কাঁপলে, যেহেতু কয়বার কাঁপতে চাই সেটাই আমরা বের করবো। ল্যামডা যায় একবার কাঁপলে, অতএব আমাদের কত দূরে গেছে? 220 মিটার। 220 মিটার যায় কত দূরে? 1 বাই ল্যামডা ইন্টু 220 এতবার কাঁপলে, এই হচ্ছে অ্যান্সার। অগ্রগামী তরঙ্গের সমীকরণ সংক্রান্ত আরেকটা সুন্দর প্রবলেম, যে y = 8 এর একটা ইকুয়েশন দেওয়া থাকবে এবং চেহারা দেখে বোঝা যাচ্ছে আসলে এটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ। কেন? একটু আমরা কম্পেয়ার করে দেখব। তো ওটা কম্পেয়ার করে বলছে ল্যামডাটা বের করে ফেলতে হবে, আর বলছে x = 2 মিটার, x = মনে পড়ে x এর পরিচয় আসলে কি বহন করে? একটা নির্দিষ্ট কণা। 2 মিটার দূরে অবস্থিত কণা এবং এই 7.2 মিটার দূরে অবস্থিত এই দুইটা কণার মধ্যে দশার পার্থক্য আছে কিনা, থাকলে কত। তো মনে পড়ে যে y = আমরা একটু আগে শিখলাম a sin 2 পাই বাই ল্যামডা vt - x, এটা হচ্ছে আদর্শ সমীকরণ। এরকম অনেক অনেক ফর্ম আছে, কিন্তু এতগুলো ফর্ম আমরা মনে রাখবো না। আমরা ফর্ম মনে রাখবো শুধু একটাই, যাবতীয় ফর্মগুলোকে এটা কনভার্ট করার চেষ্টা করবো। ওকে, কিভাবে চেষ্টা করব? x এর এখানে সহগ কত? 1। তার মানে x এর আশেপাশে যাই থাকুক না কেন কমনলি আমাদের 1 বানিয়ে ফেলতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি x এর পাশে আছে 0.3, ওটা আমরা রাখতে পারবো না। তাহলে আমরা কি করব? আমাদের ইকুয়েশনটাকে এই ফর্মে আনার জন্য 0.3 sin অফ, সরাসরি 40t না লিখে 0.3 কে আমরা বাইরে কমন নিতে হবে। তাহলে 40 বাই 0.3 t মাইনাস x। এবার চেহারা কিন্তু আমার কাছাকাছি আসছে, x এর জায়গায় x চলে আসছে, আর বাকিগুলো কম্পেয়ার করতে পারবো। তো কিরকম? যেমন এখানে অ্যামপ্লিটিউড কত? এ হচ্ছে 0.3 মিটার, কারণ y এর একক মিটার আর y এর একক আসলে a এর একক, আমরা আগেই বলছি, কারণ সাইনের কোনো একক নেই। ওকে, এবার খেয়াল করে দেখো এই v বেগও বের করে ফেলতে পারবো। v সমান আসলে 40 বাই 0.3 সাপোজ মিটার পার সেকেন্ড, যেহেতু কিছু বলার নেই তো আমরা এসআই ইউনিটই ধরলাম। এরপর বলছে এত মিটার আর এত মিটার ল্যামডাটা বের করতে বলছে। ল্যামডাটা আমরা কিভাবে বের করব? এই যে এখানে 2 পাই বাই ল্যামডা আর এখানে 0.3, তাহলে আমরা কম্পেয়ার করলে কি পাচ্ছি? 2 পাই বাই ল্যামডা সমান 0.3। সো এখান থেকে ল্যামডা বের হয়ে আসতেছে, ল্যামডা ইকুয়াল টু 2 পাই বাই 0.3 এত মিটার। তাহলে আমরা ল্যামডা পেয়ে গেলাম। তাহলে এখন বের করতে হবে দশা পার্থক্য। তো আমরা অলরেডি সেটা জানি যে দশা পার্থক্য সমান পথ পার্থক্য ডেল্টা x ইনটু 2 পাই বাই ল্যামডা। তাহলে আমরা ল্যামডা অলরেডি জানি, তাহলে 2 পাই বাই ল্যামডা হচ্ছে 0.3, এটা ভ্যালু 0.3। আর ডেল্টা x খেয়াল করে দেখো, ডেল্টা x হচ্ছে x2 - x1, দ্যাট ইজ 7.232 মাইনাস আগেরটা হচ্ছে 2। এটা অ্যান্সার হওয়া উচিত, কিন্তু সামনে একটা মাইনাস দেব। মাইনাসটা কেন দেব তোমরা চিন্তা করো তো। এখানে একটা মাইনাস কেন? যে x2 পরের সরণ মানে পরের দূরত্ব মাইনাস আগের দূরত্ব ইনটু 0.3, এটা করলে তো হয়ে যাওয়ার কথা। সামনে একটা মাইনাস এই জন্য যে এই যে এখানে যেহেতু মাইনাস, তাহলে অবশ্যই এখান থেকে আমরা মনে আছে vt - x থাকলে বুঝতে হবে তরঙ্গটা বাম থেকে কোথায় যাচ্ছে? ডান দিকে। তাহলে অবশ্যই যেটা 2 মিটার দূরে অবস্থিত আর যেটা 7 মিটার দূরে অবস্থিত, এর মধ্যে ঘুম ভাঙছে কার আগে? তরঙ্গে সে কাকে আগে জাগাইছে? সে 2 মিটার দূরে অবস্থিত, ফলে তার দশা কোণ হবে 7 মিটার দূরে অবস্থিতটার চেয়ে বেশি। তো খুবই কমন সেন্স, যেহেতু আমরা 7এরটা আগে লিখছি আর 2টা পরে লিখছি, তার মানে মাইনাস দিয়ে বোঝাচ্ছে যে পরেরটার দশা কোণ আগেরটার চেয়ে আসলে কম। তো আমাদের আগের অঙ্কটাই আরো একটা বাড়তি কোয়েশ্চেন যদি করতাম, যে কোনো একটা নির্দিষ্ট সময়ে কণার বেগ কত, কণার সর্বোচ্চ বেগ কত সাপোজ। তো একটু আগে অঙ্কে আমরা একটু আগে খেয়াল করছিলাম আমরা একটা বেগ বের করছি, তো অবশ্যই মনে রাখবো এটা কিন্তু কণার বেগ না, আমরা বলে দিচ্ছি এটা একটা তরঙ্গের বেগ, ওয়েভ ভেলোসিটি, এবং এটা কিন্তু কনস্ট্যান্ট। কিন্তু আমরা তো জানি কণাগুলো আসলে কেমন
গতিতে চলে, সরল ছন্দিত স্পন্দন, এই যে সাপোজ ওয়েভটা এমন ডান দিকে যাচ্ছে, তাহলে যে প্রত্যেকটা কণা সে কিন্তু আপ ডাউন করতেছে সরল ছন্দিত স্পন্দনে। ফলে সে যখন বিস্তারে যাবে তার বেগ হবে 0, সে যখন এরকম সাম্যাবস্থায় থাকবে বেগ হবে ম্যাক্সিমাম, আবার যখন এই পাশে বিস্তারে আসবে তখন আবার বেগ হবে 0। সো আলটিমেটলি বুঝতে পারতেছো যে কণার বেগ কিন্তু তার সাথে সাথে চেঞ্জ হবে, ওয়াই বা টাইমের সাথে সাথে চেঞ্জ হবে। সো সেই কণার সর্বোচ্চ বেগ কত অলরেডি কিন্তু আমরা বলে দিতে পারি। সেই যে সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভেলোসিটি ফর্মুলা কি ছিল, v ইকুয়াল টু ওমেগা ইন্টু এ, এ ফর অ্যামপ্লিটিউড। তাহলে ওমেগা আমরা কোত্থেকে পাবো, ওমেগা কোয়াইট সিম্পল, ভি জানো ল্যামডা জানো, তাহলে এফ ইকুয়াল টু কি, ভি বাই ল্যামডা, ওকে। আর ওমেগা সমান আমরা জানি টোয়াইস পাই এফ, তাহলে এখান থেকে এফ বের হবে, ওখান থেকে ওমেগা বের হবে, তাহলে ওমেগা বসাই দেবো। আর এর ভ্যালু তো আমরা শুরু থেকে জানি, কম্পেয়ার করলে দেখা যাচ্ছে এর ভ্যালু হচ্ছে 0.3। তাহলে এখানে কিন্তু এখন থেকে একটা ব্যাপার জানবো, যখনই কণার বেগ যাবে তখন আমরা বুঝতেছি কিন্তু আপ এন্ড ডাউন ভেলোসিটি গুলা। আর তরঙ্গের বেগ কিন্তু খেয়াল করে দেখো, এটা কিন্তু ডান কিংবা বামে এক্স অক্ষ বরাবর, আর কণার বেগগুলো কিন্তু ওয়াই অক্ষ বরাবর। তাই যখনই কণার বেগ জানতে যাবে, এখানে যেমন ম্যাক্সিমাম ভেলোসিটি চাইছে ফলে তেমন ঝামেলা হয় নাই, কিন্তু কোনো একটা নির্দিষ্ট সময় যদি কণার বেগ চাওয়া হয়, আমাদের যেহেতু কণার সরণ জানা আছে ওয়াই ইকুয়াল টু সামথিং সাইন এত, ওটাকে যদি ডিফারেন্সিয়েট করো টাইমের রেসপেক্টে, তাহলে যে বেগটা পাবো এটাকে আমরা বলবো পার্টিকেল ভেলোসিটি বা কণার বেগ, ফেজ ভেলোসিটিও বলা হয়, দশা বেগ, ওকে। সেই কণার বেগটা কত হবে, আমরা যদি ওখানে a sin 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস xt চিন্তা করি, তাহলে ওখানে আসবে কি a এর সামনে থাকবে, আর সাইনকে যেহেতু টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছ, তাহলে এই কনস্ট্যান্ট পার্টটুকু বাইরে চলে আসবে 2 পাই বাই ল্যামডা ইন্টু ভি, আর সাইন হয়ে যাবে কোসাইন, কোসাইন 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, এক্স এর ডেরিভেটিভ হবে 0। সো এই যে একটা জিনিস দেখতে পাচ্ছ, এগুলোর সব মান কিন্তু আমরা বের করে রাখছি। এখানে অজানা রাশি হচ্ছে টি, অজানা রাশি হচ্ছে এক্স। তাই যদি কোনো কণার বেগ জানতে চাওয়া হয় অবশ্যই বলে দিতে হবে কোন কণা, আর কোন কণা, কোনটা কণা কোথায় অবস্থিত বা পরিচয় কিভাবে চিনি, তার মানে বলে দিতে হচ্ছে এক্স প্যারামিটারটা। কোন কণার বেগ জানতে চাইলেও সঠিক হলো না কোয়েশ্চনটা, কারণ একটা কণা যদি এখানে থাকে সেই কণার বেগ আবার বিভিন্ন উচ্চতায় বিভিন্ন, ফলে আমার যদি কোনো কণার আসলে নির্দিষ্ট একটা বেগ জানতে হয় তাহলে আগে ডিফাইন করতে হবে তার কণাটা কোন কণা, বলে দিতে হবে এক্স এর মান 3 সেন্টিমিটার দূরের কণা, আর সেই কণাটা এখন কোথায় আছে, ওকে। টাইম বলে দিতে হবে 3 সেকেন্ড পর কোথায় আছে, কোনো একটা প্যারামিটার জানতে চাইলে অবশ্যই এক্স আর টাইম ডিফাইন করে দিতে হবে। তাহলে এখান থেকে এ ল্যামডা ভি সব মান বসায় তুমি কণার বেগ বের করতে পারবে। সরল ছন্দিত স্পন্দনের কণার বেগ জানতে চাইলে কি করতে হবে তা আমরা এইমাত্র বললাম। যদি বলি কণার ত্বরণ বের করতে, আশা করি পারবা। কণার ত্বরণ আসলে কি দেখো, ওয়াই হচ্ছে সরণ, সরণের হার হচ্ছে বেগ, বেগের হার কি ত্বরণ। তাহলে আমি যদি আরেকবার ডিফারেন্সিয়েট করতাম, মানে ডি স্কয়ার ওয়াই ডিটি স্কয়ার, তাহলে এটাই আসলে কি কণার ত্বরণ। এবং মনে রাখবা সরল ছন্দিত স্পন্দনের যত ফর্মুলা আমরা শিখছিলাম, সেই যে ভি ইকুয়াল টু রুট ওভার, মনে পড়ে কারো, রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ওমেগা, তারপরে তোমার এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স, এই ফর্মুলাগুলো ছিল কার জন্য, সরল ছন্দিত স্পন্দন। আর আমাদের ওয়েভের ক্ষেত্রে কণা, যারা কণা ওয়েভের ক্ষেত্রে এক একটা কণাই হচ্ছে সরল ছন্দিত স্পন্দন দেয়। তাহলে যদি কখনো বলে কণার ত্বরণ, কণার বেগ, এই পজিশনে কণার বেগ, এই সময় কণার বেগ, তাহলে মনে রাখবা সরল ছন্দিত স্পন্দন আমরা যা যা শিখছিলাম ওই ফর্মুলাগুলো এই ক্ষেত্রেও খাটবে। ম্যাক্সিমাম ভেলোসিটি যেমন ছিল ওমেগা এ, তারপরে ম্যাক্সিমাম ত্বরণ ছিল কি মাইনাস ওমেগা স্কয়ার এ, এই ফর্মুলাগুলো সবকিছু অ্যাপ্লিকেবল। তো আমরা একটু আগে বললাম যে একটা তরঙ্গ যে বেগে আগাচ্ছে ডান দিকে, আপ ডাউন ভেলোসিটি কিন্তু তার চেয়ে আলাদা, মানে কণাগুলোর বেগ কিন্তু এক এক সময় এক এক রকম, এক এক দূরত্ব এক এক রকম। কিন্তু অদ্ভুত হলো সত্য যে খেয়াল করুন, সাপোজ এই এক্সে অবস্থিত কণাটা এখন কি বিস্তারে, ফলে আসলে কি তার বেগ এখানে 0। আবার এই যে গ্রাফটা, এই গ্রাফটা কিন্তু সময়ের সাথে সম্পর্ক দেখাচ্ছে না, ওয়াই আর এক্স এর মধ্যে রিলেশন, সেই গ্রাফটার ঢালও কিন্তু 0। তাহলে একটা অদ্ভুত ব্যাপার না, যে আমি যদি বলি এই গ্রাফটার ঢালের সাথে এই কণাটার বেগের একটা সম্পর্ক আছে, কেমন যেন মনে হয়, কারণ কণার বেগ তো আসলে ডি ওয়াই ডিটি টাইমের সাথে রিলেশন, আর এটা তো ডি ওয়াই ডিএক্স সময়ের সাথে না, তো হচ্ছে দূরত্বের সাথে সম্পর্কটা। কিন্তু মজার ব্যাপার, কণার বেগের সাথে এই বেগটার আসলে একটা সম্পর্ক আছে। তো আমরা একটু ওইটা দেখি কিভাবে আছে। তরঙ্গের সমীকরণ থেকে আমরা জানি y = a sin twice pi by lambda vt minus x। তাহলে আমি যদি কণার বেগ চাই তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, del y del t। একটু সমস্যা, সেটা হচ্ছে আমরা এরকম একটা চিহ্ন কখন দেই, যখন কোনো একটা ফাংশন বা কোনো একটা ডিপেন্ডেন্ট ফাংশন দুইটা জিনিসের ফাংশন, খেয়াল করে দেখো একই সাথে সে টাইমের ফাংশন, একই সঙ্গে সে এক্স এর ফাংশন। তার মানে টাইমের সাথেও সে চেঞ্জ হয়, দূরত্বের সাথে সাথেও সে চেঞ্জ হচ্ছে। খুবই কমন সেন্স, এক একটা দূরত্বে ভিন্ন ভিন্ন বেগ পাবা, আবার একই দূরত্বে ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন বেগ পাওয়া যাবে। তাই এটাকে দুইটা চলকের সাপেক্ষে আসলে ডিফারেন্সিয়েট করা যায়।
তো এরকম যে কোনো একটা চলকের সাপেক্ষে করলে আমরা বলি পার্শিয়াল ডেরিভেটিভ নিচ্ছি। তো ওটা আমরা পরবে আরো জানবো, আপাতত জাস্ট জানো সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করার সময় বাকি সব কনস্ট্যান্ট সময় ছাড়া, আবার স্থানের সাথে ডেরিভেটিভ নেওয়ার সময় স্থান ছাড়া সবকিছু কনস্ট্যান্ট। তাহলে দেখো একে যদি টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, এ এখান থেকে আসবে কি সময়ের রেসপেক্টে যেহেতু একটু কনস্ট্যান্ট 2π/λ * v, তোমরা এটা করবে অবশ্যই। সাইন কে করলে কোসাইন 2π/λ vt - x। এবার আমি যদি আবার x এর রেসপেক্টে করি তাহলে আবার কি, এই যে এতটুকু কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, মাইনাস 2π/λ ইন্টু a আগে ছিল কোসাইন 2π/λ vt - x। তাহলে সবকিছু একই রকম না অনেকটা, এই যে a 2π/λ a 2π/λ, কোসাইন এত, এখানেও কোসাইন এত, পার্থক্য শুধু কিসের, v এর। তাহলে এই সম্পর্কটা লিখে দিচ্ছি, del y del t মানে সময়ের সাথে কণার বেগ হবে মাইনাস v যেটা কনস্ট্যান্ট বলছিলাম তরঙ্গের বেগ, ইন্টু del y del x যেটা আসলে কিছুই না এই গ্রাফটার ঢাল। এবং চমৎকার বিষয়, এই পয়েন্টে গ্রাফের ঢাল কত, del y del x ইকুয়াল টু 0, অথবা ওই পয়েন্টে কণার বেগও কত, এটা যদি 0 হয় ওই পয়েন্টে কণার বেগ হবে 0। সো সুন্দর একটা সম্পর্ক পাচ্ছি, কণার বেগ সমান মাইনাস v দ্যাট ইজ তরঙ্গের বেগ ইন্টু এই যে এই গ্রাফটা y ভার্সেস x গ্রাফের ঢাল, ঢাল কোন গ্রাফের, y x গ্রাফের। এই সম্পর্কটা মনে রাখো। একটা তার আছে সাপোজ, সেটা সুতা দিয়ে এরকম টান টান করে বাঁধা, তাহলে একটা টান টান করা সুতার মধ্যে একটা জোরে বাড়িয়ে দিলাম, ফলে একটা তরঙ্গ তৈরি হলো যার ইকুয়েশন এই ইকুয়েশনের মাধ্যমে বর্ণিত। এবং ওই তারে ঘনত্ব দেওয়া আছে, কোয়েশ্চেন করছে যে তরঙ্গটা এর মধ্যে দিয়ে পাস করতেছে সেই তরঙ্গের তীব্রতা কত। তো এরকম একটা সূত্র তোমরা বইয়ে পাবা, তীব্রতার রাশিমালা হচ্ছে 2π² বেশ কয়েকটা স্কোয়ার, f² a² রো ইন্টু v। পরিচয়গুলো হচ্ছে f হচ্ছে ফ্রিকোয়েন্সি, a হচ্ছে অ্যামপ্লিটিউড বা বিস্তার, রো হচ্ছে ওই তারের ঘনত্ব যে মিডিয়ার মধ্যে দিয়ে যায়, আর v ফর ভেলোসিটি ওই ওয়েভের। তো আমাদের এখানে কি কি আমরা বের করতে পারি ওই ইকুয়েশন থেকে একটু খেয়াল করি। ইকুয়েশনটা তো অগ্রগামী তরঙ্গের সমীকরণ আমরা বুঝতে পারি, 2t - 0.04x। তাহলে এটার মধ্যে x এর সাথে কোনো সহগ আমরা রাখতে পারবো না, এর আগে আমরা দেখেছি। তাহলে 10 sin 0.04 কমন নিলে হচ্ছে 2 / 0.04 t - x। তাহলে এটার চেহারাটা কার মতো হচ্ছে, সেই যে আইডিয়াল ইকুয়েশনটা, a sin 2π/λ vt - x। তাহলে আমি যদি হুবহু কম্পেয়ার করি, x এর সাথে x আছে, তাহলে a2 হচ্ছে ভেলোসিটি, তাহলে v আমরা পেয়ে যাচ্ছি 2/0.04, a হচ্ছে 10, এগুলো সাপোজ এসআই ইউনিটে দেওয়া, ওকে, এগুলো সব এসআই ইউনিটে দেওয়া। তাহলে a জানো, ভেলোসিটি জানো, তারপর এখান থেকে আমরা পাচ্ছি ল্যামডা দ্যাট ইজ 2π/λ ইকুয়াল টু হচ্ছে 0.04। তাহলে এখান থেকে আমরা ল্যামডাটাও পেয়ে গেছি। ল্যামডা যেহেতু জানো তাহলে এখান থেকে ফ্রিকোয়েন্সি পেয়ে যাবো, কারণ v ইকুয়াল টু f ল্যামডা, তাহলে f ইকুয়াল টু v/λ। তার মানে এইসব ডেটা আমাদের যে পক্ষে জানা সম্ভব ছিল আমরা বের করে নিয়ে এসেছি। এই সবকটা তথ্যই দেখো এখানে কিন্তু আমাদের লাগবে, 2π² f² f কিন্তু এখানে পাবা, a² অ্যামপ্লিটিউড কিন্তু আমরা এখানে বের করে ফেলছি 10, ওকে, রো এখানে গিভেন 1.3 10⁻³ kg/m³, আর ভেলোসিটি কোথা থেকে পেয়েছে, যে 2/0.04। তাহলে এই সব কিছু যদি এখানে বসিয়ে দাও তাহলে এখান থেকে ইন্টেন্সিটিটা বের করে ফেলতে পারবা। এবার ছোট্ট একটা তথ্য জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের যে তরঙ্গের সমীকরণটা আমরা ডিরাইভ করেছিলাম সেখানে একটা জিনিস কিন্তু আমরা মনে মনে ধরে নিয়েছি। কোন জায়গাটা আমি একটু খেয়াল করি, y = sin 2π/λ vt - x। এখানে যদি t = 0 এবং x = 0 মানে মূল বিন্দুতে এবং স্টার্টিং মোমেন্টে, তাহলে কি আসে একটু খেয়াল করো, y = a স্টার্টিং টাইমে মূল বিন্দুতে যদি আমরা মানে মূল বিন্দু দ্যাট ইজ 0 0 পয়েন্টে যদি আমরা বসাই, তাহলে ইকুয়েশন থেকে কি আসতেছে, v * টাইম 0, আর স্টার্টিং পয়েন্ট যেহেতু এটাও 0, তাহলে সাইনের ভিতর আসতেছে 0, সো a sin 0 তার অর্থ হচ্ছে 0। তার মানে একটু খেয়াল করে দেখো, মূল বিন্দুতে এবং ইনিশিয়াল টাইমে স্টার্টিং বা কাউন্টিং টাইমে তার কোনো সরণ কিন্তু আমরা বিবেচনা করতেছি না। তার মানে আমরা আদি দশাকে, একদম আদি দশাকে 0 করে কিন্তু ভাবতেছি। আদি দশা যদি ফাই নট নাম দিই তাহলে এটাকে আমরা 0 ধরে কিন্তু আগেছি, আমাদের ইকুয়েশন তাই বলে। কিন্তু যদি কখনো বলা থাকে যে না আমাদের এই স্টার্টিং টাইম এবং মূল বিন্দুতে আদি দশা আসছে এবং সেটা ভ্যালু সাপোজ ফাই নট, তাহলে কিন্তু ইকুয়েশনটা একটু মডিফাইড হবে। এটা সবাই একটু মনে রাখবো আমরা, a sin 2π/λ vt - x। তো আমরা সবাই বুঝি এতটুকু হচ্ছে থিটা অ্যাঙ্গেল, সাইনের পর যা থাকবে তাই অ্যাঙ্গেল, তাহলে আদি দশাটাও এর সঙ্গে যোগ করা থাকবে। ওকে, তো সুবিধাটা কি আশা করি বুঝতে পেরেছো। এর মধ্যে যদি টাইম 0 এবং x 0 বসাই তাহলে এখানে আসবে 0, এখানে আসবে 0, কিন্তু তারপরও ফাই নট টার্মটা থেকে যাবে।
তখন আমরা এই এ সাইন ফাই নট এই টার্মটুকু কিন্তু পেয়ে যাবো। এবং এটা কিন্তু আসলে নতুন না তোমাদের জন্য। সরলসন্ধিত স্পন্দনে আমরা কিন্তু একদম শুরু থেকে এরকম ভাবতাম যে এ সাইন ওমেগা টি হলেই তো চলে, কিন্তু স্টার্টিং টাইমে যদি তার একটা আদি দশা থাকে তখন আমরা কি লিখতাম, ওমেগা টি প্লাস ডেল্টা। তখন আমরা ওমেগা টি টাইমটা যদি জিরো হয় তখনও কিন্তু ডেল্টা একটা টার্ম পড়ে থাকতো, যেটাকে আদি দশা ডিনোট করে, মানে স্টার্টিং টাইমেই তার কিছুটা উচ্চতা অলরেডি হয়ে আছে। তো ওখানে শুধু ফাংশনটা ছিল টাইমের ফাংশন, এখন আমাদের ফাংশনটা দুইটা ফাংশন, দ্যাট ইজ টাইম জিরো এবং এক্স জিরোতে আদি কি আছে সেই দশাটা নামে আদি দশা, যদি থাকে মডিফাইড ইউজ করতে হবে তোমাদের আর কি। তো এখানে একটি অঙ্ক আছে যে একটি তারটার দৈর্ঘ্য হচ্ছে 0.8 মিটার, তারের ভর দেওয়া আছে 0.04 কিলোগ্রাম। এইটাকে টান টান দিয়ে করা হয়েছে। সাপোজ এই একটা লোড, এখানে লোড চাপানোর ফলে তারটা এখন টান টান গিটারের তার বা ওরকম ভাবো। তো এই তারটাকে যদি আমি এখন একটা জাস্ট বাড়িয়ে দিই তাহলে এটা মূল সুরে কাঁপতেছে বলা আছে। মূল সুর মানে সিম্পল একটা লুপ পুরো তার জুড়ে। ওকে, তাহলে এরকম ঝনঝন করতেছে। সেই মূল সুরে কাঁপা অবস্থায় ফ্রিকোয়েন্সি দেওয়া হচ্ছে 40 হার্টজ, মূল সুরে কম্পাঙ্ক। তো কোয়েশ্চেন করছে এই যে ভেলোসিটিটা, তরঙ্গ যে এখান থেকে ওখানে যাচ্ছে আবার ব্যাক করতেছে, এই ভেলোসিটিটা কত এবং সৃষ্ট টানটা কত টানে আমরা টান টান করে রেখেছি। তো এটার জন্য তোমাদের সেই বিখ্যাত ফর্মুলা যে তরঙ্গের বেগ সমান √T/μ, টানাতারে আর কম্পনের রাশিমালা। এখানে টি এর পরিচয় হচ্ছে টান আর মিউ এর পরিচয় হচ্ছে একক দৈর্ঘ্যের ভর, মানে মিউ হচ্ছে ভর পার ইউনিট লেংথ। তো আমরা মিউ অলরেডি জানি, দেখো তারের ভর দেওয়া আছে 0.04 কিলোগ্রাম আর লেংথ দেওয়া আছে 0.8 মিটার। তাহলে এখান থেকে আমরা মিউটা জেনে যাচ্ছি, আর টানটা তো আসলে জানি না, তাহলে ভি পাবো কোথায়? ভি কিন্তু সেই বিখ্যাত ফর্মুলা, ভি ইকুয়াল টু এফ ল্যামডা। ওকে, এবং খেয়াল করে দেখো এটা যেহেতু মূল সুর, তাহলে আমরা কি জানি এতটুকুর মধ্যে তার আবদ্ধ এবং এই হচ্ছে মূল সুরের চেহারা। তাহলে আমরা তো বুঝতেই পারতেছি যে অ্যাকচুয়ালি ল্যামডা পুরোটা আসে নাই, ল্যামডা আসতে হলে আর এতটুকু যেতে হতো, কিন্তু তার কিন্তু অনলি এতটুকু। তাহলে আমি কি বলতে পারি, এই পুরাটা ছিল ল্যামডা, তাহলে তারের মধ্যে আসছে আসলে কতটুকু, অর্ধেক ল্যামডা বা λ/2। তাহলে ল্যামডা ইকুয়াল টু কি হবে, টুয়াইস এল। তাহলে আমরা এখানে বসায় দিতে পারি ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 40 হার্টজ, 2 ইন্টু লেংথ হচ্ছে 0.8। তাহলে এখান থেকে বেগ পেয়ে যাব। ওকে, বেগ বাম পক্ষে বসালে আমরা কি বের করতে পারবো, টান বের করতে পারবো। তোমাদের একটু আগে যে উদাহরণটা আমরা দেখালাম ওই উদাহরণের দিকে এখনো খেয়াল রাখো, যে আমরা বলছিলাম এরকম একটা তার ছিল, তো তারটার দৈর্ঘ্য হচ্ছে 0.8 মিটার। ওকে, তো তারটাকে আমরা কয়েকটা সেগমেন্টে ভাঙলাম। মিড হচ্ছে 0.4, এটার মিড হচ্ছে 0.2, তারপর 0.6, 0.8। তো কোয়েশ্চেন করা হয়েছে যে একদম মিড পয়েন্টটাকে আমরা যদি তারটাকে টেনে 2 মিলিমিটার উঁচু করে তারপর ছেড়ে দিই, তার যতটুকু টেনে ছেড়ে দেওয়া হবে ওটা হচ্ছে মিড পয়েন্টের বিস্তার। 2 মিলিমিটার 2 মিলিমিটার মোট 4 মিলিমিটার হচ্ছে তোমার ওভারঅল বিস্তারটা। তো এখন কোয়েশ্চেন করছে যে 0.4 তো আমরা জানি এটা 2 মিলিমিটার আমরা টেনে ছেড়ে দিয়েছি, 0.2 তে সেই সরণটা কত হবে, 0.6 এ সেই সরণটা কত হবে। তো সিমেট্রি থেকে বোঝাই যাচ্ছে 0.2 তে যা হবে আসলে 0.6 ও তাই হবে, 0.8 এ হবে 0। তাহলে আসলে আমাদের মেইন টার্গেট হচ্ছে 0.2 তে কত হবে সেটা আমাদের নির্ণয় করা। তো বুঝতে পারতেছো যেহেতু লুপ তৈরি করছে, তাহলে এই জিনিসটা আসলে কিসের আলোচনা চলতেছে, কমন সেন্স। কারণ এই মাথা এবং এই মাথা কখনোই নড়বে না, মানে নোড, সেই যে স্থির তরঙ্গ আমরা পড়তাম এই ছিল নোড আর এই ছিল অ্যান্টি নোড। সো বোঝা যাচ্ছে এটা স্থির তরঙ্গ নিয়ে আলোচনা। এবং সেই স্থির তরঙ্গ কিন্তু আসলে দুই প্রকার। একটা ছিল যে পরস্পর দুইটা অগ্রগামী তরঙ্গ, একটা ডান থেকে বামে যাচ্ছে, বাম থেকে ডানে যাচ্ছে, তারা কোয়ালেস করে ওভারঅল একটা স্থির তরঙ্গ তৈরি করবে। আর আরেকটা হচ্ছে একটাই মিডিয়াম যার দুই মাথা আটকাই দিছো, ওই পাশে তরঙ্গ গিয়ে আবার ব্যাক করতে হচ্ছে, ফলে মাঝখানে তাদের মধ্যে স্থির তরঙ্গ তৈরি হচ্ছে। তো এই একটাকে আমরা বলবো বিপরীতগামী, তপন স্যারের বইয়ে এটা ডিরাইভ করে দেওয়া। আরেকটা বলবো প্রতিফলিত হয়ে, মাত্র যেটা দেখলাম গিটারে তার দুই মাথা আটকা থাকে, বাড়ি দিলে রিফ্লেক্টেড হয়ে তারপর সুপারপজিশন করে তরঙ্গ তৈরি হয়, স্থির তরঙ্গ। তো আমাদের এই ক্ষেত্রে কিন্তু তাই, এই মাথা আটকানো, এই মাথা আটকানো। সো আলটিমেটলি আমাদের কিন্তু একটা প্রতিফলিত ফর্মুলাটা ইউজ করতে হবে। তো ফর্মুলাটা কি ছিল, সেই যে y1 y2 যোগ করে ত্রিকোণমিতির ফাংশন অ্যাপ্লাই করে ওভারঅল একটা রাশিমালা আমরা এরকম পাবো, y সমান সামথিং cos ওমেগা t। সেই সামথিং এটা হচ্ছে 2a, a ফর অ্যামপ্লিটিউড বা বিস্তার, sin 2π/λ/x। তো একটা আগের এক্সাম্পলে আমরা বলছিলাম এটা হচ্ছে মূল সুর। ওকে, তাহলে মূল সুরের ক্ষেত্রে আমরা কি দেখছি, এরকম লুপে কাপে, কিন্তু ল্যামডা হতে হলে তো তার আসলে আরো একটু যাওয়া লাগবে। সো l সমান ছিল λ/2 বা ল্যামডা সমান ছিল 2l। তো l যেহেতু 0.8 মিটার, তাহলে আমরা বলতে পারি 1.6 মিটার, এই হচ্ছে ল্যামডার ভ্যালু। তাহলে আমরা কি দাবি করতে পারি, 2a sin 2π/λ, ল্যামডা হচ্ছে 1.6 ইন্টু x, কতর জন্য চাইছি আমরা, 0.2 এর জন্য। ওকে, তাহলে এই ভ্যালুটা যদি ডিটারমিন করো তাহলে দেখতে পাবো 0.71। তাহলে এটা কি মিন করতেছে, সাইনের এই ভ্যালুটা 2a এর 71%, 2a হচ্ছে এই পুরো অ্যামপ্লিটিউডটা,
এই পুরো অ্যামপ্লিটিউডের কত পার্সেন্ট দেখতে পাবা? 0.2 তে 71%, তারপর 0.6 এ কত? 71%, এখানে 0, এখানে 0। সো আলটিমেটলি আসলে আমরা বের করে ফেলছি যে x যখন 0.2 মিটার তখন অ্যামপ্লিটিউডটা কত হবে, x যখন 0.6 তখন অ্যামপ্লিটিউড কত হবে, 0.8 এ শূন্য হবে, বাকি সব কটার জন্য আমরা বের করতে পারবো। তো সিস্টেমটা হচ্ছে এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। স্থির তরঙ্গের এটা হচ্ছে বিস্তার, এটা তো সবসময় থাকতেই হবে, cos ওমেগা টি বলো sin ওমেগা টি হোয়াট এভার মে বি দ্য কেস, কিন্তু এটা একটা স্পেশাল কেস যখন প্রতিফলিত ওয়েভ দ্বারা স্থির তরঙ্গ তৈরি হবে। আর এটা হচ্ছে তপন স্যারে যেটা করতে পাবা সেটা হচ্ছে বিপরীতগামী দুটো অগ্রগামী তরঙ্গ হলে কি হবে। তো এখানে দেখতে পাচ্ছ একটা তার, এখানে তারের দৈর্ঘ্য সাপোজ দেওয়া আছে কিছু একটা এল, ওকে, একই তার, ডান পাশে আর বাম পাশে ছবি একই। তো এখানে একটা লোড চাপানো হয়েছে, সেই লোডের উপাদানের ঘনত্ব হচ্ছে রো, হতে পারে তামার ঘনত্ব দেওয়া থাকবে। এখন এটাকে বাড়ি মারলে একটা ফ্রিকোয়েন্সি হবে মূল সুর, সেই মূল সুরের কম্পাঙ্ক গিভেন সাপোজ 300 হার্টজ অর সামথিং। তো এরপর কি হলো, এই সব কিছু সেম রেখে তুমি নিচে একটা পানি ধরলা, তো পানি ধরলে কিছু একটা ঘটবে, এটা তোমরা অনেকে গেস করতে পারতেছো, কিছু একটা হবে আর কি। ফলে দেখা যাবে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে গেছে মূল সুরের। কোয়েশ্চেন করা হবে যে এই রোটা কত, এটাই তোমাদের নির্ণয় করতে হবে। পানির ঘনত্ব দেওয়া আছে বা আমরা জানি 1000। তো আসলে কি ঘটে আসলে খুব সিম্পল কেস। প্রথমে একটা টান তৈরি হয়েছে, সেটা কার কারণে? এই ভারটার ওজনের কারণে। এখানেও সেটা কোনো আপত্তি নেই, কারণ পৃথিবী স্টিল তাকে টানতেছে, তার মানে এখানে নিচে টান হচ্ছে এমজি স্টিল। বাট সমস্যা হচ্ছে যেই পানিতে ডুবাবো আমরা, সেই যে আর্কিমিডিসের সূত্র অনুসারে জানি, যতটুকু ডুববো মানে যতটুকু পানিকে সে সরায় ডুবছে, সেই সমপরিমাণ পানির একটা ধাক্কা সে উপরের দিকে খাবে, প্লোবো বল যেটাকে বলে ইউ। ওকে, তাহলে সেই প্লোবো বল এর কারণে এখন টোটাল লব্ধি টানটা কিন্তু আর এমজি থাকতেছে না, টি মাইনাস ইউ, এইটা থাকবে লব্ধি নিচের দিকে। ফলে টান যেহেতু কমে গেছে, টানের সঙ্গে ফ্রিকোয়েন্সি একটা সুন্দর রিলেশন আছে, আমরা সেই ফর্মুলাটাও জানি, F = 1/12 √T/μ। তো এখানে একটু সাবধান, কিন্তু অনেকেই ফর্মুলাটার মধ্যে মিসলিডিং একটা ব্যাপার, সেটা হচ্ছে F = 1/12 না, জেনারেল ফর্মুলা হচ্ছে P/12। এটা আশা করি অনেকে বুঝে গেছে অলরেডি। আর এই এল এর পরিচয় দেখে অনেকে স্থিতিস্থাপকতা চ্যাপ্টার দেখে ভাবে যে দৈর্ঘ্য বৃদ্ধি, মোটেই তা না। অনেক সময় 2-3 চ্যাপ্টার মার্চ করে অঙ্ক দেয়, তখন কিন্তু খুব বেশি কলেজ খুঁজে যায়। তাই সাবধান, এই এল এর পরিচয় কিন্তু তারের দৈর্ঘ্য, তারের কোনো দৈর্ঘ্য বৃদ্ধি না, তারের আদি দৈর্ঘ্য বলতে যা বুঝবা, আদি দৈর্ঘ্য। ওকে, টি এর পরিচয়তে জানি টান করার জন্য যে টান দিয়েছি, মিউ হচ্ছে একক দৈর্ঘ্যের ভর, একটু আগে আমরা একটা অঙ্ক করেছিলাম। এই পি হচ্ছে লুপ নাম্বারস, ওই সার্টেন দৈর্ঘ্যের মধ্যে কয়টা লুপ আছে। সাপোজ এই যদি হয় সিচুয়েশন, তাহলে আমরা পি এর মান বলবো 1, একটাই লুপ। যদি একই দৈর্ঘ্যের মধ্যে দুইটা লুপ দেখো, তখন পি = 2। জেনারেল কেসে আমাদের ফর্মুলাটা হবে P/2 √T/μ, কারণ লুপ যত বাড়বে বুঝতে পারছো, ল্যামডা তত চেপে যাচ্ছে, তত বেশি ফ্রিকোয়েন্সি বাড়বে। ওকে, তো যেহেতু আমাদের মূল সুর একটাই লুপ, হ্যাঁ, তো আমাদের 1/12 লিখলেই চলতেছে। তো এখন দেখো প্রথম ক্ষেত্রে কি হবে, F1 = 12 √T/μ। যেহেতু প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে মিউ টিউ সব কিন্তু সেমই আছে। ওকে, মিউ এর পরিচয় কি আসলে, মিউ সমান হচ্ছে m/l, আর m সমান আমরা কি জানি, রো ইনটু আয়তন। তাহলে এই রোটাই হচ্ছে সেই যে নির্ণয় রো, তো মাথায় রাখবো আমরা এই জিনিসটা। এবার F2 যখন নির্ণয় করতে যাবো সবকিছু সিমিলার, মিউ এর কোনো চেঞ্জ হয়নি, কিন্তু টানটা কিন্তু এখন আর ওই পুরো mg নাই, টানটা হয়ে গেছে mg মাইনাস প্লোবো বল। সেই প্লোবো বল কিভাবে ডিটারমাইন করব? প্লোবো বল হচ্ছে পানির ওজন, সেই পানি কতটুকু, পানির ঘনত্ব ইনটু যতটুকু পানি সরছে, কতটুকু সরছে, যতটুকু তার নিজের আয়তন। তাহলে আমরা আসলে লিখতে পারবো, এখানে যদি কাটাকাটি করি, F2/F1 = √mg মাইনাস ওখান থেকে ρWv × g ডিভাইডেড বাই এই টান, সেটা হচ্ছে mg। ওকে, তাহলে এই mg কাটলে দাঁড়াবে হচ্ছে এই ρWv ডিভাইডেড বাই m এর রুট। এখানে m সমান আবার কি, ম্যাস সমান আমরা কিন্তু লিখতে পারি ঘনত্ব ইনটু আয়তন, ওই বস্তুর ঘনত্ব বস্তুর আয়তন। আর সেই বস্তুর আয়তন আসলে কি, তার নিজে যতটুকু আয়তন ততটুকু তো পানি সরাবে, ফলে এই যে অপসারিত তরল বা পানির আয়তন আর ওই বস্তুর আয়তন কিন্তু সেম। তাহলে আমরা আসলে লিখে দিতে পারি F2/F1 = √1 - ρW × আয়তন ডিভাইডেড বাই রো × আয়তন। এই দুই আয়তন বাদ সলভ করলেই তোমরা এখান থেকে রো এর রাশিমালাটা বের করে ফেলতে পারবে। এবং F2, F1 পানির ঘনত্ব 1000 এগুলো সব গিভেন, আর নুন শুধু রো এখান থেকে বের হয়ে আসবে। এখানে দুটো তার দেখতে পাচ্ছি, তার দুটো হুবহু সেম, তার মানে তার উপাদান, এর লেন্থ সবকিছু ইকুয়াল, এবং একই পরিমাণ টান দিয়ে তাদের টান করা হয়েছে। ফলে তাদের যদি প্লাগ করো, তাদের যে মূল সুর হবে দুইটাই সেম, 200 হার্টজে কাঁপতে থাকবে। ওকে, তো এই সময় করলাম কি, যে একটা তারের লোড আরেকটু বাড়িয়ে দিলাম, যে আরেকটু বাড়তি লোড লাগালাম, একটা 1 নিউটন বাড়তি হয়ে গেল। তো
তো কমন সেন্স, যদি লোড বেড়ে যায় মানে টান যদি বেড়ে যায় ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে, ফ্রিকোয়েন্সি যদি বাড়ে তাহলে আগের আর পরের ফ্রিকোয়েন্সি আলাদা হবে, এবং ফ্রিকোয়েন্সি আলাদা হলে একটা মজার ব্যাপার ঘটে তোমরা সবাই জানো, সামান্য একটু যদি ফ্রিকোয়েন্সি পার্থক্য হয় তাহলে ক্রমাগত একটা বড় সাউন্ড আর একটু পরে একটা ছোট সাউন্ড, সেই যে বিখ্যাত কথাটা আমরা বলতেছি সেটার নাম হচ্ছে বিট। তো বিট সম্পর্কে আশা করি সবাই জানো যে ফ্রিকোয়েন্সি ডিফারেন্স যদি খুব কম হয় তাহলে একটু পর পর আমরা জোরে এবং আস্তে করে সাউন্ড শুনতে পাই। তো সেই বিট সংখ্যা কত হবে, প্রতি সেকেন্ডে আমরা কয়টা করে বিট শুনতে পাবো। তাহলে আসলে অঙ্কটা ওই টানা টানা আর কম্পনেরই অঙ্ক, লাস্টের ফ্রিকোয়েন্সিটা বের করে দুইটা বিয়োগ করলে আসলে অঙ্ক শেষ। তো একদম যদি সিলি অ্যাপ্রোচ আমরা আগে, তাহলে খুব সিম্পল যে f ইকুয়াল টু কি 1/12√t/μ। ওকে, তোমরা এখন থেকে ছোট হাতের l অ্যাভয়েড করো যাতে এটা মনে না হয় এটা কোনো দৈর্ঘ্য বৃদ্ধার সামথিং। আর যখন এই তো শুরু থেকে দুইটারই ছিল 200 হার্টজ ফ্রিকোয়েন্সি, এরপর যখন নতুন ফ্রিকোয়েন্সি আসছে প্রাইম, তখন এল এর কোনো চেঞ্জ হয়নি, মিউ এর কোনো চেঞ্জ হয়নি, কারণ তার অবিকল আগের মতোই আছে, টানটা সিম্পলি 1 বেড়ে গেছে। বলা আছে আগে যদি 100 হয় এখন 101, তাহলে f প্রাইম ডিভাইডেড বাই f করলে আমরা আসলে √t+1 ডিভাইডেড বাই t, এখানে সলভ করে আমরা f প্রাইমটা বের করতে পারবো। ওকে, সেই f প্রাইম আর f সমান হবে না, এই দুটো বিয়োগ করলে যা আসবে ওটাই হচ্ছে বিট পার সেকেন্ডে কয়টা, মানে ফ্রিকোয়েন্সি পার্থক্যটাকেই বলে প্রতি সেকেন্ডে আমরা কয়টা বিট শুনতে পাবো। তো এই অঙ্কটা আমরা একটু অল্টারনেটিভ অ্যাপ্রোচে আগে, মানে এমন না যে ওটা সহজ হবে বা সামথিং, একটু ভিন্ন অ্যাপ্রোচে কোনো একটা ইকুয়েশন দেখলে ভালো লাগে যে আমরা একটু ভিন্ন পার্সপেক্টিভ থেকে চিন্তা করতেছি। f ইকুয়াল টু 1/12√t/μ। তো আমরা তো আসলে এটাই বলছি যে আমরা সব কিছুকে কনস্ট্যান্ট রেখে চেঞ্জ করবো কোনটাকে, t কে, ফলে ফ্রিকোয়েন্সির কি চেঞ্জ হয় আমরা সেটা দেখতে চাই, এই তো সিচুয়েশনটা, এবং ওই ফ্রিকোয়েন্সি চেঞ্জকে আমরা একবারে বলবো বিট। তাহলে আমরা আসলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ দেখবো, কি চেঞ্জ করে, টান চেঞ্জ করে, আসলে আমরা তো df/dt বের করতেছি, টানের সাপেক্ষে ফ্রিকোয়েন্সি চেঞ্জ কেমন হয়। তাহলে এটা ডিফারেন্সিয়েট করলে কি দাঁড়ায়, 1/2l 1/√μ, এটা কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, আর √x ওরকম √t কে করলে 1/2√t, এটা আমরা সবাই জানি, √x করলে 1/2√x, ফলে থাকলো 1/4l√μ ইন্টু 1/√t। ওকে, একটু সুন্দর করে যদি আমরা লিখতাম তাহলে এটা দাঁড়াবে 1/2l√t/μ ইন্টু 1/t। খেয়াল করে দেখো আগে লাইন আসে কিনা, ইন্টু একটা হাফ আসবে, কারণ 1/4l, এখানে 1/4l, এখানে নিচে √μ, এখানেও নিচে √μ, এখানে নিচে √t, আর এখানে আছে নিচে t, উপরে √t, দ্যাট ইজ কাটাকাটি করলে আবার নিচে √t। এই ফর্মে কেন আনলাম, এই লাইনটা আনার জন্য, এই লাইনটার ভ্যালু আসলে দেওয়া আছে, এটাই হচ্ছে কোয়েশ্চেনে দেওয়া আছে 200 হার্টজ। ওকে, তাহলে এটার ভ্যালু হচ্ছে 200 হার্টজ, আর নিচে হচ্ছে টান, আদি টান, সেটা হচ্ছে 100 নিউটন ইন্টু হাফ, আর এইখানে আছে df/dt, কিন্তু আমি তো সেটা চাই না, আমি তো চাই ফ্রিকোয়েন্সি পার্থক্য কতটুকু হবে, দ্যাট ইজ df-টা চাই। তাহলে আমরা আলটিমেটলি বলতে পারি df ইকুয়াল টু, এই যে ভ্যালুটা আসলে 100, 2 কাটা 1 ইন্টু dt, আর সেই dt মানে কি, টানের চেঞ্জ, টানের চেঞ্জ আসলে 1 নিউটন। সো আলটিমেটলি df ফ্রিকোয়েন্সি পার্থক্য হবে 1, ওখান থেকে ক্যালকুলেট করো তাই পাবা 0.999 ওর 1। সো বুঝতে পারতেছি পার সেকেন্ড আসলে একটা বিট। ওকে, মানে এটা ক্যালকুলাস দিয়ে একটা অ্যাপ্রোচ, কিন্তু সাবধান, এখানে কিন্তু 100 নিউটন আর 1 নিউটন ডিফারেন্সটা অনেক হাই, মানে অতি ক্ষুদ্র একটা চেঞ্জ, তাই আমরা dt df এগুলো ইউজ করে সরাসরি অ্যান্সার বের করে ফেলতে পারছি। এইটা হচ্ছে মোস্ট জেনারেল, কখনোই যদি কোনো রকম বড় ভ্যালুর চেঞ্জ হয় তাহলে কিন্তু আমরা ক্যালকুলাস অ্যাপ্লাই করবো না, ভুল রেজাল্ট আসবে। খুবই সিম্পল একটা কোয়েশ্চেন, যে দুইটা ভিন্ন ল্যাম্ডা 50 সেন্টিমিটার আর 50.5 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের দুটো ভিন্ন তরঙ্গ সেকেন্ডে 6টা বিট তৈরি করে। তো যখন এই বিট তৈরি করে ফেলছে, কমন সেন্স দুইটার মধ্যে ফ্রিকোয়েন্সি পার্থক্য আছে, আর ওটা এমনিতেও আমরা বুঝি, মাধ্যম যেহেতু সেম, বেগ যেহেতু সেম, তাহলে ভি ইকুয়ালটা আমরা জানতাম f ল্যাম্ডা, তাহলে ভি কনস্ট্যান্ট, ল্যাম্ডা আলাদা, তাহলে অবশ্যই কি ফ্রিকোয়েন্সি আলাদা হতে হবে। আমরা আশা করি বুঝতে পারছি কি বলছি, যে 3 গুণ 2 মিলে যেমন 6 হবে, ল্যাম্ডা যদি আলাদা হয় 2 এর জায়গায় সাপোজ 3, তাহলে 3 তার 3 থাকতে পারবে না, এটা অবশ্যই কত হয়ে যেতে হবে 2, মানে ল্যাম্ডা আলাদা হলে ফ্রিকোয়েন্সি এমন ভাবে বদলাবে যাতে ভেলোসিটি থাকে কনস্ট্যান্ট। তো আমরা এই কথাটা কেন বলছি, এই যে সেকেন্ডে 6টা বিট তৈরি করে, আমরা এখন দেখতে চাই এটার ফ্রিকোয়েন্সি বেশি নাকি এটার ফ্রিকোয়েন্সি বেশি। তোমাদের কি মনে হয়, যার ল্যাম্ডা বেশি তাকে অবশ্যই ফ্রিকোয়েন্সি কম করতে হবে যাতে গুণফলটা কনস্ট্যান্ট থাকে। তাহলে এখানে ল্যাম্ডা কার বেশি, 50.5 এর, তাহলে তার ফ্রিকোয়েন্সি কম, f2 ছোট, f1 বড়, তার মানে f2 লেস দ্যান f1। তাহলে সুবিধাটা কি হলো, কোশ্চেনে দেওয়া আছে f1 মাইনাস f2 হচ্ছে 6, f1টা বড়। ওকে, এখন f সমান আমরা কি জানি, v বাই ল্যাম্ডা, কারণ v ইকুয়াল টু f ল্যাম্ডা, তাহলে v বাই ল্যাম্ডা 1 মাইনাস v বাই ল্যাম্ডা 2 ইকুয়াল টু 6। তো ল্যাম্ডা 1 দেওয়া আছে 50 পয়েন্ট, এই সব কিছু দেওয়া আছে, ওগুলোকে এতে কনভার্ট করে নেব আমরা, 50 10 টু দি পাওয়ার মাইনাস 2 মিটারে কনভার্ট করে নিলাম, v 50.5 10 টু দি পাওয়ার মাইনাস 2
এটা সলভ করলেই আমরা ভেলোসিটি পেয়ে যাবো। তাই অবশ্যই ফার্স্ট চেকটা দিবা এখান থেকে, যা ল্যামডা বেশি তার ফ্রিকোয়েন্সি ছোট, এবং একই মাধ্যমে থাকলে ভেলোসিটিটা সেম থাকে। এই জন্য সুরশলাকা যদি বাতাস থেকে পানিতে নিয়ে নাও তাহলে বেগ চেঞ্জ হবে, কিন্তু সুরশলাকাকে যত জোরে বাড়ি দাও আস্তে বাড়ি দাও ফ্রিকোয়েন্সিটা কিন্তু সেম থাকবে। সোর্স যতক্ষণ না চেঞ্জ হবে ততক্ষণ কিন্তু ফ্রিকোয়েন্সি সেম থাকবে। এই কথাগুলো আলোর ক্ষেত্রেও খাটবে, তো এই কথাগুলো অবশ্যই খুব ভালো করে খেয়াল করবা। তো বিট রিলেটেড আরেকটা খুবই সিম্পল অঙ্ক, দুইটা টিউনিং ফর্ক দেওয়া আছে, সেটার মধ্যে একটা ফ্রিকোয়েন্সি 480 হার্টজ, সাপোজ এটাই হচ্ছে সেই তরঙ্গ, আর একটা হচ্ছে 482 হার্টজ, তার চেয়ে আরেকটু বেশি ফ্রিকোয়েন্সি হলো আরেকটা তরঙ্গ। তো এখন আমার নিজের একটা সুর আছে বা আমার একটা তরঙ্গ আছে, যেই তরঙ্গটা ওদের কারোর ফ্রিকোয়েন্সিরই সমান না। সমান হলে কোনো বিট হবে না, এটা সবসময় মনে রাখবা, কারণ বিট হয় আসে ফ্রিকোয়েন্সি পার্থক্য থাকলে। তো কোয়েশ্চেন করছে আমার ফ্রিকোয়েন্সিটা যেহেতু ওদের থেকে আলাদা, ওদের থেকে কোয়াইট আলাদা, ফলে প্রথমটার সাথেও বিট তৈরি করে, দ্বিতীয়টার সাথেও বিট তৈরি করে। প্রথমটার সঙ্গে যদি একত্রে বাজাও তাহলে তার সাথে বিট তৈরি হয় 5টা, ব্যাস শেষ। দ্বিতীয়টার সঙ্গে যদি একত্রে বাজাও তাহলে সেক্ষেত্রে বিট তৈরি হয় 7টা সেকেন্ডে। কোয়েশ্চেন করছে সেই ফ্রিকোয়েন্সিটা তাহলে কত। তো এইটুকু তো আমরা বুঝি যে বিট মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি পার্থক্য, কোনটা বড় কোনটা ছোট এটা কিন্তু গেস করা যায় না আরও তথ্য না দিলে। তাহলে যেহেতু সেই তথ্য দেয়নি, তাহলে আমরা বুঝতে পারতেছি আমার ফ্রিকোয়েন্সির সাথে 480 5টা করে বিট তৈরি করে, মানে সেকেন্ডে 5 হার্জের পার্থক্য। তাহলে প্রথম ক্ষেত্রে যদি চিন্তা করি 480 হচ্ছে টিউনিং ফর্কের, তার সঙ্গে 5টা বিট তৈরি করে, মানে 5 হার্জ গ্যাপ, তাহলে সেটা হতে পারে 485 কিংবা 475, মানে 5 কম কিংবা 5 বেশি। এখন আবার বাজালাম কার সাথে, 482 এর সাথে, তার সঙ্গে গ্যাপ কয়টা, 7টা, তাহলে 7টা গ্যাপে হতে পারে 7টা কম 475, 7 5 12 82, অথবা 7টা বেশি মানে 489। তো এটা কি সম্ভব যে একটাই মাত্র ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, তো একবার 475 ওটার নামে আরেকবার 485, একবার 489, এটা হতে পারে না। তো দুইটার ক্ষেত্রেই যে শর্ত পূরণ করে সেই হচ্ছে অ্যান্সার। আসলে 475 এমন জিনিস যে এই দুইটা শর্তই ফিল আপ করতেছে, প্রথমটার সঙ্গে 5টা গ্যাপ, দ্বিতীয়টার সঙ্গে 7টা গ্যাপ, এবং তার ফ্রিকোয়েন্সিও একটাই, এবং সেটা কত, 475 হার্টজ। অ্যান্সার কিন্তু তিনটেই লিখবো না আমরা, অ্যান্সার হচ্ছে 475 হার্টজ। তো এটা তোমাদের সিলেবাসে নতুন মেলোডির পরীক্ষা বা মেলডির পরীক্ষা বেসিক্যালি। তো এটার জন্য খুব কঠিন অঙ্ক না, জাস্ট থিওরিটা শিখলেও খুব ভালো কাজে পারবে তোমরা। সেটা হচ্ছে দুইটার একটা টিউনিং ফর্ক একবার রাখবো এভাবে, আর একবার রাখবো এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এবং এই দুইটা মোডকে যথাক্রমে বলে সেই যে আমরা পড়তাম অনুদৈর্ঘ্য বা লঞ্জিটিউডিনাল, এটা হচ্ছে অনুপ্রস্থ। অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ কেন নাম, এখানে ওয়েভ যেদিকে যায় তার প্যারালালে কিন্তু এই টিউনিং ফর্কের বাহু দুটো কাঁপে, এই যে এরকম ওয়েভও যাচ্ছে ডান দিকে, আর এদিকে দেখো বাহু কাঁপতেছে কিন্তু উপরে নিচে, কিন্তু ওয়েভ যাচ্ছে কোন দিকে, ডান দিকে, তাই অনুপ্রস্থ মানে আড়াআড়ি। তো অনুদৈর্ঘ্য আর অনুপ্রস্থের মধ্যে সবকিছু সেম রাখছি আমরা, সুতার দৈর্ঘ্য সেম রাখছি, সবকিছু সেম, ম্যাটেরিয়াল সেম, কিন্তু চেঞ্জটা কোথায় একটু খেয়াল করো, এখানে লুপ সংখ্যার মধ্যে আমি ইচ্ছা করে একটা পার্থক্য রাখছি। ওই একই দৈর্ঘ্যে যেখানে এখানে 4টা লুপ হবে, এখানে সেখানে 2টা লুপ হবে। তোমরা যদি একটু কারণ জানতে চাও, কারণটা আসলে খুব কঠিন না। এখানে দেখো এই বাহুটা যখন কাঁপবে, প্রত্যেক এক কাঁপায়, কমপ্লিট কাঁপায় এক একটা ওয়েভ তৈরি করে যাচ্ছে, মানে এর কাঁপা সংখ্যা, মানে আমি যদি এভাবে বলি টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি যা, এখানে উৎপন্ন ফ্রিকোয়েন্সিও তাই। ওকে, টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সিকে আমরা ধরলাম n, তাহলে ওখানে যে উৎপন্ন ফ্রিকোয়েন্সি তারে সেই ফ্রিকোয়েন্সি আর টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি সমান। বাট একটু এবার খেয়াল করো, এখানে টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি মানে টিউনিং ফর্ক যতক্ষণে পূর্ণ একবার কাঁপবে এখানে কিন্তু হাফ হবে, আবার যখন আরেকবার কাঁপবে তখন এখানে বাকি হাফ হবে। তার মানে এখানে দুইবার করলে কমপ্লিট একবার করে। কারণটাও খুব সিম্পল, এখানে আপ ডাউনের সাথে সাথে ও আপ ডাউন করে, কিন্তু এখানে একবার বাড়ি দেওয়ার সাথে সাথে লুপ তৈরি করে আবার পেছনে নেওয়ার সময় টান টান করে ফেলে, ঠিক আছে, আবার যখন যায় নিচের হাফ তৈরি করে আবার টান টান করে ফেলে, ফলে প্রত্যেক কাপার অর্ধেক কাপায় কিন্তু সে পুরো স্থির করে দেয় তারগুলোরে, ফলে ফ্রিকোয়েন্সি আসলে অতটা হতে পারে না, মানে সমান তালে কাঁপতে পারে না, অর্ধেক তালে কাঁপে। তাহলে আমি বলতে পারি এবার টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি যদি n হয়, ওই ফ্রিকোয়েন্সি হবে n/2, পুরো ফ্রিকোয়েন্সি সে পারবে না। তাহলে আমরা তো f এর ফর্মুলা জানি টানাতারে আর কম্পন থেকে, f = 1/12 √T/μ। সেই f এর জায়গায় যদি অনুপ্রস্থ হয় সিম্পলি হবে n, আর যদি অনুদৈর্ঘ্য হয় n/2, 1/12 √T/μ, এখানে হবে n/2। তাহলে এই পদ্ধতিতে আসলে আমরা একটা টানাতারে আর কম্পনের সাহায্যে টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে পারি লুপ সংখ্যা কাউন্ট করে। এখানে কিন্তু আসলে 1/12 না, যদি এটা ফান্ডামেন্টাল হতো তাহলে মানে মূল সুরের ক্ষেত্রে বেসিক্যালি আমরা তোমাদের ফর্মুলাটা শিখেছিলাম, জেনারেল পোরশন হচ্ছে p/12, যেখানে p এর পরিচয় হচ্ছে ওই দৈর্ঘ্যের মধ্যে কয়টা লুপ আছে। যেমন প্রথম ক্ষেত্রে p এর ভ্যালু হচ্ছে 2, পরের ক্ষেত্রে হচ্ছে p = 4। তো মেলডির পরীক্ষা একটা সিম্পল ম্যাথ, এটা হচ্ছে কোন মোড তোমরাই বলো, এটা হচ্ছে লঞ্জিটিউডিনাল মোড বা অনুদৈর্ঘ্য মোড। তাহলে এখানে বলা আছে তারটার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, এবং এটা যখন কাঁপবে তখন এই 1 মিটার দৈর্ঘ্যে 2টা লুপ তৈরি হলো।
এই টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 128 হার্জ এবং এই তারের প্রতি একক দৈর্ঘ্যের ভর হচ্ছে 5×10⁻⁶ কিলোগ্রাম। কোয়েশ্চেন করছে এই টান করে তো রাখা হয়েছে টানা তার, সেই টানের ভ্যালুটা কত, কত টান দিয়ে একে টান টান করে রাখা হয়েছে। ওকে, তো টানটা বের করে ফেলি আমরা। টি ইকুয়াল টু, তো আমরা জানি না এফ ইকুয়াল টু জানি 1/12 √T/μ, এটা ফান্ডামেন্টালের জন্য। আর যদি লুপ সংখ্যা বেশি হয় তাহলে P/12, এটি হচ্ছে ইন জেনারেল। তাহলে এখানে লুপটা কত 2 আর নিচে L হচ্ছে 1 মিটার, √T আর মিউ দেওয়া আছে 5×10⁻⁶, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 128। তাহলে এই ভ্যালু আমরা সলভ করলেই এখানে আননোন একমাত্র টি, এখান থেকে টি বের হয়ে আসবে। এটাই কোয়েশ্চেনে চাওয়া হয়েছে। আর সাথে বলছে যদি এই টিউনিং ফর্কটা 90 ডিগ্রি রোটেট করো তাহলে চেহারা হবে এমন। আশা করি বুঝে গেছো। কোয়েশ্চেনটা করছে এই 90 ডিগ্রি রোটেট করলে কি চেঞ্জটা আসবে, লঞ্জিটিউডিনাল মোড থেকে ট্রান্সভার্স মোডে চলে আসবে। আর ট্রান্সভার্স মোডে আসলে আমরা জানি কি ফ্রিকোয়েন্সি ডাবল হয়ে যাবে, দ্যাট ইজ লুপ সংখ্যা দুইটার জায়গায় 4টা হয়ে যাবে। এবার কোয়েশ্চেনটা হচ্ছে তিনটা সাইনোসয়েডাল ওয়েভ বা ওই অগ্রগামী তরঙ্গ, তোমরা যে হিসেবে চিন্তা সাইন দ্বারা ব্যাখ্যা করা যায় যেগুলোর, তিনটা সাইনোসয়েডাল ওয়েভ যাদের বিস্তার যথাক্রমে a/2 a/3, তারা পরস্পর সুপার ইম্পোজড হলো, মানে একটা জায়গার উপর তিনটাই পড়লো একসঙ্গে। তাদের পর্যায়কাল সমান, এই লাইনটা আমি একদম আন্ডারলাইন করে দিচ্ছি, তাদের পর্যায়কাল সমান এবং দশা হচ্ছে যথাক্রমে 0 ডিগ্রি, π/2 রেডিয়ান এবং মানে 90 ডিগ্রি আর 180 ডিগ্রি। কোয়েশ্চেন করছে হচ্ছে লব্ধি বিস্তার কত হবে, লব্ধির প্রসঙ্গ কেন আসলো, কারণ একটার উপর তিনটা পড়ছে, মোট বা যোগফলটা কত হবে এবং দশা কত হবে লব্ধি। তো এখানে আমরা একটা সিস্টেম ফলো করব এবং তার জন্য এই শর্তটা মাস্ট, ফ্রিকোয়েন্সি বা পিরিয়ডটা সমান থাকতে হবে। ওকে, যেহেতু কোয়েশ্চেনে বলেই দিচ্ছে আমরা সেই মেথডটা ফলো করতে পারবো। আর এটা সম্পর্কে ডিটেল তোমরা আরেকটু বড় হয়ে শিখবা। তোমরা জানবা এরকম ওয়েভগুলোকে আমরা একটা ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। যে ভেক্টরটা ঘূর্ণায়মান, সেই যে আমরা বারবার বলতাম কাল্পনিকের মধ্যে একটা কাটা করে, ফেজর বলে ওভারঅল নাম, তোমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা যে কোনো কিছু পড়তে গেলে এটা পারবার সামনে। তো একটু মাথায় রাখো যে যে কোনো এরকম ওয়েভ যদি ফ্রিকোয়েন্সিটা সেম থাকে তাহলে আমরা তাদের এরকম কাটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো ভেক্টর চিহ্ন দিয়ে। তো সেই ভেক্টরের একটার হাইট হচ্ছে a এবং তার অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, ফলে এক্স অ্যাক্সিসে সেটা বসা। এরপর বলছে a/2 এবং সেটা 90 ডিগ্রিতে, ফলে এটা হবে a/2 90 ডিগ্রিতে। আর এটা হচ্ছে a/3 এবং সেটা হচ্ছে 180 ডিগ্রিতে, তাহলে উল্টা দিকে a/3। তাহলে তিনটা ভেক্টরের লব্ধি বের করা একদম বাচ্চাদের কাজ। কিভাবে করব, a ডানে a/3 বামে, ফলে এদের কাটাকাটি হয়ে থাকবে কত, থাকবে a - a/3 আর উপরে থাকতেছে কত a/2, ফলে পিথাগোরাস অ্যাপ্লাই করে পাচ্ছি আমরা এটা হচ্ছে লব্ধি। তাহলে রেজাল্টেন্ট ম্যাগনিটিউড হবে √a/a - a/3² প্লাস a/2² রুট, এটা গেল লব্ধি। আর অ্যাঙ্গেলটা কত হবে, যেটা লব্ধি দশা, tan θ ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি, এখান থেকে থিটাটা tan ইনভার্স করে আমরা বের করে ফেলতে পারবো। তাহলে এখন থেকে আমাদের এরকম ওয়েভ থাকলে ওয়েভ আঁকতে হবে না, ত্রিকোণমিতির ফাংশন অ্যাপ্লাই করতে হবে না, যদি এই শর্তটা তারা বজায় রাখে, আদারওয়াইজ বিট হবে, ঝামেলা আছে। এই শর্ত যদি মেইনটেইন করে ফ্রিকোয়েন্সি তাদের সেম, তাহলে তোমরা সেমলি ভেক্টর যেভাবে ক্যালকুলেট করতে ওভাবে বের করতে পারবে। খুব পপুলার একটা অঙ্ক, 24টা সুরশলাকা ক্রমবর্ধমান ফ্রিকোয়েন্সিতে সাজানো আছে। ক্রমবর্ধমান মানে হচ্ছে প্রথমে সবচেয়ে ছোট ফ্রিকোয়েন্সি, তারপর আরেকটু বড়, এরকম করে 24টা। এবং বলা আছে প্রত্যেকটা পরেরটার সাথে, মানে প্রথমটা দ্বিতীয়টার সাথে, দ্বিতীয়টা তার পরেরটার সাথে 4 হার্জ বিট তৈরি করে, মানে প্রতি সেকেন্ডে 4 বার বিট দেয়। তাহলে যেহেতু ক্রমবর্ধমান, এতটুকু আমরা বুঝে গেছি, প্রথমটা ফ্রিকোয়েন্সি f হলে পরেরটা f+4, কারণ বর্ধমান হতে হবে, বেশি হতে হবে, এবং কত বেশি সেটাও বলে দিচ্ছে, বিটের রেট হচ্ছে 4। কিন্তু আবার একটা শর্ত দেওয়া আছে, প্রথমটার ফ্রিকোয়েন্সি যদি f হয়, লাস্টেরটার ফ্রিকোয়েন্সি তার অষ্টক, অষ্টক মানে হচ্ছে দ্বিগুণ। ওকে, এই জিনিসগুলো আসা হচ্ছে ওই গানের সারেগামা পাধানিসা থেকে, প্রথম সা আর লাস্ট সা এর মধ্যে ফ্রিকোয়েন্সি হচ্ছে ডাবল। তো এই অষ্টক মানে হতে হলে তাহলে প্রথমটা যদি f হয়, একদম শেষেরটা হবে টুয়াইস f। কোয়েশ্চেন করছে f এর মান কত, মানে প্রথমটার মান কত আর লাস্টেরটার মান কত। তো আমাদের বের করা কোয়াইট ইজি। আমরা এরকম একটা ধারা ফর্ম করতে পারি, যার প্রথম পদ হচ্ছে f, তারপর হচ্ছে a+4, তারপর হচ্ছে a+8, মানে কমন অন্তরটা কত, সাধারণ অন্তর হচ্ছে 4। তাহলে সাধারণ অন্তর 4 হলে আমরা সেই সমান্তর ধারা ফর্মুলা থেকে কি জানি, n তম পদ হবে a + n - 1 * d। তাহলে আদি পদ হচ্ছে এখানে কত f, এখানে 24টা, আর ডিসটেন্স বা গ্যাপ হচ্ছে 4, আর এটাই লাস্ট পদ। ওকে, 24তম পদ, সেটাই আমাদের বলা আছে আবার প্রথমটা ডাবল, অষ্টক। তাহলে এখান থেকে বামে নিয়ে আসলে f = 23 × 4, 3 4 12 2 হাতে 4 2 8 9 92 হার্জ। তাহলে এটা গেল প্রথমটার ফ্রিকোয়েন্সি, আর দ্বিতীয়টার ফ্রিকোয়েন্সি হবে টুয়াইস f, দ্যাট ইজ 90 × 2, দ্যাট ইজ 180 হার্জ। তো এখানে শব্দের বেগ গিভেন 330 মিটার পার সেকেন্ড। তো একটা বিন্দু উৎস থেকে
চারিদিকে শব্দ ছড়িয়ে পড়ছে। আমরা জানি শব্দ একটা 3D ওয়েভ, আমরা সবাই শুনতে পাই ডানে বামে উপর নিচে। তো এটা একটা গোলক আকারে ছড়িয়ে পড়তেছে। তো এটার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 600 হার্জ, আর এটা শব্দ ছড়িয়ে পড়তেছে হচ্ছে 5 ওয়াট হারে। তো পি সমান কি বা ওয়াট বা ক্ষমতা সমান কি, W/T, প্রতি সেকেন্ডে কত জুল করে এনার্জি আমার কানে আসতেছে। তো বলছে 20 মিটার দূরে, সাপোজ এই হচ্ছে সোর্স, এখানে গান বাজনা হচ্ছে বা স্টেডিয়ামের কনসার্ট হচ্ছে, সেখান থেকে 20 মিটার দূরে তুমি দাঁড়ানো, এখানে তোমার কান। তাহলে আসলে কি তোমার কাছে একটা বিশাল সারফেসের মধ্যে এই পুরো পাওয়ারটা ধারণ করো না? সাপোজ এখানে যদি একটা মাইক ভাবি, তাহলে এই মাইক যখন প্রথম শব্দ ছাড়লো তখন তো একটা ছোট্ট গোলক ছিল, তার মধ্যে পুরো পাওয়ারটা কনসেন্ট্রেটেড, ফলে তীব্রতা হবে কি হিউজ, কান ঝালাপালা হয়ে যাবে। তারপর গোলকটা আস্তে আস্তে বড় হলো, পাওয়ারটা ছড়ায় পড়লো, কিন্তু এখনো পাওয়ারের পরিমাণ ফিক্সড, জায়গা বাড়তেছে। যখন এই 20 মিটার দূরে তোমার কাছে আসলো তখন পুরো ওই মাত্র কত 5 ওয়াট, এই পাওয়ারটা কার মধ্যে ধারণ করা? ফুল এই বিশাল যে আর ব্যাসার্ধের একটা গোলক, সেই গোলকের মধ্যে ধারণ করা। ফলে আমি এটা দাবি করতে পারি যে 4πr², যেটা হচ্ছে পুরো গোলকের ক্ষেত্রফল, 4πr² ক্ষেত্রফল ধারণ করতেছে পি ক্ষমতা। অতএব তীব্রতা বের করবো যেহেতু, প্রতি একক ক্ষেত্রফল ধারণ করে P/4πr² ক্ষমতা, আর একক ক্ষেত্রফলে যে পরিমাণ ক্ষমতা আসতেছে ওটার নামই হচ্ছে তীব্রতা। তাহলে এখান থেকে ইজিলি আমরা তীব্রতা বের করতে পারবো। তীব্রতা হচ্ছে পাওয়ার হচ্ছে 5 ওয়াট, 4π দূরত্ব হচ্ছে কত 20 মিটার, এর স্কয়ার করলে আমরা তীব্রতা পাবো। শুধু তাই চাই না, বিস্তার, তীব্রতার সঙ্গে কিন্তু বিস্তার একটা সম্পর্ক তোমরা অলরেডি জানো, সেই যে বিস্তার বর্গের সমানুপাতিক, ছোট থেকে শুনতে শুনতে বড় হয়েছি, বাট ফর্মুলাটা তো আমরা অলরেডি জানি, 2π² f² a² ρ × v। ওকে, তাহলে এখানে ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে 600 হার্জ। এই অ্যামপ্লিটিউড তোমাকে বের করতে হবে। তীব্রতা কোথা থেকে পাবা? তীব্রতা এই যে এখান থেকে বের হয়ে আসবে। আর লাগবে কি রো, বাতাসের ঘনত্ব আমাদের জানাই দেবে 1.29 kg/m³। আর হচ্ছে শব্দের বেগও দেওয়া আছে 330 মিটার/সেকেন্ড। এটা সলভ করলেই ওই কানের ওই জায়গাটায় যে শব্দ আসবে সেই শব্দের বিস্তার কত, এই বিস্তারের পরিমাণটা আমরা জেনে ফেলতে পারবো। এটা অনেক সুন্দর একটা অঙ্ক। এটা কিরকম একটা অঙ্ক? এটা মনে করো ট্রান্সমিটার, বিটিভি থেকে সাপোজ টেলিকাস্ট করতেছে। তাহলে এখানে একটা ট্রান্সমিটার আছে, সেটা টপ ভিউ দেখতে পাচ্ছ কিন্তু অ্যান্টেনা। আর এটা হচ্ছে আমাদের বাসার যে টেলিভিশনটা, এই হচ্ছে সি লিখে দিছি, তো মানে এটা বাসায় রিসিভ করার জন্য অ্যান্টেনা, রিসিভার। আর এখানে হচ্ছে অন্য কোনো লোহার দণ্ড থাকতেই পারে বা আশেপাশে বাড়িঘর থাকতে পারে, যেটায় তরঙ্গ গিয়ে রিফ্লেক্টেড হয়ে আবার ব্যাক করে। তা আমরা তো এক্সপেক্ট করছি কি সব তরঙ্গ ট্রান্সমিট করবে, এখানে এসে আমাদের বাসায় চলে আসবে, ব্যাস আমরা টেলিভিশন দেখবো। কিন্তু প্র্যাকটিক্যালি ওয়েভ তো আসলে কি ওয়েভ ফ্রন্ট আকারে ছড়ায়, ফলে সে তো এখানেও যাবে, বাড়ি খাবে, এখানেও ফিরবে। তো আমরা এরকম একটা সিচুয়েশন কল্পনা করতেছি, এর থেকে সিতে আসার পাশাপাশি সে আরেকটা বিল্ডিং বিতে গিয়ে রিফ্লেক্টেড হয়েও ফেরে। ফলে হচ্ছে কি এখানে মাত্র 4 কিলোমিটার ক্রস করতে হইতেছে, কিন্তু ওখানে কিন্তু তা না, 3 আর 4 7 কিলোমিটার অতিক্রম করে তরঙ্গকে আসতে হয়। ফলে আমরা এরকম আশা করতে পারি না এই তরঙ্গ সরাসরি আমাকে ছবি দেখাচ্ছে টেলিভিশনে, আর ওদিকে এই 7 কিলোমিটার ক্রস করে আরেকটা আসতেছে না একই ছবি, একটু ডিলে করে। ফলাফল কি হবে? এই উইন্ডোতে দেখা যাবে প্রথম একটা ছবি আসছে, তার থেকে আরেকটু শিফটেড অবস্থায় নতুন একটা ছবি একই, মানে ছবিগুলো কি হবে সরাসরি মনে হবে যে আমার কান দুইটা, চোখ দুইটা একটু শিফট। তো কোয়েশ্চেনটা খুবই টাফ, ওই শিফটের পরিমাণ কত, মানে আমার দুইটা চোখের মধ্যে গ্যাপ কত। তো আমরা একটু টেলিভিশন সম্পর্কে জানি, ক্লাস 9-10 পড়ছি, আজকে একটু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখি। আমরা যে মুভি দেখি যে বস্তু নড়তেছে বা হাত নড়তেছে, তার অর্থ কি? আসলে সেকেন্ডে অনেকগুলো হাত আসে না, যেগুলো একটু সরা। তাহলে আমি এটা জানো আমাদের টেলিভিশনগুলোতে এরকম হয় 25টা ফ্রেম পার সেকেন্ড, মানে 1 সেকেন্ড তুমি চোখের একটা পলক ফেলবা ততক্ষণে 25টা ছবি দাঁড়ায় গেছে, যা বিভিন্ন ডিরেকশনে হাত। ফলে তুমি যখনই তাকাবা তখন মনে হবে হাতটা আসলে কন্টিনিউয়াস, এর মাঝখানে ডিসক্রিট ভাবটা তোমার চোখ ধরতে পারে। শুধু তাই না, আমাদের ছবি খুব ক্লিয়ার মনে হচ্ছে, তার মানে এখানে প্রচুর পরিমাণ লাইন স্ক্যান করে, আমার এই চোখ থেকে শুরু করে প্রত্যেকটা লাইন ডট 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 পিক্সেল আকারে নিয়ে নেয়। এই লাইনগুলো হচ্ছে 625 লাইন পার ফ্রেম, মানে একটা ফ্রেম, এই যে হাত এখানে ছিল তার জন্য, এই হাতের জন্য 625টা লাইন স্ক্যান করবে, ফলে হাতগুলো প্রায় ঘন দেখাবে। হাত একটু দূরে সরানো, তখন আবার কয়টা 625টা। এই পুরো ঘটনা ঘটে 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে টোটাল এরকম 25টা ফ্রেম আসে, পার ফ্রেমে আসে 625টা লাইন। তাহলে টোটাল লাইন কয়টা বলতে পারো? এক ফ্রেমে আছে 625টা লাইন, এক ফ্রেমে 625টা, অর্থাৎ 25টা ফ্রেমে কত 625 ইন্টু 25, এতটা লাইন। এই এতটা লাইন এক্সিকিউট বা স্ক্যান করতে হয় কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। এই কথাটা মনে রাখো। কেন এই কথাটা বলতেছি দেখো, এখানে 4 কিলোমিটার যদি আসতে হতো তাহলে কোনো ডিলে না, মানে এই পাশ থেকে আসুক এই পাশ থেকে আসুক, আসতে হচ্ছে কত 4 কিলোমিটার, কিন্তু বাড়তি কে করতেছে? এই 3 কিলোমিটারটা বাড়তি। তাহলে ওই 3 কিলোমিটার অতিক্রম করতে কত সময় লাগে আমরা একটু দেখি। আমরা জানি S = VT, ওরকম V = S/T।
ওকে, তাহলে টাইমটা কি ধরলাম ডিলে, কত টাইম ডিলে করে আসতেছে, সে ডিলে ইকুয়াল টু আসবে দূরত্ব বাই আলোর বেগ। সেই দূরত্ব হচ্ছে আমাদের 3 কিলোমিটার, 3000 করে নেবা, আর আলোর বেগ হচ্ছে 3×10⁸। এটা সলভ করে একটা মাইক্রোমিটার রেঞ্জে আমরা একটা সময় পাবো। একটু ডিলে হইতেছে পরের ফ্রেমটা আসতে, ততক্ষণে কি কি কাহিনী ঘটে যাচ্ছে একটু খেয়াল করো। আমরা বলতে পারি এতগুলা লাইন স্ক্যান করে 1 সেকেন্ডে, এই যে ঠিক এতগুলো লাইন স্ক্যান করে 1 সেকেন্ডে। তাহলে প্রত্যেকটা লাইন স্ক্যান করতে কত লাগে? একটা লাইন স্ক্যান করতে টাইম লাগে 1/625 × 25 এত সেকেন্ড টাইম। তাহলে এই লাইন স্ক্যানের বেগটা কত কোয়েশ্চেনে দেওয়া আছে। এই টেলিভিশনের এই প্রস্থটা হচ্ছে 50 সেন্টিমিটার, তাহলে এক একটা লাইনের দৈর্ঘ্য হচ্ছে 50 সেন্টিমিটার। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো, একটা লাইন স্ক্যান করতে এত টাইম লাগতেছে। তাহলে আমরা কি বলতে পারি না, লাইন স্ক্যান করার বেগ, এই যে স্ক্যান করার বেগ ভি ইকুয়াল টু কি হবে, লাইনের দৈর্ঘ্য ডিভাইডেড বাই এক একটা লাইন স্ক্যান করতে কত টাইম লাগে। তো ওখানে আমরা বের করছি একটা লাইন স্ক্যান করতে কত টাইম লাগে, সেই যে 1/625 × 25, আর উপরে হচ্ছে একটা লাইনের দৈর্ঘ্য, সেটা হচ্ছে 50 সেন্টিমিটার। এত ছোট না, ওই যাই হোক যা দেওয়া থাকবে ওইটাই ভ্যালু বসে দেবো। তাহলে এই হচ্ছে এক একটা লাইন স্ক্যান করার বেগ, কি বেগে যাচ্ছে। কিন্তু একটা লাইন স্ক্যান শুরু হয়ে গেছে, তার আরেকটু পর সময় এসে আরেকটা লাইন শুরু হবে না। এই যে একটা লাইন স্ক্যান হচ্ছে, তার কিছুক্ষণ পর গিয়ে আরেকটা লাইন স্ক্যান শুরু হবে, ফলে তাদের মধ্যে এই গ্যাপটা রয়ে যাবে না। একটা লাইন ফুল স্ক্যান শেষ, কিন্তু পরের ছবির জন্য কিন্তু এটাও পরিমাণ ডিলে হয়ে গেছে, সে কিছুক্ষণ পরে গিয়ে আবার স্ক্যান শেষ করবে। তাহলে আমরা বলতে পারি এবার কতটুকু শিফট হবে ছবির মধ্যে, সেই ডেল্টা এল হবে প্রত্যেকটা লাইন স্ক্যান করার বেগ ভি, আর কতক্ষণ পরে স্ক্যান করা শুরু করছে এই সেটাও আমরা সেই টাউটা বের করে রাখছি অলরেডি। এই যে একটা লাইন স্ক্যান করার বেগ আর কতক্ষণ পর লাইন স্ক্যান করা শুরু করছে, তাহলে এতটুকু সময়ের মধ্যে নিশ্চয়ই একটু লাইন স্ক্যান করতে পারে নাই। আর পারে নাই মানে কি, অতটুকু আমার ছবি ডিলে অবস্থায় থাকবে, শিফট অবস্থায় থাকবে। তাহলে এই ভেলোসিটিটাই হচ্ছে কি লাইন স্ক্যান করার বেগ, এই 50 10⁻², 1/625, আর টাউটাই হচ্ছে তোমার এই পুরো মানটা এখানে বসিয়ে দিবা। কমপ্লেক্স ক্যালকুলেশন, বাট জিনিসটা মজার যে কেন আসলে ছবিগুলো কাপা কাপা আসে, এর কারণ হচ্ছে রিফ্লেকশন। তো এরকম খুব একটা পপুলার অঙ্ক হচ্ছে যে একটা টেলিভিশন বাজানো হলো এবং সেটার তীব্রতা লেভেল হচ্ছে 86 ডেসিবেল, আর অন্যভাবে মানে ওটা শেষ আলাদাভাবে একটা ক্যাসেট প্লেয়ার বাজালে সেটার তীব্রতা লেভেল হয় 92 ডেসিবেল। তো কোয়েশ্চেন হচ্ছে যদি দুইটা একত্রে বাজতে থাকে, দ্যাট ইজ মিলিত শব্দের তীব্রতা লেভেল কত হবে। তো আমরা খুব টেম্পটেড হয়ে যাই যে 86 আর 92 যদি সরাসরি যোগ করে দেওয়া যেত কত ভালো হতো, কারণ এটার তীব্রতা লেভেল জানি I1 সে, এটা জানি, এর দুটো যোগ করলে মিলিত শব্দের তীব্রতা লেভেল আসলে হবে কি না, হবে না। তো আমরা এখন ওইটাই ব্যাখ্যা করবো তো মিলিত শব্দের তীব্রতা লেভেল আসলে কত হবে। তো আমরা একটু এটার তীব্রতা ফর্মুলা থেকে একটু আসি, যে তীব্রতা লেভেল বিটা যদি বলি এবং আমরা সবসময় ডেসিবেলে প্রকাশ করার চেষ্টা করব, তাহলে ফর্মুলা আগে একটা 10 অলওয়েজ থাকবে। ওকে, তাহলে 10 log I1 ডিভাইডেড বাই I0, I1 ফর টেলিভিশন। ওকে, তো এটা হচ্ছে তীব্রতা লেভেলের রাশিমালা, এবং খেয়াল করে দেখছো তীব্রতার সাথে কিন্তু তীব্রতা লেভেলের সম্পর্কটা লগ দ্বারা নির্ধারিত। তার মানে তীব্রতাকে আমরা কোনো একটা অপারেটর লগ অপারেটর দ্বারা অপারেট করার পর আমরা একটা সংখ্যা পাচ্ছি যার নাম দিলাম তীব্রতা লেভেল। ওকে, এবং খেয়াল করে দেখো তীব্রতা যত গুণে বাড়ে তীব্রতা লেভেল কিন্তু ওভাবে বাড়ে না। সে ফর এক্সাম্পল তীব্রতা লেভেল বাড়লে 1000 গুণ মানে 10⁻³ টাইমস, কিন্তু তীব্রতা লেভেল বাড়বে হচ্ছে 3 গুণ মাত্র, মানে 3 পরিমাণে বাড়বে। ব্যাপারটা অনেকটা এরকম যে একটা 10⁻³ তাকে লগ করলে আসলে কত আসবে, লগ 10 ভিত্তিক 10⁻³ দ্যাট ইজ 3। তার অর্থ হচ্ছে একটা বোমা বর্তমানে ফাটলো এবং আমার কান তা টলারেট করতে পারলো, তার চেয়ে 1000 গুণ বাড়তি শব্দের কোনো বোমা ফাটলে আমার কান কিন্তু সেটা বুঝবে না, আমার কান বুঝবে মাত্র আগের চেয়ে 3 পরিমাণ বাড়তি একটা শব্দ আসছে। সো এই কারণে বলা হয় আমাদের কান ইটসেলফ একটা লগারিদমিক স্কেল, মানে আমাদের শব্দের হাত থেকে বাঁচানোর জন্য কান আগেই ফিল্টার করে লগ বানায় তারপর আমাদের শোনায়। সো এটা বিধাতার একটা দান, আমরা অবশ্যই বলি। ওকে, তো টেলিভিশনের জন্য আমরা লিখলাম, এবার আমরা লিখলাম ক্যাসেট প্লেয়ারের জন্য। তাহলে এটা কি হবে 10 log I2 ডিভাইডেড বাই I0। তো একটু খেয়াল করার বিষয়, যখনই আমরা একটা জিনিসের তীব্রতা লেভেল বের করতে চাই এইখানে থাকে ইনপুটটা কোন শব্দের বা কোন তীব্রতার তীব্রতা লেভেল। সিমিলারলি এখানে টেলিভিশন তীব্রতার তীব্রতা লেভেল। তাহলে আমরা যদি মিলিত শব্দের তীব্রতা লেভেল চাই, অবভিয়াসলি এখানে মিলিত তীব্রতা থাকতে হবে। তার মানে আমরা যখন মোট বা টোটাল তীব্রতা লেভেল বের করতে যাব তখন আসবে 10 log, এখানে থাকতে হবে মিলিত তীব্রতা লেভেল দ্যাট ইজ I1 প্লাস I2, আর অলওয়েজ কম্পেয়ার করি কার সাথে, প্রমাণ তীব্রতা যেটা 10⁻12 ওয়াট পার মিটার স্কয়ার, তোমরা শুনছো 1000 হার্টজ কম্পাঙ্কে। তো আমাদের আসলে I1 প্লাস I2 এই টার্মটা নির্ণয় করতে হবে, কিন্তু এখানে বিটা 1 আর বিটা 2 যোগ করে দিলেই কিন্তু I1 প্লাস I2 হয়ে যাবে না। তাই আসলে আমাদের করতে হবে কি, এগুলো গিভেন ডাটা থেকে আমরা কিভাবে করতে পারি খেয়াল করুন। 10 log
I1 বাই I0 এটাই কোয়েশ্চেন অনুসারে হচ্ছে আমাদের 86। ওকে, তো এটা থেকে আমরা কি করতে পারি, লগ, আসলে এগুলো সব 10 ভিত্তিক, ওটা মনে রাখবে কিন্তু। I1 বাই I0 কি লেখা যায় তাহলে 8.6, এই 10 দিয়ে ডান পাশে ভাগ হয়ে গেল। তাহলে এখানে তো আসলে নিচে মনে মনে কি আছে, 10 আছে। সো লগের ডেফিনিশন অনুসারে I1 বাই I0 এটা চলে আসতেছে 10 টু দি পাওয়ার 8.6, ক্যালকুলেটর বের করতে পারবো আমরা। অতএব I1 ইকুয়াল টু পাচ্ছ I0 ইন্টু 10 টু দি পাওয়ার 8.6। ওকে, সিমিলারলি এই ক্ষেত্রে আমরা পাবো কি, আমরা ডিরেক্ট লিখতেছি I2 ইকুয়ালস I0 10 টু দি পাওয়ার 9.2, কারণ ওখানে 92 10 দিয়ে ভাগ হওয়ার পর 9.2 আসবে। তাহলে আমরা এই দুটো ইকুয়েশনকে যোগ করে I1 প্লাস I2 পেয়ে যাব। I1 প্লাস I2 ইকুয়াল হবে I0 কমন নিলে 10 টু দি পাওয়ার 8.6 প্লাস 10 টু দি পাওয়ার 9.2। ওকে, সেটাকে I0 দিয়ে ভাগ করতে হবে। তাহলে I0 দিয়ে ভাগ করলে তো আসলে ডান পক্ষের থেকে I0 বামে চলে আসবে, ডিভাইডেড বাই I0 ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 8.6 প্লাস 10 টু দি পাওয়ার 9.2। ওকে, তাহলে ডান, এটাকে লগ করবা, 10 ভিত্তিক লগ করে সামনে একটা 10 দিয়ে গুণ করলে যে অ্যান্সারটা আসবে ডিসিবেলে, সেটা হচ্ছে রিকোয়ার্ড অ্যান্সার। তো খুবই কমন অঙ্ক এবং আমরা সবাই পারি। তো এইখানে একটা শখের উদাহরণ টানতে আর লোভ সামলাতে পারতেছি না, অনেকটা এইভাবে ভাববা যে তোমার একটা বন্ধু তোমাকে জন্মদিনে একটা গ্লাস গিফট করলো, এটা গ্লাস 1। আরেক বন্ধু সেও জন্মদিনে আরেক বক্সে আরেকটা গ্লাস গিফট করলো, যেটা ইন্ডিভিজুয়াল প্যাকেট। ওকে, এখন তুমি চাও তোমার একটা ফ্রেন্ডের বাসায় জন্মদিন, তুমি তাকে দুইটা গ্লাসে গিফট করতে চাও। তাহলে দুইটা গ্লাস গিফট করতে চাইলে তুমি নিশ্চয়ই এই কাজটা করবে না হলেও, তাহলে বোকা ভাবে সবাই যে এই একটা বক্স, এই একটা বক্স, এখানে গ্লাসটা আছে, এখানেও গ্লাসটা আছে, এই দুইটা গ্লাস দুই প্যাকেট আলাদা করে তারপর ওভারঅল একটা প্যাকেট করে দিলে কিন্তু কোনো লাভ নেই। কমন সেন্স, বন্ধু ভেবেই ফেলবে যে তুমি আর কারো কাছ থেকে আসলে ধার করে ওটা মেরে দিছো। সো আলটিমেটলি কি করা উচিত আমাদের, এই বক্সটা খুলবো, খুলে গ্লাসটা বের করবো, মানে প্যাকেট মুক্ত করব। সিমিলারলি এই প্যাকেটটা মুক্ত করব, গ্লাসটাকে বের করব, দেন কি করব, এই দুইটা গ্লাস পরপর রাখবো। ওকে, এবার একটা প্যাকেট করব, সো দ্যাট ওই বন্ধু নাই বুঝতে পারে যে আসলে আমি এই গিফটটা আমি নিজে থেকেই দিছি। সো আলটিমেটলি আমরা আসলে কি বলতে চাচ্ছি, প্যাকেট বলতে আমরা বুঝি এই একটা সংখ্যা বা তীব্রতাকে অপারেটেড অবস্থায়, সংখ্যাটা পিওর সংখ্যা না, তাকে অপারেট করে লক করা অবস্থায় তোমাকে অ্যান্সারটা বলা হচ্ছে। সিমিলারলি I2 কেও প্যাকেট করা অবস্থায় আছে, এই অবস্থা আমরা যোগ করব না, দুইটা প্যাকেট যোগ করব না, আমরা প্যাকেট থেকে খুলে বের করে নিয়ে আসছি। দেখো এই প্যাকেট খুলে আমরা এখানে লাস্টে I1 বের করছি, দ্বিতীয় প্যাকেট খুলে আমরা এখানে I2 বের করছি, দুইটা গ্লাস বের হলো, এই দুইটা গ্লাসকে যোগ করছি, তারপর লাস্টে আবার প্যাকেট করছি, এই যে লাস্টে ওইটার উপর আমরা প্যাকেট করার অর্থ হচ্ছে আবার করে অপারেট করে দিয়েছি। সো এই ব্যাপারগুলো আসলে কেন ঘটে, কারণ লগ আসলে লিনিয়ারিটি প্রপার্টিটা মানে না। এই কথাটা খুব কঠিন কিন্তু জেনে রাখলে ভালো। লিনিয়ারিটি প্রপার্টিটা কি জিনিস একটু খেয়াল করে দেখো, আমরা যদি এভাবে বলতে পারতাম আমরা খুব খুশি হতে পারতাম, লগ a প্লাস বি এটা কি কখনোই লগ a প্লাস লগ b এর সমান? যদি এমনটা হতো তাহলে আমরা বলতে পারতাম তুমি সিম্পলি যোগ করে দিলেই পারবা। বিষয়টা এমনটা হয় না, প্র্যাকটিক্যালি তোমরা জানো লগ এই ফর্মুলা মানে না। একই কথা সাইনের ক্ষেত্রে প্রযোজ্য। সাইন একটা ফাংশন, সাইন 30 ডিগ্রি মানে আমরা সবাই জানি কিনা, সাইন 30 ডিগ্রি হচ্ছে হাফ, মানে 30 ডিগ্রি সাইন কত, হাফ। একইভাবে 60 ডিগ্রি সাইন কত, √3/2। আমি যদি বলি 90 ডিগ্রি সাইন কত, মানে এই দুইটার যোগফলের সাইন কত, মিলিত শব্দের সাইন কত, তাহলে তুমি আশা করবা কি সাইন 90 হবে এই দুইটা যোগফল, কিন্তু প্র্যাকটিক্যালি কি তাই? আধা যোগ √3/2 প্র্যাকটিক্যালি হয় 1, যেটা মোটে ওদের দুইটা যোগফল না। এর কারণও খুব সিম্পল, কারণ আমরা জানি সাইন a প্লাস b কখনোই সাইন a প্লাস সাইন b না। যদি হতো তাহলে আমাদের আর কোনো চিন্তা করা লাগতো না।